লেটস গো। হ্যালো হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। মাত্র কথা বলতেছি। কি অবস্থা সালমান? কি অবস্থা এনায়েত? জীবন কেমন যায় বলা? সুপার। একদম। এবং আমরা সুপার সবার কেন? আমাদের সবার পর। আগে ওয়েট হ্যাঁ, ওয়েট 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 হ্যাঁ, হ্যাঁ, সবার হ্যাঁ। আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। একটা জিনিস আমার মনে এট দিস পয়েন্ট জাস্ট ক্রিঞ্জ হয়ে যাচ্ছে গ্রুপের মধ্যে। সেটা ও হচ্ছে ও বিয়ে ও শাদী ও নিয়ে ও আলাপ ও আলোচনা। ওই বিড়াল চলে গেল, আরে ও আরে। ও ও গেস্ট এত কি অ্যাপিয়ারেন্স। দেখলাম আজকে পডকাস্টের শুরুতে, এটা দিয়ে হিট হবে। ইয়েস। এইটা আসলে হ্যাঁ শুভ একটা লক্ষণ। যাই হোক, সো গ্রুপে অনেক মানুষ বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বলতেছে। আই থিঙ্ক ইটস গেটিং অ্যানোয়িং এট দিস পয়েন্ট। সো আপনারা যদি কোনো কনক্লুসিভ রিমার্ক দিতে চান, প্লিজ দিস ইজ ইয়োর টাইম। কার বিয়ে নিয়ে কথা হইতেছে? তুই যে বিয়ে করছিস ওর পর যে আলাপ আলোচনা জাস্ট চলতেছে, এটা ও যে গড়াচ্ছে। কই, আমি তো ওই মানে তোর বিয়ের বিয়ে না, পোস্টার মানে করার তো। ওভারঅল জাস্ট মানুষ জাস্ট আলাপ আলোচনা করতেছে এন্ড কার বিয়ে নিয়ে? আয়মান ভাইয়ের তুই বিয়ে নিয়ে। সব জাস্ট চলতেছে তুই গ্রুপ দেখোস না? গ্রুপে তো আমি চলতেছে। বিয়ে নিয়ে তো পোস্ট, আমি তো বিয়ে নিয়ে আচ্ছা খুব তাহলে বেশি ঠিক পোস্ট আছে, তাহলে দেখতেছি না। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে অল গুড, অল ইন কন্ট্রোল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, তুই বলে তাহলে আমি মানে আমি আরো দেখি। কয়েকদিন আগের কথা বলতেছিস, আমি হুম। যতদূর মনে করি। আচ্ছা হ্যাঁ, ফারহান ভাই। আমি প্রায় দেখি এবং আমার বেশ মেইনলি দুই অ্যাঙ্গেলের, তিন অ্যাঙ্গেলের আলোচনা হয়। একটা হইলো আমার বিয়ে হয়েছে জানি না কেন, একটা হলো এনায়েতের বিয়ে হয়েছে এবং এনায়েতের ওয়াইফের হাবিজাবি, লাইক এনায়েতের বউকে পডকাস্টে চাই, এই ধরনের কথাবার্তা, তেমন সিগনিফিকেন্ট কিছু না। আর একটা হলো সাদমানের বিয়ে হয় না কেন। এই তিন Yes. অ্যাঙ্গেলে মেইনলি আমি কথাবার্তা হইতে দেখি। তিনটাই বেশ বিরক্তিকর। হ্যাঁ, জাস্ট অ্যানোয়িং এট দিস পয়েন্ট। বাট স্টিল আমার মনে হয় যদি আনসার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার যদি এই বছর, এমনকি এই বছর বিয়ে করতে পারি, পরের বছরও 2 বছর পরে করতে পারি, ডিপেন্ডস অন দ্য মানি। এই বছর যদি ফান্ড ভাই আমাকে 1 কোটি টাকা দিয়ে দেয় যে সাদমান নাও একটু টাকাটা নাও, কিছুটা এক করো, কোটি টাকা হ্যাঁ দিয়ে বিয়ে হ্যাঁ, করবে ওয়াই ভাই? নট। জাস্ট আই উইল ফাইন্ড এ সুইটেবল পারসন এন্ড গেট ম্যারিড। না হলে জাস্ট হ্যাঁ, আই উইল টেক মাই টাইম যতদিন হালাল আমি উপায় অর্জন করতে হয় আর কি। হুম। আমি আমিনের একটা টি শার্টের কোর্স আছে। ওই কোর্সটা, মানে সরি, টি শার্টের না, হাউ টু বিল্ড আ টি শার্ট ব্র্যান্ড ইন 7 days। সো হুম। বেসিক্যালি টি শার্টেরই কোর্স, বাট ও বলে হলো এটাকে একটা ফ্যাশন ব্র্যান্ড দাঁড় করানোর কোর্স। হুম। সো ওই কোর্স আমি আজকে সারাদিন ধরে দেখতেছি, দেখে আমার বেশ মজা লাগতেছে। তো আমি যদি ওই কোর্সটা দেখে একটা সাকসেসফুল ফ্যাশন ব্র্যান্ড দাঁড় করাইতে পারি, তাহলে আমি সালমানকে 1 কোটি টাকা দিতে পারবো। 1 কোটি টাকা? হাউ অ্যাবাউট আমি, আমাকে কোর্সটা তোরা দে, আমি হ্যাঁ। বানাই। আমি না এটা চিন্তা করতেছিলাম যে আমার যদি কোনোদিন ফ্রি টাইম থাকে, আমি যেটা হুম। কাজটা করব, বাংলাদেশে যতজনের কোর্স আছে আমি বসে বসে করব। ফার্স্টে ঝঙ্কার ভ্যাটটা আমি করবো 1 মাস 6 মাস ধরে, না 5 মাস ধরে। তারপর হুম। ফান ভ্যাট আমি করবো, এন্ড এটা আমি পুরো ডকুমেন্ট করবো যে হ্যাঁ, ফারহান ভাই যেই সব জিনিস ক্লেম করছে, মাসে 1 লাখ, মাসে 95,000, লেটস সি ফুল ইনভেস্টমেন্ট, দেখি কতদূর যাওয়া যায়। ফারহান ভাই, আমি যদি 3 মাস, মনে করেন 3 মাস ডেডিকেটেড টাইম দেই, আপনি কি আমার মেধা শ্রম সবকিছু দিয়ে আমাকে প্রতি হুম। মান্থে 5 লাখ টাকা কামাইতে পারবেন? 3 মাসে পারবো 5 লাখ? না, বাট 1 বছরে পারা উচিত। 5 লাখ কি বেশি না? এটা একটু বেশি বলে ফেলছি। 5 লাখ একটু বেশি, বাট একটু 1 বছরে বেশি, পারা হ্যাঁ। উচিত, যদি এটা তোমার ফুল টাইম থিং হয় আর তুমি অন্য কোনো কিছু না করো, তোমার মেধা টেধা থেকে। হ্যাঁ, 5 লাখ ইজ রিজনেবল, বাট 3 মাসে হবে না। ভাই আপনি তো মাসে 1 লাখের না কথা না, ওটা বলছেন। তুমি লাস্টে এসে চিন্তা করলে তো হবে। এই মাসে এই কি, আমি তো আমি ঘন্টায় 1 কোটির কথা বলছি, আমি 1 মিনিটে 1 কোটির কথা ও বলছি। তো হ্যাঁ আমি ভাইয়ের। বিভিন্ন সময় বিভিন্ন টার্ম আছে, জেনারেলি স্পিকিং 3 মাস খুব কম সময় কিছু একটা দাঁড় করানোর জন্য। আচ্ছা, কোর্সের ব্যাপার থেকে কথা আসলো যে নাফিস ভাই রিসেন্টলি চ্যাট জিপিটির সাথে মিলে কি জানি 24 আওয়ার্সে কয়টা বই লিখছে, দেখছেন এটা ভিডিওটা? আমি ভিডিও টাইটেল দেখছি, 24 ঘন্টায় 10টা বই লিখছি এরকম। 24 ঘন্টায় ভিডিওটা 10টা বই? দেখিনি আমি। আমি এখনো দেখিনি। সাদমান দেখছিস? আমি ওই দেখছি যে ওনার সামনে 10টা বই বিছানা রাখছে, তারপর আমি দেখছি যে আচ্ছা এইটাই বলবে যে চ্যাট, আচ্ছা গেস না করি, দেখেই বুঝবো আসলে কি বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি ওই যে আমিনের ইয়া কোর্সটা থেকে মনে হইলো যে মানে চ্যাট জিপিটি দিয়ে বই লিখছে, এটার কেমন ইন্টারেস্টিং, এখনো দেখা হয় না, ওই যে জিজ্ঞেস করলাম। যাই হোক, ভালো ভালো ভালো। ভালো। চ্যাট জিপিটি বলো। এখনো কি আমাদের ওই পেমেন্ট, কি ওয়াল পে ওয়াল তৈরি করা নেই? মানুষ এখন এগুলো নিয়ে হাইপে কোর্সে আছে। কোর্সে তো মনে হয় কোর্সে। পেপাল সো করছে। চ্যাট জিপিটির ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে। ফ্রি ভার্সনটা হুম। হইলো কনজেস্টেড, বেশিরভাগ সময় তুমি দেখবা যে অ্যাড ক্যাপাসিটি ইউজ করা যাচ্ছে না এরকম। আর পেইড ভার্সন যেটা, ওইটা হলো $20 পার মান্থ, এবং ওটা আরো আমরা কিছু কি অ্যাডভান্স ফিচার ফিচার আছে, বাট মেইনলি সবসময় ইউজ করা যাবে, এটাই লাভ। ভাই, আমরা কি বার্ড নিয়ে কথা বলছিলাম লাস্ট এপিসোডে? না, বার্ড নিয়ে কথা বলি নাই, ওকে লেটস এটা গো, বলা দিস উচিত। ইজ ইয়োর ইয়েস চান্স, ইয়েস আপনাদের ইয়েস। দুইজনেরই। হ্যাঁ, দ্য ফ্লোর ইজ। বার্ড লঞ্চ হওয়ার পরে, আম আপনারা যারা জানেন না, গুগলের এআই প্রজেক্টের নাম হলো বার্ড। BARD, BIRD না, BARD, বার্ড। সো পাখি খুব না। উপকার হইলো তো যেটা, হ্যাঁ ঠিক আছে। এই এই জিনিস লঞ্চ করার পরে, এটা পুরোপুরি লঞ্চ হয় না, এটা মেইনলি সুন্দর পিচে একটা ব্লগ পোস্ট লিখছে গুগল ওয়েবমাস্টার, একটা গুগলের ব্লগ আছে ওইখানে। লেখে উনি বলছে যে আমরা অনেক দিন ধরে এআই নিয়ে কাজ করতেছি। গুগলের উপর অনেক প্রেশার আসছিল যখন ওপেন এর চ্যাট জিপিটি হ্যাঁ। হ্যাবিজাবি লঞ্চ হলো, যে গুগল বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তো তখন ও বলছে যে আমরা অনেকদিন ধরে এআই নিয়ে কাজকর্ম করছি, এবং ও বলছে যে আমরা
কাজকর্ম করতে করতে এত পাওয়ারফুল হয়ে গেছি যে আমরা মোর্স লকে ভেঙে ফেলছি। মোর্স লতে কত জানি 11 মাস লাগে ডাবল হইতে, বাট আমাদের প্রতি 6 মাসে ডাবল হয় আমাদের পাওয়ার। সো এখন আমাদের বার্ড অলমোস্ট রেডি। কিছু স্যাম্পল দিছে উনি কি কি করা সম্ভব বার্ড দিয়ে, সার্চের গুগলের সার্চ বক্সের আশপাশে কিভাবে আসবে বার্ড, এগুলোর কিছু কিছু স্যাম্পল দিছে উনি ওনার ব্লগ পোস্টের ভিতরে। এখনো পাবলিকলি অ্যাভেলেবল না। কোনো কোনো জায়গায় টেস্ট হয়েছে এবং বেশিরভাগ জায়গায় টেস্টের রেজাল্ট খুব একটা ভালো হয় নাই। কোনো কোনো জায়গায় টেস্টের রেজাল্ট বার্ডের রেসপন্স ভুলও আসছে, যেই কারণে গুগলের শেয়ারের দামও কমছে। আমি এক্স্যাক্টলি জানি না, $10 বিলিয়ন না কত ডলারের জানি গুগলের হঠাৎ করে শেয়ার মার্কেটের দাম কমছে যখন দেখা গেছে যে বার্ড ভুল অ্যান্সার দিচ্ছে কোয়েরির। সো এখনো পাবলিকলি অ্যাভেলেবল না, দেখা যাক কি হয়, বেশ ইন্টারেস্টিং হবে। মাইক্রোসফট একই সময়ে বিং এর ভিতরে চ্যাট হ্যাঁ, জিপিটি চ্যাট জিপিটি ঢুকাইছে। ইনক্লুড করে দিছে। সো সবাই হুম। এখন এআই এর ভিতর চলে যাচ্ছে। না, এইটা কি দেখা যাক। আপনার এই মাইক্রোসফটের ব্যাপারটা জানি না আমি। মাইক্রোসফটের ইয়েটা কি মাইক্রোসফট এজের যেটা নতুন ভার্সন, ওইখানে চ্যাট জিপিটি ইনক্লুড করছে না, মানে দুইটা মিলায়া হুম, একসাথে? আচ্ছা, হ্যাঁ। সো হ্যাঁ, এজের ভিতরে তো বিং আছে। মাইক্রোসফট এজ হলো গিয়ে ব্রাউজার, আর হ্যাঁ, বিং হইলো বিং সার্চ সার্চ ইঞ্জিন। ইঞ্জিন, রাইট। সো এজের ভিতরে এজ দিয়ে যদি যায় তাহলে বিং হলো ডিফল্ট সার্চ ইঞ্জিন, বাট ক্রোম দিয়েও চাইলে বিং এ যাওয়া যায়। ওকে, তো ওইখানে ওইখানে এখন সার্চ করলে সম্ভবত চ্যাট জিপিটি মেইন হবে। সার্চ রেজাল্ট আসে, আর ডান পাশে চ্যাট জিপিটি রেজাল্টটাও আসে। যেহেতু মাইক্রোসফট ওপেন এর একজন ইনভেস্টর, সো ওরা ওইটাকে ওইভাবে প্রমোট করার চেষ্টা করতেছে। বিং এমনিতে খুব একটা মানুষজন ইউজ করে না, সো আমি ঠিক জানি না এতে কতটুকু ইউজ আসবে। এখন পর্যন্ত এনাফ ডেটা নেই বলার জন্য যেতে আচ্ছা ভাই, মাইক্রোসফট কিন্তু বিশাল কোম্পানি, তাইলে আপনি এটা বোঝা যায় এক্সপ্লেন না। করে দেন যে ক্রোম বা হচ্ছে গুগল, ওরা হচ্ছে চ্যাট জিপিটি ইনেবলড সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতেছে না কেন? করতেছে, সো ওদেরটার নামই হলো বার্ড। ও ওরা সরি স্যার, আচ্ছা আচ্ছা, ওদেরটার নাম বার্ড, ওরা আলাদা করতেছে, মানে গুগলের হ্যাঁ, সো ডিফল্ট যে সার্চ ইঞ্জিন ওইটার মধ্যে কিছু করতেছে না। গুগল, সো তুমি এটার সবচেয়ে ইজি হবে মানুষজনের জন্য বোঝা, যে যদি আপনারা সুন্দর পিচাই বার্ড এরকম কিছু একটা বা ব্লগ এরকম কিছু একটা লিখে সার্চ করেন, আপনারা দেখবেন পুরা ও এক্সাম্পল সহ দেখাইছে যে আমি হোটেল খুঁজতে গেলে কিরকম সার্চ করলে কি রেজাল্ট আসবে বাম পাশে, আর কি রেজাল্ট আসবে ডান পাশে। ইভেনচুয়ালি যেটা হবে সেটা হলো আহ, বাম পাশে নর্মাল সার্চ রেজাল্ট আসবে। সো আমি লিখলাম যে বেস্ট ক্যাট ফুড ইন ইজিপ্ট, বাম পাশে হুম নর্মাল রেজাল্টটা আসবে, যেটা এখন আসে গুগলে 10টা রেজাল্ট, উপরে অ্যাড নিচে অ্যাড, মাঝখানে উপরের উপরে অ্যাড, তারপরে গুগল ম্যাপ রেজাল্ট, তারপরে হুম অর্গানিক রেজাল্ট, নিচে আবার অ্যাড, তারপরে নিচে পিপল অলসো সার্চ, এরপরে নাম্বার 1 2 3 4। সো এটা হলো বাম পাশের। আর ডান পাশে আসবে হলো গিয়ে ওই এআই এর উত্তর। সো ডাইরেক্ট সে বলে দিবে যে দ্য বেস্ট ক্যাট ফুড ইন ইজিপ্ট হইলো অমুক, ইউ ক্যান ফাইন্ড ইট হিয়ার, অমুক তমুক হাবি যাবি, যাতে তোমার কোনো একটা ক্লিক করা না লাগে রেজাল্ট জানার জন্য। তুমি একদম গুগলের সার্চ পেজ থেকে রেজাল্ট পেয়ে যাও। এখনো যেহেতু পাবলিকলি লঞ্চ করে নাই, সো আমরা ঠিক জানি না যে এক্স্যাক্টলি কিরকম হবে, বাট ইন্টারেস্টিং হতে পারে। হুম আচ্ছা, আমি চিন্তা করতেছি একটা জিনিস, যে সাপোজ চ্যাট জিপিটি হচ্ছে ডান পাশে রেজাল্ট দিল, ওর নিজের অ্যান্সার দিল, আমার হচ্ছে যা যা দেখা লাগলো না। তো আপনি হইলে কি করবেন? আপনি কি চ্যাট জিপিটির ইয়াটাতে স্যাটিসফাইড, নাকি বাম পাশে লিঙ্কে ক্লিক করে যা দেখাটাই আপনি বেশি ভালো মতন প্রেফার করেন? অথবা যদি চ্যাট জিপিটি অ্যান্সার দেয়, এমনও কি হইতে পারে যে আমি লিঙ্কের মধ্যে যা যে অ্যান্সারটা পাইতাম ওইটারই একটা কপি পেস্ট ভার্সন হচ্ছে চ্যাট জিপিটি, দেন সে আসলে এক্সক্লুসিভ কি করতেছে আলাদা? কারণ চ্যাট জিপিটি তো নিজস্ব কোনো জিনিস বানাইতেছে না, সে ওই লিঙ্ক থেকেই কিন্তু জানবে, তাই না? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি পারফেক্ট ব্যক্তি না, আমি ঠিক শিওর না যে প্রেডিক্টিভ মডেলটা কিভাবে কাজ করে, বাট আমার মনে হয় না যে ও জাস্ট ইনফরমেশন, মানে চ্যাট জিপিটি খালি এইটা না যে আগে আমার লিঙ্কে ক্লিক করে পড়তে হইতো এখন আমার লিঙ্কে ক্লিক করতে হচ্ছে না জানা দিচ্ছে। আমার ধারণা প্রেডিক্টিভ অ্যালগোরিদম নিজেও বানায় উত্তর দেয়, নিজে নিজে ও, বানায় শিখে 4-5টা জিনিস দেখে নিজে উত্তর দেয় আমার ধারণা, বাট আমি শিওর না। ওকে, তাইলে ভালো। এবং আপনারা যদি কেউ এই বিষয়ে আরেকটু কিউরিয়াস হন, আমি একটা একটা ভিডিও সাজেস্ট করবো, সেটা হচ্ছে জমাটেক। আমি জানি না আপনারা কেউ দেখছেন নাকি না, জমাটেকে বিং ভার্সেস গুগল সার্চ। সো ওই ভিডিওতে খুব সুন্দর মতো পুরো জিনিসটা সামারাইজ করছে, যে কোনটাতে ভ্যালিডিটি টেস্ট করতেছে, কিংবা গুগল কেন স্লো মুভ করতেছে, বিং কেন ফাস্ট মুভ করতে পারছে, বিকজ ওদের খুব একটা বেশি মানুষ নাই, ইউজার বেস গুগলের তুলনায় অনেক কম, তাই তারা খুব দ্রুত এক্সপেরিমেন্ট করতে পারতেছে। বাট গুগল সেই কাজটা করতে পারতেছে না, বিকজ দে হ্যাভ লটস অফ কাস্টমার্স। একটা ভুল করলে তাদের শেয়ার মার্কেট ক্র্যাশ করতেছে, যে জিনিসটা আসলে হয়েছে বার্ডের এক্সপেরিমেন্টের সময়। তারা যেটা দিয়ে যে মোবাইলে দেখাইতো সেই মোবাইলটা তারা ফেলে আসছে। এই পুরো জিনিসটা খুব সুন্দর করে চেস অ্যানালজি দিয়ে দেখাইছে। সো ইফ anyone's interested, আমি এটা কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা, ইউ ক্যান চেক ইট আউট। এই মোবাইলের ইয়াটা একটু কাহিনীটা বলতো। ওই যে বার্ড যে এক্সপেরিমেন্টের সাথে দেখাচ্ছিল, সো হুম, ওরা একটা স্পেসিফিক মোবাইলে ওই এক্সপেরিমেন্টের সাথে দেখাইতো, বাট হুম। প্রেজেন্টেশনের সময় ওই মোবাইলটা তারা নিয়ে যায়নি। সো দ্য এন্টায়ার থিং ফেইলড অন স্টেজ আর কি। ও, আরে এরকম ভাই। এটি অ্যাপেলের যেরকম একটা গুফ আপ ছিল না, ওই যে ফেস আইডি না কি জানি করছিল, হুম। তারপর স্টেজে ফেল করছে।
এই ও ধরনের একটা গুফা হয়েছে আর কি, ওইখান ভাই, থেকে এত বিলিয়ন্স অফ ডলার লস এগ- করছে আর কি। এগুলো তো পোলাপান আইবি এর প্রেজেন্টেশন দেওয়ার সময় এসব ভুল হওয়ার কথা। এইরকম প্রেজেন্টেশনের মধ্যেও যদি ভুল হয় তাহলে কেমনে কি ক্লাসের মধ্যে প্রেজেন্টেশনে এটা ভুল মানা যায়? তোমার ওই যে মনে আছে যখন সাইবার ট্রাক লঞ্চ করলো টেসলা, হ্যাঁ, টেসলা। তখন গ্লাস কত শক্ত এটা হ্যাঁ। দেখার জন্য ইলন মাস্ক গ্লাসের মধ্যে পাথর দিয়ে বাড়ি দিল, গ্লাস ভেঙে Whoops! চলে গেল। Whoops! তারপর এক্সপ্লেনেশন দিছে যে আগে কয়েকবার পিটাপিটি করছে তো তাই উইক হ্যাঁ, ছিল, এই জন্য ভেঙে গেছে। কি জানি বুলেট গ্রেড। অনেকে কিন্তু বলে যে টেসলার এই ব্র্যান্ডিং, যেমন ধরো টেসলার গাড়িতে ওই যে লেদার ইউজ করে না, ওরা ওরা একটা প্লাস্টিক ইউজ করে সিটে, হুম। সিটের ইয়েতে লেদার, যেমন টয়টা টয়টা অনেক সময় লেদার ইউজ করে, বাট টেসলা কখনো করে না। সো লেদারের বদলে ওরা যখন প্লাস্টিক ইউজ করে দাম অনেক কম প্লাস্টিকের, সো ওদের খরচ আসলে কম হচ্ছে, লেদারের খরচ বেশি হইতো, কিন্তু ওরা এই জিনিসটাকে ব্র্যান্ডিং করছে ভেগান লেদার বলে। এবং হুম। পুরো ন্যারেটিভটা হইলো যে আমরা যেহেতু অ্যানিমেল সাপোর্ট করি, আমরা অ্যানিমেল কিলিং পছন্দ করি না, এই কারণে আমরা লেদার ইউজ করি না। কিন্তু আসলে ওরা ইউজ করতেছে প্লাস্টিক, কিন্তু ওরা এটার ওই যে স্পেসিফিকেশনে যে স্পেকে লেখা থাকে হইলো যে এটা ভেগান লেদার। ভেগান লেদার। ভিগান লেদার। ভেগান লেদার ভাই, আর এটা যে হচ্ছে প্লাস্টিক হিসেবে আরো বেশি পরিবেশ দূষণ করতে পারে। তাহলে তো এই যে বই হচ্ছে ভিগান লার্নিং টুল, রাইট? নো ভেগান লার্নিং অ্যানিমালস ওয়্যার বলতে পারো। হার্মড ইন মেকিং। কিন্তু আচ্ছা, গাছ কি অ্যানিমেলের মধ্যে? না, গাছ অ্যানিমেল তো না। খুবই উইয়ার্ড কোশ্চেন, তাই কিন্তু না, তো গাছ কাটা পড়তেছে। ডেফিনিশনস আর গেটিং ব্লারি এট দিস পয়েন্ট। আসলে হ্যাঁ, ভিগান হইতে হলে কি কম্প্রোমাইজ করতে, আই গেস তাহলে প্লাস্টিক্স আর দ্য আলটিমেট ভিগান এলিমেন্টস, তাই না? ভিগান এলিমেন্টস। বলে হ্যাঁ, যে বই কিন্তু মাইক পুরোপুরি ভিগান না, কারণ আচ্ছা বই ভিগান কারণ গাছ থেকে আসে, কারণ হইতে পারে। হ্যাঁ, ভালো। মাইক্রোসফট কোম্পানিটা এই বাংলাদেশে একটা কনসেপ্ট, যেহেতু আমরা মাইক্রোসফটের বেশিরভাগ প্রোডাক্ট ফ্রি ইউজ করি এবং বেশিরভাগ প্রোডাক্ট পাইরেটেড পাইরেটেড। ভার্সন ইউজ করি, হুম। এবং গুগলের সাধারণত আমাদের পাইরেট করার দরকার নেই, গুগলের পেইড প্রোডাক্ট অত মানুষ ইউজ করে না, বেশিরভাগ ফ্রিতে কাজ চলে যায় সবার। এই কারণে অনেকে ধরে নেয় যে গুগল আর মাইক্রোসফটের মধ্যে, তুমি যদি 100 জনকে জিজ্ঞেস করো দেখবা বেশিরভাগ মানুষ বলবে গুগল মাইক্রোসফটের থেকে বেশি পাওয়ারফুল কোম্পানি। কথা হুম। সত্য, বাট ডিফারেন্স অত না, এবং অনেক সময় মাইক্রোসফট গুগলের থেকে বেশি দামি কোম্পানি। তুমি যদি মার্কেট ক্যাপ দেখো দুইটাই 1 ট্রিলিয়নের বেশি, অ্যাপেল অনেক বেশি, বাট গুগল আর মাইক্রোসফট মোটামুটি দুইটাই 1.1 ট্রিলিয়ন, 1.08 ট্রিলিয়ন, 1.8, এরকম, মানে দুইটার মধ্যে ডিফারেন্স কখনোই কয়েকশো বিলিয়নের বেশি না, খুব কাছাকাছি চলে। এবং মাইক্রোসফট বেশ বড় কোম্পানি, যেটা আমরা রিয়েলাইজ করি না। মাইক্রোসফট শুধুমাত্র অফিস 365 থেকে যে পরিমাণ ইনকাম করে, প্লাস হুম। এই যে পেন্টাগন টাইপ জায়গায় সাবস্ক্রিপশন দিয়ে যে পরিমাণ ইনকাম করে, ইনসেইন লেভেলের। গুগলের মতো অত ফেইল্ড প্রজেক্টও নাই মাইক্রোসফটের। গুগল প্রত্যেক সপ্তাহে নতুন একটা কোম্পানি কিনে, যেগুলোর ধরো 99%-এর কথা আমরা জানিও না, কারণ ফেল করে কেনার পরে। মাইক্রোসফটের সেই হিসাবে সাকসেসফুল প্রজেক্ট হয়তো অত নাই, বাট ফেইল্ড প্রজেক্টও মাইক্রোসফটের অত নাই, হুম। দুই একটা বড় বড় না, ফেলিয়ার আপনি কি ছাড়া। চিন্তা করেন অফিস 365 এখন বাংলাদেশেরও প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু এইটাই নাই, মানে মাইক্রোসফট তো হ্যাঁ। ইউজ করা লাগবেই, তো সবাই আউটলুক দিয়ে ওইটাই ইউজ করে। একসময় শুনছিলাম যে গুগল ডকের মানে জিমেইলের অ্যাকাউন্টটা, যেটা পেইড অ্যাকাউন্টটা, ওইটা সবাই কিনবে কিনে, হ্যাঁ। কিন্তু জিমেইলের যেহেতু আপনার এই অফিসের অ্যাপগুলার সাপোর্ট নাই, এই কারণে হুম। হয়তো জিমেইলের অফিসিয়াল অ্যাকাউন্টটা আমি দেখি নাই বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির মধ্যে অফিসিয়ালি দিতে। আমি সবসময় দেখি যে সব ইউজ করতেছে, মানে অফিস 365 এর সব app। এবং জিনিসটা খুবই কুল, অফিস 365 যখন মাইক্রোসফট ওয়ার্ডে খুলি আর ধরেন ক্র্যাক ভার্সন কি একজন খুললো, দুইটার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। কেউ টাকা দিয়ে হইলেই অফিস 365 এর ইন্টারফেসটা দেখার জন্য হইলেও কিনবে। এই পাইরেসি নিয়ে একটা মজার কাহিনী আছে। তোমরা কি কেউ কিম.com এর নাম শুনছো কখনো? আচ্ছা, না। তোমরা mega.nz এই ওয়েবসাইটটা চিনো? না। megaupload.com। না। ওকে, এগুলো সব হইলো পাইরেটেড ফাইল শেয়ার করার ওয়েবসাইট। ও, সো তুমি মনে টরেন্টের করো মতন। আমি অনেকটা, বাট টরেন্টে ক্লায়েন্ট নামায় নিতে হয়, এগুলো হলো ওয়েব ভার্সন। ও, টরেন্ট ইউজ করতে তো তোমার একটা ক্লায়েন্ট লাগে কম্পিউটারে, যেটা ওটার সাথে কানেক্টেড হয়ে বিভিন্ন সময় ডাউনলোড করবে, কম্পিউটার অফ হয়ে গেলে ডাউনলোড করবে না। তোমার কম্পিউটারে একটা সফটওয়্যার থাকতে হয়, তাই না? আমরা যখন ইউটরেন্ট ছোটবেলায় কেউ না কেউ যখন হাইপোথেটিক্যালি, আমার বন্ধু যখন ইউটরেন্ট ইউজ করছে তখন সে ইউটরেন্ট ডাউনলোড করে নিছে এবং তারপরে ক্লায়েন্টের সাথে ওইভাবে কানেক্ট হয়, তারপর ওই যে কত কিলোবাইট পার সেকেন্ড ওইভাবে হিসাব করে করে হয়। বাট mega.nz, megaupload.com এই ওয়েবসাইট গুলায় কিছু ডাউনলোড করতে হয় না। আমি এনআইদের একটা গোপন ভিডিও শেয়ার করবো, আমি megaupload.com এ আপলোড দিব, তারপর ওই লিঙ্কটা আমি সাদমানের সাথে শেয়ার করব, হয়ে গেল। আহ, এই মজার কাহিনী যেটা, সেটা হলো এই কোম্পানিটার যে মালিক mega upload.com, ওনার নাম হলো কিম। তো আমেরিকায় তো বাংলাদেশে সম্ভবত করা যায়, বাট আমেরিকায় বেশি করা যায় যে মানুষ অনেক নিজেদের নাম চেঞ্জ করে। তো
এবং অফিসিয়ালি চেঞ্জ করে নিজেদের নাম। তো আমরা যেরকম ফ্রেন্ডসে দেখছি যে ফিবি নিজের নাম চেঞ্জ করতে যায়, তো এরকম এই লোক উনার নাম চেঞ্জ করে উনার লাস্ট নেম রাখছে .com। তো উনার নাম হইলো kim.com এখন, এটাই উনার নাম। তো ওকে, ওনার ফার্স্ট ঠিক নেম আছে। হইলো কিম আর লাস্ট নেম হইলো .com, এবং এটাই ওকে, অফিসিয়াল, সবাই ওটাকে এটাই আপনার বলে। উনি মতন ভাই, khalidfarhan.com। অনেকটা। তো উনি অফিসিয়ালি ওনার নাম রেজিস্টার চেঞ্জ করে ওনার নাম রাখছেন kim.com। সেই kim.com হইলো মেগা আপলোডের মালিক। উনি জন্ম সম্ভবত জার্মানিতে, বাট উনি থাকছে নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডে থেকে এই জিনিস করছে। এবং এই জিনিস করে উনি বিশাল বড়লোক হয়েছে। বিশাল বড়লোক মানে ক্রেজি ধরনের বড়লোক। এবং এত বড়লোক হওয়ার পরে জিনিসটা তো পুরোপুরি ইলিগাল, ওনার বিরুদ্ধে অনেক মামলা টামলা হয়েছে। কিছুদিন আগে নিউজিল্যান্ডে ওনার বাসায় পুলিশ রেইড করছে। ওই হলিউড থেকে অনেক মামলা হয়েছে, অনেক অনেক যত কপিরাইট অ্যাক্ট আছে সব এগেনস্ট ওনার মামলা হয়েছে। এবং রেইড করে ওনার বাসায় $175 মিলিয়ন ক্যাশ পাইছে। ও উনি সাজায় রাখছিল নার্কোস। ঘরের মতো, অনেকটা নার্গসের মতো, এবং গাড়ি গুড়ি এরকম ক্রেজি অবস্থা। সো বেচারা এখন জেলে আছে, এটা ওনার সেকেন্ড বার সম্ভবত জেলে। আগে উনি একবার আরেকটা কারণে জেলে গেছিল, বাট এবার সম্ভবত আর বের হবে না। তো এটা বেশ ইন্টারেস্টিং স্টোরি, কারণ সব জায়গায় সব নিউজ মিডিয়া এটা কভার করছে, সব জায়গায় এভাবে লেখে যে Mr.com ইজ নাও ইন, এরকম। Mr.com। ও, উনি যদি কোনো পেপার লিখতো, এই পেপারের নাম টাইটেল দিত .com @l said সামথিং সামথিং সামথিং, কারণ লাস্ট নেম থেকেই তো হয়। ও, ফারহান ভাই গোপন ভিডিওর কথা শুনে একটা রিসেন্টলি হচ্ছে একটা নিউজ খুব ভাইরাল হইতেছে যে ডিপ জল নাকি বলছে হিন্দি সিনেমার ছবি অনেক টবি নাকি অশ্লীলতা অশ্লীল থাকে। থাকে, অনেক অশ্লীলতা থাকে, এটাকে সবাই কেয়ামতের আলামত বলতেছে। ডিপ জলের মুখ থেকে এই কথা বাইর হইছে যে ডিপ জল হইতেছে মানে ওর বেশিরভাগ অশ্লীল সিনের জন্যই বিখ্যাত। আপনারা ডিপ জলের কোন কোন বিখ্যাত মুভি মানে সিন দেখছেন মনে আছে? আমার সব থেকে বেশি আমার ফেভারিট সিন হচ্ছে ওই একটাতে সে হচ্ছে ওই বিভিন্ন অর্গান পাচার করে। তো আচ্ছা, ওর ক্লায়েন্টদের সাথে একটা মিটিং হয়। হ্যাঁ তো ওইখানে যে রেসিস জিনিসপত্র হয়, সৌদি আরব থেকে একটা ক্লায়েন্ট আসে, চায়না থেকে একটা ক্লায়েন্ট আসে, হ্যাঁ। এন্ড দি আলটিমেট রেসিজম ওই মিটিং এ হয়। যারা দেখছে তারা জানে এই সিনটাকে। আমি ওটা খুঁজে পাইলে আমি লিঙ্কটা দিব কমেন্ট সেকশনে। না আমি সবাই, ডিপজলের অনেক সিন দেখছি, বাট আমার হ্যাঁ স্পেসিফিক কোন সিন আমার কোন সিন মনে নাই। হ্যাঁ, সব আমার সিনেমাই তো এখন সেম। এখন মনে পড়তেছে একটা বোকা টুট্টুট দুধু খাও, এটা হুম। খুব সিন আছে। আমার একটা মনে আরো আসছে কি হচ্ছে ডায়লগ? বিভিন্ন গরুকে সে মনে হয় কি জানি ফ্লাজিল না কি জানি খাওয়াচ্ছিল, যেটা করলে টয়লেট হয় কেন, কারণ গরুর পেটে সে সোনা কারবারি করতেছিল, সোনা পাচার করতেছিল। তো ও, গরুগুলো আনে, তারপর ওদেরকে ওষুধ খাওয়ায়, তাদের গোবর নিচ্ছিল, তারপর গোবর ঝেঁকে তাদের সোনা বাই করতেছিল এখান থেকে। ক্রেজি ভাই, কি ক্রেজি। ক্রেজি ভাই রে ভাই। ও, রিসেন্টলি আমি এটা দেখলাম যে এক ধরনের বিড়াল আছে, সিভিক ক্যাট না কি জানি ক্যাট বলে, ওদের ওদের হাগু থেকে নাকি হচ্ছে একটা খুব দামি কফি বানায়। কফিটার ও নাম কি আচ্ছা, ওই জানি? হ্যাঁ, ওদের এই রসটা থেকে, পাচক রস থাকে ওইখান থেকে, তার একটা কফি বিন প্রসেস করে নেয় আর কি। এটা হ্যাঁ তো হ্যাঁ। বিভিন্ন কোকোয়া এইভাবে প্রসেস করে, বিভিন্ন অ্যানিমাল খায়, তারপর তাদের পেট থেকে ওটা প্রসেস হয় তেন। এটা পাখি বিভিন্ন যে গাছের ক্ষেত্রে তো হয়, বিভিন্ন পাখি বিভিন্ন এই ফল খায়, ফল খাওয়ার হুম পর উপরের লেয়ারটা তাদের পেটে চলে যায়, তারপর ওইখান থেকে গাছটা হয় বিভিন্ন গাছের ক্ষেত্রে। তুমি এই যে আমি ওদিন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় দেখছি, আমি জানি না তোমরা এপিসোডটা দেখছো নাকি, এক লোক মৌমাছি ভাড়া দেয়। ও উনি তো মৌমাছি পরাগায়নে হেল্প করে। হুম তো তুমি যদি কৃষক হও, তোমার পরাগায়ন দরকার জমিতে, যাতে তাড়াতাড়ি তোমার জমির গ্রোথ হয়। কিন্তু তোমার আশপাশে মৌমাছি নাও থাকতে পারে, সব এলাকায় তো মৌমাছি থাকে না। তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো, উনি মৌমাছির বক্স নিয়ে যায়, ওই জমির চারদিক ধরে বক্স বসায় এবং ওখানে 10 দিন বক্স রাখে। তো ওই মৌমাছি বক্স থেকে বাইর হয়, পরাগায়ন টরাগায়ন করে, আবার বক্সে ফেরত আসে। 10 দিন পরে উনি ওনার বক্স টক্স নিয়ে আবার চলে যায়। খুবই কুল ওয়াও। ব্যবসা। সেরা একটা জিনিস, এটা কিন্তু এগ্রিকালচারাল লিড জেনারেশন, ঠিক আছে, ও বিভিন্ন জায়গায় যে অনেকটা। লিড জেনারেট করে সে। এবং এইটা না পুরোটা বিজনেস আছে, পুরো একটা পুরো ইউটিউব চ্যানেল আছে ডেডিকেটেড টু বি কিপিং। এবং ওরা হুম ব্যবসা করে হচ্ছে ওদের বি রানী থাকে, রানী কুইন বি। হুম এটাও অনেকে টাকার বিনিময়ে দেয়। বিভিন্ন হুম হাইভ তৈরি করতে হলে কুইন বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো দেয়ার হুম। আর বিজনেসে যারা এই কুইন বিটাই তারা প্রসেস করে তারপর বিক্রি করে, যেন একটা পুরো হাইভ তৈরি করা যায় অন্য জায়গায়, তারপর মধু চাষ করা যায়। বাহ, এইটা তো মৌমাছিদের জন্য বেশ অপমানজনক। ওদের এক রানী অন্য রাজত্বে যায় যদি ভাড়া খাইতে আসে, তাহলে তো জিনিসটা এখানে রানী ভাড়া দেওয়া হয়, মানে জিনিসটা এটা খুবই হয়। অকওয়ার্ড। যাই এই হোক। এই যে যে এই অদ্ভুত কিছু বিজনেস আছে এই অ্যানিমাল রিলেটেড। আমি একসময় রিসার্চ করছিলাম যে ওয়েবসাইট বানানোর জন্য এই বুল
তোমার ওই যে বুল দৌড়াদৌড়ি করে না হ্যাঁ 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 ইয়েতে হ্যাঁ জিন্দেগি না মিলেগি দোবারা হ্যাঁ টাইপ যে জায়গায় স্পেনে বুল দৌড়া স্পেনে, ম্যাটাডোর। হ্যাঁ। তো ম্যাটাডোর, হ্যাঁ ম্যাটাডোর। অ্যাকচুয়ালি আমেরিকা আরো জনপ্রিয় এই জিনিস। আমেরিকার ও কয়েকটা স্টেটে খুবই জনপ্রিয় এবং ওখানে বুল কেনা বেচা হয়। হুম সিমিলার কনসেপ্ট, সবাই বুল হইতে পারে না। হুম। খুব পাওয়ারফুল বুল হইলে সে জিতার চান্স বেশি এবং ওটায় বেট করা হয়। ঘোড়া দৌড়ে যেরকম বেট করে ওরকম বুল ফাইটেও বেট টেট করা আচ্ছা হয়। এই বুল কি শেয়ার মার্কেটের বুল নাকি নো অ্যাকচুয়াল নো নো, অ্যাকচুয়াল শিংওয়ালা বুল, বুল? ষাঁড়ের ওকে কথা ওকে ঠিক বলতেছি আমি। আছে ঠিক তো আছে। এই ষাঁড় কেনা বেচার একটা মার্কেট আছে এবং ওই মার্কেটে তুমি ষাঁড় পুরা কিনতে পারো, ষাঁড়ের ফ্র্যাকশনাল শেয়ার কিনতে পারো, অথবা বুল সিমেনও কেনা যায়। এবং ও এটা অনেকটা ছোটবেলায় আমরা যখন গেম খেলতাম, আহ, বা এখনো যারা গেম খেলে, অনেক সময় তুমি বিভিন্ন গেমে এগ টেক কিনো না, যে হ্যাচ করে হ্যাঁ কি বেরোবে আমরা জানি না, এটা সাসপেন্স থাকে। তো বুল সিমেন্ট কেনা ব্যাপারটা অনেকটা ওইরকম, যে তুমি তুমি কখনো ধরবা না, ওখানেই থাকবে। ওইটা থেকে কি প্রডিউস হবে এটা তুমি জানো না, তুমি আগে ইনভেস্ট করতেছো, হইতে পারে খুব ভালো একটা বুল পাবা, হইতে পারে পাবা না। ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রি, যারা ইন্টারেস্টিং, চান। লাইক হুম, পিম্পিং বুলস আউট আর কি, বুলসদের হ্যাঁ পিম্প, এটাও একটা ব্যবসা আসলে। বাহ। না, এন্ড স্পিকিং অফ কত কিছু ব্যবসা, আছে। আমার মনে হয় আমাদের আজকে এটা জিনিস নিয়ে কথা হবে, সেটা হচ্ছে ফেসবুকে যে $14, এই ইয়েস হুম, তাই না? হোয়াটস ইয়েস। ইউর টেক অন দ্যাট? আমার মানে সবসময় একটা কোম্পানি স্টার্ট করে, ওরা গালিটা খায়, হুম তারপর বাকি হুম সবার জন্য এটা হালাল হয়ে যায়। যেরকম এই যে হুম ম্যাস লে অফ চললো বিভিন্ন টেক কোম্পানিগুলোতে, ফার্স্টে কয়েকটা কোম্পানি করছে, তারপর সবাই গণহারে একসাথে লে অফ করছে। হুম। এভরিওয়ান যে আরে ভাই এখন তো ইকোনমি খারাপ, না উই ক্যান ব্লেম ইট অন দ্য ইকোনমি। একজন করলে ওকে সবাই দোষারোপ করবে যে আরে ভাই তুই লে অফ করছিস, সবাই লে অফ করলে আরে না ইটস ইকোনমি। সেম ইলন মাস্ক ফার্স্টে করছে, গালি খাইছে, এখন মার্ক জাকারবার্গ করে সবাই করবে, নর্মাল হয়ে যাবে। আচ্ছা এটা একটা কাহিনী শুনছি আজকে, আমার রাহাত ভাইয়ের সাথে কথা হইতেছিল, রাহাত ভাইয়ের সাথে আজকে বসছিলাম আমি, দেখা হয়েছিল বাট ফিক্সার রাহাত ভাই আর কি। তো উনি এটা বলতেছিল যে ফেসবুকের এই ভেরিফিকেশনের ইয়াটা নাকি এখন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে হুম। পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যে এইটা পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পরে অনেক ব্যাশিং খাইতেছে অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ডে, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হচ্ছে ফেসবুকের গিনিপিগ টাইপের। সো ওইখানেই মানে অনেক ইয়া চাইতেছে। এটার ব্যাপারে আপনারা কতটুকু জানেন? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এটা টেস্ট হবে এটা জানতাম, বাট কি ধরনের সমালোচনা হচ্ছে এই বিষয়ে আমি ঠিক জানি না। আমার পার্সোনালি ভালো লাগে যত কঠিন হবে, আমি যদি ক্যাপিটালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যত ফেসবুক কঠিন হবে তত আমার ভালো। আমি চাই না নতুন কম্পিটিশন আসুক আমার এগেনস্টে। আমি চাই না যে, ধরো আগে এমন যদি হয়, কথার কথা আমি এখনো ডিটেল জানি না, আমরা জানি যে যে ভেরিফাইড সে রিচ বেশি পাবে, এটা এটা বলছে। বাট আর কি কি এডিশনাল বেনিফিট আছে? ও, রিচ বেশি পাবে এবং ডিরেক্ট কাস্টমার সাপোর্ট পাবে, দুইটা বলছে দেখছি আমি। আরো কি কি ইনডিরেক্ট বেনিফিট পাবে জানি না, বাট ধরে নাও হাইপোথেটিক্যালি স্পিকিং যে যে ভেরিফাইড সে অ্যাড দিতে পারবে, যে ভেরিফাইড না সে দিতে পারবে না, এটা হওয়ার কথা না। বাট রিচ বেশি হবে, যে ভেরিফাইড তার রিচ বেশি হবে, এটা যদি বলছে আমি ধরে নিলাম যে ভেরিফাইড সে যদি অ্যাড চালায় তাহলে তো অ্যাডের রিচ আরো বেশি হবে। এমনিতেও ব্লু টিক মার্ক পাশে আসলে আমি ধরে নিতে পারি কনভার্সনে 1-2% পজিটিভ ইম্প্যাক্ট আসবে, যেহেতু ট্রাস্ট বাড়বে একটু। তো আমার যে কম্পিটিটর, সে যেহেতু আর একটু ছোট, তার যেহেতু টাকা নাই, সে যেহেতু মাত্র বিজনেস শুরু করছে, তার জন্য ওই $14 পার মান্থ দেওয়াটা একটু কষ্টকর কম্পেয়ার টু আমি, বা ইন জেনারেল যে কোনো বিজনেসে একটু একটু এন্ট্রি ব্যারিয়ার একটু বেড়ে যায়, ওটা একদিক থেকে আমার জন্য সেলফিশলি ভালো। ইন জেনারেল ফেসবুকেরও হয়তো অনেক লাভ হবে। মার্ক যে ইলন মাস্কের জন্য বেশ প্রফিটেবল হয়েছে জিনিসটা, 130 না কত মিলিয়ন ডলার জানি আসতেছে প্রত্যেক মাসে। আম, এবং ফেসবুকেরটার দাম টুইটারটার দামের থেকে বেশি। টুইটারটা হুম। $7.99, ফেসবুক এটা 11 না 14 জানি, সম্ভবত পিসিতে 11, আইফোনে 14, এরকম কি জানি একটা। ও তো হ্যাঁ এবং হ্যাঁ, আইফোনের জন্য আবার হ্যাঁ আলাদা হ্যাঁ, গেম আইফোন প্রাইসিং আলাদা এটা? এক্সট্রা টাকা নিচ্ছে। হ্যাঁ, এটা কোনো কথা? আইফোনকে খুব ভালো আইফোনকে হয়েছে। ফেসবুক ফেসবুক আর অ্যাপেলের মধ্যে বেশ রাইভালরি চলে। কারণ আহ, স্পেশালি যখন iOS 14 এর আপডেট আসলো, তখন যখন এই যে ট্র্যাক করার ক্যাপাবিলিটি কমে গেল, যখন কেউ আর ট্র্যাক করতে, তখন ফেসবুক আর অ্যাপেলের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো হয়তো এটা টিম কুকের সাথে মার্ক হ্যাঁ জাকারবার্গের হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত রাইট রাইট রাইট, দ্বন্দ্বের ফেসবুকের পরিচয়। সাথে অ্যাপলের একটা ঝামেলা আছে, রাইট, এই যে ট্র্যাক করার ইয়াটার জন্য। হ্যাঁ, আইফোন চায় একদম পুরো সব ইয়াতে রাখতে, মানে প্রকাশ্যে রাখতে, যার হ্যাঁ কোনো ডেটা ইয়াতে না। ফেসবুক তো ডেটা নিয়ে অনেক টুট টুট হ্যাঁ। টুট টুট করে। তো যাই হোক। এই আচ্ছা জিনিসটা না, হ্যাঁ, আচ্ছা সরি সরি এনায়েত কিছু বলতা? ও যেটা বলতেছিলাম যে ফেসবুকের ইয়াটা, ফারহান ভাই যেটা বলতেছেন এটা কিন্তু বিজনেস যারা করে তাদের পার্সপেক্টিভ থেকে, বাট আপনি একটু চিন্তা হ্যাঁ করেন একজন এন্টারটেইনার কিংবা একজন মানে খুব পাবলিক ফিগার, ওদের কিন্তু এই টাকাটা দিয়ে আলটিমেটলি কোনো লাভ নাই। মানে হচ্ছে ধরেন আমি জানি না, নামের পাশে একটা ব্লুটিক যদি থাকে অথবা না থাকে, আমি আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনো ডিফারেন্স দেখি না। সো আপনাদের যাদের আছে তারা হয়তো
এমনও তো আছে যাদের ধরেন 29K ফলোয়ার্স, 30K ফলোয়ার্স, বাট হচ্ছে ওরা মিউজিশিয়ান। সো মিউজিশিয়ান যারা, ওরা ব্লুটিক অনেক কুইকলি পায়। ও তারপরে অনেকে আছে যারা খুব ক্যাজুয়ালি কিছু নিউজ পোর্টালের সাথে তাদের যোগাযোগ আছে, ওদেরকে ইয়া দিয়া বানায় বানায় নিউজ দিয়া দেয়। তো এখন এই জিনিসটা কিন্তু আরো বেশি সহজ হয়ে গেল না, যে আগে তাও একটু কঠিন ছিল, একটু ব্যারিয়ার ছিল যে নিউজ পোর্টালে অ্যাটলিস্ট আমার একটা নিউজ থাকা লাগবে, কিন্তু এখন হুম কিন্তু জিনিসটা হয়ে গেছে না যে আমার টাকা থাকলেই আমি ইয়া করতে পারবো, আমি একজন পাবলিক ফিগার হইতে পারবো। তো মানুষের হুম পারসেপশন তো ওইটাই, যে পাবলিক ফিগার মানে তার নামের পাশে একটা ব্লুটিক থাকবে। সাপোজ আজকে যদি তাসনিয়া ফারিনের একটা ব্লুটিক আছে, আবার হচ্ছে যে একজন জাস্ট 5K ফলোয়ার্স, তার একটা ব্লুটিক আছে, তো এই ব্লুটিকটা দিয়ে আসলে লাভ হইলো কি? মানে আমি মানে হুম এক্সক্লুসিভলি ব্লুটিকের তার জাস্ট টাকাটা চাইতেছে, এটা ছাড়া আমি তো ওর কোনো লাভ ফেসবুকের দেখতেছি লাভ, না। হ্যাঁ ফেসবুকের লাভ। ফেসবুকের হ্যাঁ, লাভ হইতেছে, ওটা ঠিক আছে। ফেসবুকে লাভ হচ্ছে না আসলে, সবাই যদি পেয়ে যায় তার মানে কেউই পায় নাই, সো হুম, ওইভাবে চিন্তা করলে এক্স্যাক্টলি। সবার থাকলে এক্সক্লুসিভিটিটা কারোই থাকে না। নেই আসলে। হ্যাঁ, হ্যাঁ, তো ওই তার চিন্তা মানে করলে কি আপনি আসলে এটা চিন্তা করেন এক্সক্লুসিভিটি না, নষ্ট যারা হয়ে যায়। তাইলে হচ্ছে যারা যারা বড় বড় পাবলিক ফিগার আছে, ওরা আর ব্লু টিকটারে গোনাই ধরবে না? না স্টিল রাখবে জাস্ট ফর দ্য কনভিনিয়েন্স, যে ভাই হ্যাক ট্যাগ হচ্ছে না, হ্যাঁ, জেনে রাখলো। লাইক আমি জানি যে তোমরা, আচ্ছা আমি ব্যক্তিগত হয়েছি, সাদমান কি ব্লুটিক $14 বা $11 যেটা ওটা দিয়ে কিনবা? না, আমি তো এখনো অ্যাপ্লাইও করিনি, মানে হয় নাই আমারটা, আমার এখনো নাই, না তাও পরেও যদি হয় থাকবে আর না। কি তাইলে। না, যদি তোমার করবো না কেনার ডেফিনেটলি। অপশন থাকে করবে না। ওকে, সো না আমি হয়তো ইউটিউবে করবো। করছি না ফেসবুকে করছি, কোনো লাগেই নেই। তো আমি হয়তো করবো, আমি হয়তো কিনবো, কারণ আমার ধারণা কিনলে আহ, একটা আমি ভিডিও একটু হবে, একটা ভিডিও হবে। হ্যাঁ, একটা একটা ভিডিও ভিডিও হতে পারে, হবে, বাট হ্যাঁ। 1-2% বেনিফিট হয়তো আমি পাবো রিচের ক্ষেত্রে বা হ্যাঁ, অ্যাক্সেসের ক্ষেত্রে, যেগুলো হয়তো না কিনলে হইতো না। সো বিজনেস পার্সপেক্টিভ থেকে হয়তো হেল্প হবে। হ্যাঁ, শুধু আমিও যেমন দেখানোর জন্য কিনবো না। কিনতাম নাকি শিওর না। হুম হুম, দেখানোর আমিও জন্য অনেক কিনতাম মানুষ না। কিনবে, মানে প্রেস্টিজ হ্যাঁ কিনা ইজ এ হিউজ মার্কেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স তোমার না যে কোনো ওইটাই জিনিস কথা, এটা এটা যে প্রেস্টিজ ভ্যালু যদি কইমা যায়, যে কেউ এটা কিনতে পারে, তাইলে আবার এটা কিনবে কেন মানুষ? ওই যে টাকাটা সবাই কিনতে পারবে না, সবাই ও, কিনবে না, ওকে ওকে ওকে। এই জন্যই পয়সাটা। $14 $14 পার মান্থ দেওয়াটা বা $11 পার মান্থ দেওয়াটা, পার মান্থ ব্যাপারটা বাংলাদেশে খুব হার্ডলি হিট করে। যে এই যে প্রত্যেক মাসে আমি যদি বলি যে এত টাকা কাটবো, তখন আর কেউ করতে চায় না। প্লাস আমাদের ডলার দিয়ে কেনা টেনা তো সহজও না হ্যাঁ, আসলে। সহজ না, ঝামেলা আছে। তো তো অনেক মানুষ চাইলেও হয়তো কিনতে পারবে না। ও ওটা আই আমি গেস যেটা কেউ বলতে প্যাকেজ গেছিলাম, করে দিতে পারবে, যে কাউকে এই সেলিব্রিটি মানে পার্সোনাল প্রোফাইল বানায় দিবে, সো হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশন সহ ওই বিজনেসটা কেউ করতে পারবে চাইলে আর কি। হুম হ্যাঁ, so এই যখন লে অফ শুরু হলো, সাদমান যে লে অফের কথা বলতেছিল, টুইটার যখন ইলন মাস্ক কিনে ফেললো, তখন আমাদের পডকাস্ট হয় না। তখন পডকাস্ট বন্ধ, ওই সময়ের হুম, কথা। ওই তো টাইমটাতে। তখন এক টুইটার থেকে লে অফ হচ্ছে, সো 50% লে অফ হয়ে যাবে, 40% লে অফ হয়ে যাবে, এরকম লে কথাবার্তা অফ মানে কি চলতেছে। ভাই, এবং একটু বুঝায় মানে বলেন যারা। চাকরি আমি চলে জানি যাচ্ছে বাট যারা, মানুষের, হ্যাঁ মানে চাকরি চলে যাচ্ছে মানুষের। চাকরি চলে যাচ্ছে। এনায়েতের জানার কথা না, এনায়েত সরকারি চাকরি করে। ইউ উড তো নট এই নো, হ্যাঁ। না না, আমি লে অফ মানেটা জানাইতে চাইতেছি মানুষকে। সো হ্যাঁ, so ফরেন টু মানুষের হিজ চাকরি আইডিয়া যে ও চাকরি যাইতে পারে। ও, চাকরি মানুষের যায়, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই জিনিস যখন হচ্ছে, তখন দুই লোক, উনাদের এই টুইটারের যে হেডকোয়ার্টার, তার পাশে একটা জিম ছিল, ওই জিমে ওরা এক্সারসাইজ করতো। তো এই দুই লোক ভাবে যে আমরা একটা প্র্যাঙ্ক করি, আমরা জিমে যাব সকালবেলা, এরপর জিমে একটা বক্স নিয়ে যাবো, যে যখন কেউ ফায়ার হয়ে যায় তখন সেটা কার্ডবোর্ড বক্স নিয়ে বেরোয় না অফিস থেকে, কখনো দেখছো টিভি টিভিতে ডক্টরের হ্যাঁ, একটা অফিসে ছোট নেয়, গাছ থাকে, হ্যাঁ হ্যাঁ অফিসের হ্যাঁ ডেস্কে যা যা অফিসের ছিল ডেস্কে সবকিছু যা নিয়ে থাকে। বেরোয়। তো ওরা জিমে যায় ওই বক্স নিয়ে, জিম শেষ করে এরপর একটা কার্ডবোর্ড বক্স হাতে নেয়, বক্সের ভিতরে কিছু হাবিজাবি জিনিসপত্র রাখে, ওরা কিন্তু টুইটারে কাজ করে না। এরপর ওরা ঘুরে টুইটারের গেট দিয়ে বেরোয়, গেটের সামনে দিয়ে দুইজন। তখন টুইটারের সামনে সব মিডিয়া, কারণ ইলন মাস্ক মাত্র টুইটার নিছে, কি হবে না হবে এটা নিয়ে পুরো উত্তেজনাপূর্ণ অবস্থা, তো সব মিডিয়া টিডিয়া বড় বড় সবাই। তো ওরা বের হয়ে যায়, আমাদের চাকরি চলে গেছে, এখন আমাদের কি হবে, এরকম একটা ভাব নিয়ে। হ্যাঁ, তো তারপর ওরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়, এবং বড় বড় জায়গায় সিএনবিসি ডিসি সিএনএন সব জায়গায় ওরা ইন্টারভিউ দেয়, ওরা কিন্তু টুইটারের কেউ না। এবং তারপরে ওদেরকে আমার এক্স্যাক্টলি মনে নেই, ওরা জিজ্ঞেস করে যে তোমার নাম কি, কি জানি একটা বলে, ও একটা বলে, ও আরেকটা বলে, দুইটা মিলাইলে আরেকটা কি জানি হয়, এটা নিয়ে তারপর অনেক জিনিসটা আর কি একটা ইন্টারনেট প্র্যাঙ্কের মতো হয়ে যায়, রেডিট টেডিট নিয়ে অনেক কথাবার্তা হয়, যে একটা সুন্দর প্র্যাঙ্ক হয়েছে। এবং ওইখান থেকে আহ, অনেক আলোচনা হয় যে ইলন মাস্ককে খারাপ দেখাইতে পারলে, দুইটাই হয়তো সত্য পোলারাইজেশনের ক্ষেত্রে, আহ, ইলন মাস্ককে খারাপ দেখাইতে পারলে যে কত ভালো রিচ পাওয়া যায় এবং কত সহজে রিচ পাওয়া যায়, ওইটা ওইটা নিয়ে ওরা একটা এক্সপেরিমেন্ট করে, বেশ মজার ছিল। ও, আমরা না, ফারহান ভাইকে খারাপ দেখাতে পারলে কোনো রিচ পাওয়া যাবে না, ফারহান ভাই তো এমনিই খারাপ। আচ্ছা হ্যাঁ, আমরা কি আজকে গ্যাঞ্জাম নিয়ে কথাবার্তা বললো, যে গ্রুপে যা কিছু হচ্ছে, ডু উই কিসের টক গঞ্জাম? অ্যাবাউট আওয়ার এক্সপেরিমেন্ট? ও, দুই রাইট সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ আগের আচ্ছা, এক্সপেরিমেন্ট। আমাদের পোস্ট গুলা কি মনে আছে কারণ? আমার হ্যাঁ, পড়ে না স্যার। একজন একজনকে। সো বেসিক্যালি গ্রুপে যদি ইফ ইউ হ্যাভ অবজার্ভড, আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে ট্রাইনোমা পডকাস্ট আছে, ওইখানে একটু মারামারি চলতেছে আর কি, অ্যানোনিমাস বিভিন্ন প্রোফাইল থেকে এনায়েতকে, আমাকে, ফারহান ভাইকে সমানে কেউ না কেউ গালিগালাজ করতেছে। হুম,
and and এটা এটা সাদমানের কিউ and one কেউ fine কেউ বল morning Farhan ভাই is like যে একটু গ্যাঞ্জাম করা লাগবে, একটু গ্যাঞ্জাম করবো, and he suggested যে আমরা সবাই একজন একজনকে ব্যাশ করবো anonymous পোস্ট হিসেবে, হ্যাঁ and আমরা সবাই করছি, and so far people are like very supportive yet. একটু মানুষ annoyed যে ভাই এটা কি টক্সিসিটি বাড়াই ফেলছেন কি হ্যাঁ হইতেছে, হ্যাঁ but more or less like আচ্ছা মানুষজন ধইরা ফেলছে, মানে আমার হ্যাঁ। পোস্টটাতেও অনেকে ধরছে। আচ্ছা আপনাদের ইয়াগুলা বলেন তো কে কোন পোস্টটা পোস্টটা ধরা ইজি বিকজ আমরা আমাদের লিখার স্টাইল এক একটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ দিয়ে বুঝে ফেলে ওরা আসলে। হ্যাঁ মানুষ যেটা প্রেডিক্ট করছিল আমার ওটা আসলে আমার ছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়তেছে না যে পোস্টে এরকম ছিল যে বাংলাদেশে পডকাস্ট আনার ক্ষেত্রে টাইনোমিয়ালের কোনো ভূমিকা নেই, হ্যাঁ আসলে বুঝছি নেই, বুঝছি হ্যাঁ বুঝছি মনে ভূমিকা পড়ছে। আসলে নেই, হ্যাঁ এরকম একটা পোস্ট ছিল আমার। আমি আগে জানতাম না যে অ্যাডমিন হইলেও নিজেই নিজের প্রোফাইল থেকে অ্যানোনিমাস পোস্ট করা যায়, আমি ও এটা হ্যাঁ দিয়ে এটা আমার জানলাম। খুব ভালো লাগে, হ্যাঁ মজা লাগে, এটা মজা আছে, হ্যাঁ এটা করা একটা যায়। ভিডিওতে হ্যাঁ। ট্রাই করছিলাম। তো আমি বেশ বিশাল বেশ এক ভালো পোস্ট লাগছে আমার। করছিলাম, হ্যাঁ আমি বিশাল এক পোস্ট করছিলাম যেখানে লাস্টে আমি নিজে পচাইছিলাম যে এই বুয়েটের লেকচারার কি করে এখানে এইসব বলছিলাম। এইটা ধইরা ফেলতে পারছে মানুষজন যেটা আমার লেখা বাট ধরছে। পিপল চিল অ্যাবাউট ইট, ভালো লাগছে। হ্যাঁ কেউ ইয়ে করে না, এন্ড ঝামেলা ফার্ন করে ভাই না। আজকে জিনিসটা দিলেন, এটা আমি লাস্ট দিনে টপিকটা লিখে রাখছিলাম যে পডকাস্ট ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। দেয়ার আর সো হুম। দেখেন না লাইক এভরি উইক আমি আমাদের গ্রুপে সাদমান একটা এটা করে নিয়ে নতুন পডকাস্ট শেয়ার দেই। হ্যাঁ রাইট, সাদমানের নতুন পড়ে আমি দেখি। সাদমান আচ্ছা এটা জানার এরকম কথা, তো ভালো। যেই দুনিয়ার যেই প্রান্তে পডকাস্ট শুরু করতেছে সাদমানকে ফার্স্টে কল দেয় যে ও ভাই একটা গেস্ট বান। খালি বৃত্ত ভাইটা করা হয়নি, বাকি সবগুলো তো মনে ছিলাম, অলমোস্ট এভরিওয়ান। আরে বৃত্ত ভাইয়ের পডকাস্টে আমি গেছিলাম সেই কবে জানি, ওটা এখনো আসে নাই, এখনো শুনতেছি এটা নাকি এডিট চলতেছে। না বৃত্ত ভাইয়ের জিনিসটা হচ্ছে উনি ওয়ান ফাইন ডে উনি আমাকে জাস্ট বলছে, আমি ভাইকে বলতেছিলাম যে ভাই আমার টার্গেট হচ্ছে 100 পুশ আপস রিচ করবো, এন্ড দেন উনি জাস্ট ট্রেনার মোডে চলে গেছে। আচ্ছা ঠিক আছে সাদমান 100 কিছু করতে চাও, হোয়াটস স্টপিং ইউ ফ্রম ডুইং দ্যাট, এন্ড তারপর আমাকে পুরো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আচ্ছা ঠিক আছে আসলেই তো হোয়াটস স্টপিং মি। তারপর আমি প্যারা খাইছি যে না আমি আগে 100 পুশ আপ দিব, তারপর ভাইয়ের পডকাস্টে এই যে কিছু থাকে না যে টাইট জামাগুলা যে ও হো হো সার্টেন ইউনিভার্সিটি ছেলেগুলোর পরে যায়, ওই হ্যাঁ ধরনের জামা পরে তারপর উনার পডকাস্ট একটু আর্ম বের করে হ্যাঁ হ্যাঁ ভাই কি অবস্থা, হ্যাঁ। ফিটনেস। ও এটা একটা জিমের মানুষ রেগুলার ইয়ে থেকে যারা হচ্ছে জামা তো খুলতে পারে না, এটা তো একটু অশ্লীল দেখায়, সবাই হচ্ছে হাত এমন করে কেমনে জানি দাঁড়ায় যাতে দুইটা বাইসেপ ও একদম হ্যাঁ হ্যাঁ মানে এখান সেই থেকে একটু লেভেলের পুশ দেয়, দেখায়, এখানে হ্যাঁ খেলা এদিকে দেয়। পুশ বাই দিয়ে। দ্য ওয়ে বৃত্ত ভাই আই এম ওয়ার্কিং আউট অ্যাজ ইউ ক্যান সি দ্য ডাম্বেলস, ও সো এন্ড দিস আর বেশ। না সাদমানের এখন পুশ আপ লিমিট কতটুকু পরে বলুক, কি জানি করতে চাইতেছে ও। সাদমান এখন সম্ভবত ব্যায়াম ডাম্বেল করবে, উঠে দেখাবে, একটা সাদমান সেট ডাম্বেল হবে। উঠে দেখাইতেছে। ও ওয়াও, লেজিট বেশ স্টাফ, এবং ও দেখে এগুলো হভারবোর্ড ঘুরাইলে মনে হচ্ছে। বিভিন্ন ওয়েট আসলে পাওয়া যায়, সো আমি যত নাইস। ঘুরাবো তত বেশি ওয়েট বাড়বে আর কি। সো ও এটার ফাংশনটা কি, এটা একটু জানতে হবে, মানে ওয়েট ঘুরাইলে কি, মানে ঘুরাইলে ওয়েট বাড়ে, মানে কেমনে আমি বাড়ে? এটা পিউডিপাইকে ইউজ করতে দেখছি, ও কি আল্লাহ, এরকম একটা জিনিস। সাদমান হুম ঘুরাইলে ওয়েট বাড়ে, এটা মেকানিজমটা কি? হ্যাঁ মানে পুরোটা ম্যানুয়াল, আমি যদি ঘুরাই আমি 24 কেজি পর্যন্ত নিতে পারি, আচ্ছা মানে 6 থেকে 24 কেজি পর্যন্ত বিভিন্ন কম্বিনেশনে ওয়েট দেয়া আছে আর কি, ও ও 4 6 8 10 12 14 16 এরকম করে করে করে। বাহ ভালো তো, নাইস। মানে আমার কি আলাদা ওই যে চাক্কাগুলো লাগানো লাগে না? না ওইটাই জাস্ট ঘুরাবি আর ডিফারেন্ট ওয়েট হয়ে যাবে আর কি, না এটা অটোমেটিক। কেমনে ভিতরে মেকানিজমটা কি, মানে কি দিয়া চেঞ্জ হয়, মানে সায়েন্স রে জানতে চাইতেছি। পারমিউটেশন এন্ড গিয়ারিং। পারমুটেশন এন্ড আমার কোনো গিয়ারিং, ধারণা নেই। বুঝিনি। ওয়েট আমি একটা এক্সাম্পল দিতে পারবো। ওকে ওয়েট সাদমান বাই দ্য এখন ওয়ে এটা চেয়ার ছিল, এটা চেয়ারের আওয়াজ ছিল, চেয়ারের হ্যাঁ আওয়াজ ছিল না guys. ঠিক আছে সাদমান, আমরা জানি মানুষের হয়, ওটা সমস্যা নাই। ওকে সিম্পল ওয়ে টু ভিজুয়ালাইজ ইট, ও ছোটবেলায় এই ধরনের ম্যাথ ছিল, রাইট, এটা 5 মিনিট এটা 8 মিনিট, হুম 3 মিনিট সময় কেমনে গণনা করবা? বাদ দিয়ে দিব। হ্যাঁ এটা করবা, হুম যখন শেষ হবে তখন এটা আবার শুরু হুম করবা, সো দ্যাটস হাউ ইউ নো যে কখন 3 মিনিট হচ্ছে। হুম সো এইখানে ওইভাবে ওই ডিনোমিনেটরের বিভিন্ন ওয়েট রাখা হয়েছে, হুম তো ঘুরাইলে 5টা কম্বিনেশন করে বাকি 6 থেকে 24 পর্যন্ত সবগুলো ওয়েট হয় আর কি। ও আরেকবার একটু দেখাবি? আমি এখন আসলে বুঝি নাই ওয়েট আমি মানে এখন ম্যাথটা কমতেছে কিভাবে, হ্যাঁ মানে এটাই মানে সায়েন্সটা কি আমি এখনো জানি না, মানে মানে জিনিসটা তো ঠিক আছে। ভিতরেই থাকার কথা। ও আল্লাহ, সাদমান কি করতেছে? সাদমান যেই দীর্ঘশ্বাস, ও ও ওকে ঠিক আছে, ওরে ইটস আল্লাহ, হেভি, সেই ইটস হেভি। সেই না ওকে আমি সাদমান দেখাচ্ছি, 100টা পুশ আপ দিতে হইলে একটু আজকে আমি উঠাইতে হবে। টিউটোরিয়াল দিয়ে ছাড়বো। হ্যাঁ ওকে ওকে সাদমান টিউটোরিয়াল দিতেছে, সাদমানের কানে হেডফোন পড়লো, ও ক্যামেরাটা আমরা ভাঙা নিয়ে আমার যেতেছে ব্লগ হয়ে যাচ্ছে। পুরো ভ্লগ, হ্যাঁ ওকে আচ্ছা ওকে এই যে অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে ঘুরাতে পারি, হ্যাঁ যত ঘুরাবো এখন 4 দিছি,
তো জাস্ট 4 উঠতেছে। ও ও আচ্ছা, আচ্ছা, এইটা বুঝছি, আল্লাহ ধুর, আমি বুঝতে আরো পারছি। ভাবলাম যে ভিতরে কোন এক সায়েন্স, কোন এক ভাবে হচ্ছে হ্যাঁ যে এটাই তো, তাই তো বলি যে এত quantum- এটা তো এত কমপ্লিকেটেড জিনিস না করে ভাই। ও আমি তো ওই বুঝতে পারছি। চাক্কাগুলো দেখি নাই, আমি শুরুতে দেখছি খালি জাস্ট একটা চাক্কা, মানে হ্যাঁ এটাই ফারহান ভাই সেম জিনিসই ভাবছিল। হুম। ওহ ঘামে গেছি পুরা। আচ্ছা সাদমান, এখন পুশ আপ কয়টা কয়টা দিতে পারিস লেটস ট্রাই ইট আউট অন ক্যামেরা। অন এই ক্যামেরা? আমার আজকে সাদমান সব ডেমনস্ট্রেশন দিতেছে। ভাই, আমার না কি যে এত এত বাজে একটা জোক হয়েছিল, যেটা আমরা যখন কুয়েটে গেছিলাম হ্যাঁ অডিটোরিয়ামে বলছিল যে কে বেশি পুশ আপ দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। আই ওয়াজ লাইক হ্যাঁ হাই, এখন আমরা দেখবো ফারহান ভাই ভার্সেস এনায়েত, এন্ড দেন দুইজনে চুপ করে just বসে আছে। আরে ভাই আমি পুশ আপ দিতেই পারি না, আমার কেন জানি পুশ আপের আমার হাতের স্ট্রেংথ হচ্ছে খুব কম অন্যান্য জায়গা থেকে। আমি প্ল্যাঙ্ক করতে পারি, অনেকক্ষণ প্ল্যাঙ্ক করতে পারি, আমার দুই, জানি না আমার আমার আমি অনেকক্ষণ না, বেশি বলছি, আমি তাই না, 2 মিনিট মেরুদণ্ডের পর্যন্ত, জোর অনেক বেশি না। 2 মিনিট অনেক। 2 মিনিট হুম পর্যন্ত প্ল্যাঙ্ক করতে পারি। 2 মিনিট ডিসেন্ট, হুম নাইস। আমি মনে হয় একবারে 15টার বেশি পুশ আপ দিতে পারবো না, হুম। মানে তাও একবারে অনেক, হয়তো 15টা অনেক হয়তো ভাই। তারপর 1 15টা ঘন্টা অনেক। ব্রেক দেওয়ার পরে আবার 5টা পারতে পারি। হুম। 15টা অনেক। নাও পারতে পারি। হ্যাঁ এই দুইটা এক্সারসাইজ বেশ টাফ, পুশ আপ আর পুল আপ। পুল আপটা আমি হ্যাঁ কিছুটা পারি, কিন্তু পুশ আপটা অনেক বডি ওয়েটের সব difficult। এক্সারসাইজই টাফ। বেসিক ওই যে পুল আপের জন্য সাদমানের ওইটা সব। রাখছি। হ্যাঁ আচ্ছা সাদমান, এদিকে আমার বাসা তো লাগাইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো বাসায় লাগাইতে পারবি তো, ওয়েট খুব ভালো, এটা মনে হয় 2 বছর ধরে আছে। ওয়াও। বেসিক্যালি যে কোনো এক্সারসাইজের জন্য দুইটা জিনিস লাগে, হুম। পুশ এন্ড পুল। পুল। তো হুম। পুশ আপ দিলে পুশটা হয়, হুম। পুলের জন্য কিছুটা লাগে, সো দ্যাটস ওয়াই ইউ নিড হুম। দ্যাট। পুল আপ কি প্রতিদিন দিস? পুশ আপ প্রতিদিন দেই, আর এটা আর পুল এটা আপ পুল আপ? 2 দিন পর পর মাসেলকে রিকভারি করতে দিতে হয় আর কি। পুল আপ আমার হ্যাঁ জন্য সবথেকে কঠিন আর কি। হ্যাঁ, পুল আপ তো অনেক কঠিন। বেসিক পুল। আমার এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে যে টু বিল্ড মাই শোল্ডার্স আর কি, হুম, কারণ এই তো আমার শোল্ডার বডির কাপা। তুলনায় আমার মাথাটা বেশি বড়, তাই হুম। লুকস ভেরি অকওয়ার্ড। তাই আই ও নিড টু বিল্ড মাই শোল্ডার সো দ্যাট ইট লুকস বেটার আর কি, সো দ্যাট ইজ ওয়াই আই এম ওরে, ডুইং অল দিস স্টাফ আর কি। ওরে ভাই। ও ভাইয়া আপনার তো বিয়ের সামনে, এই জন্য আপনি নিচে না ভাই, ইউ ক্যান ডু ইট ফর ইয়োর সেলফ গাইস। গাইস এখন কি লাস্ট দিন টিকটকে স্কিন কেয়ারের জন্য একটা জিনিস বলছি যে ভাইয়া আপনার স্কিনের সাথে সব থেকে বেশি কন্ট্যাক্টে কোন জিনিসটা থাকে? বালিশ। ক্লিন বালিশ। ইয়োর পিলো। হ্যাঁ। এটার কারণে আবার বলা যে ভাই বিয়ে হয়েছে না, ভাই ইউ ক্যান জাস্ট প্র্যাকটিস স্টাফ আর কি। হুম। এই না বিয়ের ওকে, জন্য করতেই পারে সাদমান, সমস্যা নাই তো। পয়সা নাই। হ্যাঁ ও পয়সা নাই, আচ্ছা আচ্ছা ঠিক কিছু আছে। কিছু ট্রিভিয়া। সো প্রথম কথা হলো, আমার এই মুহূর্তে ওয়েবসাইটের নাম মনে পড়তেছে না, একটা ওয়েবসাইট আছে যেখানে বডি ওয়েট গোল হাবিজাবি সবকিছু দিলে এআই হুম। এক্সারসাইজের রুটিন বানায় দেয়। এই মুহূর্তে আমার ওয়েবসাইটের নাম মনে পড়তেছে না এটা কোনটা, বাট খুব খুবই সহজ দরকারি, জিনিসটা। খুবই দরকারি জিনিস এটা। হ্যাঁ, এবং ফ্রি পুরোপুরি। সো আপনারা কেউ গুগল করে খুঁজে বের করতে পারলে ওটা ইউজ করে দেখেন। সেকেন্ড, এটা হলো সাদমান খুবই পানি লাগতেছে। বৃত্ত ভাই এটা দেখলে আর পডকাস্টে আপলোড দিবে আমার না। কাছে ইনভাইট করবে না সাদমানকে। সাদমান, বৃত্ত ভাই তোর এই সিন দেখলে, এই ফানি সিনটা দেখলে আর ভাই তোকে পডকাস্টে ইটস ইনভাইট করবে হেভি, না। আল্লাহ। এটা নিয়ে মিম হবে শিওর, এটা নিয়ে মিম হইতেছে sure। এই কারণ ফিটনেস ইজ এ গুড থিং, নাথিং টু বি বুলিড না না অ্যাবাউট। না না, বুলির জন্য না, মানে তুই যেমনি ওইখানে করে উল্টা নিলি আমি, জিনিসটা খুব ফানি ছিল। যদি কেউ বুলি করে তারপর আমি অ্যান্ড্রু টেডের ভিডিও দেখতে দেখতে তারপর ওয়ার্কআউট করে তারপর গেট বাফড আপ। ও আমাদের সেই। আমাদের এজেন্সিতে একটা ছেলে কাজ করতো, বেশি দিন কাজ করে না, 6 মাসের মতো কাজ করছে, এরপর আমরা ফায়ার করে দিছি। ওই ছেলে হ্যাঁ। খুব মানে জিম নাট টাইপ ছিল, খুব জিম নিয়ে সিরিয়াস ছিল। তো ওর কোনো, এমনিতে ছেলে খুব ভালো, আইরিশ। তো এমনিতে খুব ভালো আমাদের সেলসে কাজ করতো, এবং ওর কিছুই আমার মনে নেই, নামও আমার অত মনে নেই, খালি একটা জিনিস মনে আছে। ও আমাকে একবার বলছিল যে ম্যামলদের মধ্যে মানুষই একমাত্র প্রাণী যে ঘুম থেকে উঠে স্ট্রেচ করে না। আমি ও জানি না কেন এই জিনিস আমার সারা জীবনই মনে আছে, এটা আমার প্রায় মনে পড়ে। এমনিতে আমার ওর নাম ধাম কিছুই মনে নেই, কিন্তু হ্যাঁ। এই জিনিস আমার মনে আছে যে ঘুম থেকে উঠে সব প্রাণী স্ট্রেচ করে, শুধুমাত্র মানুষ ঘুম থেকে উঠে স্ট্রেচ করে না। কেউ কেউ করতে পারে, মানে করে না সবাই, বাট প্রত্যেক অন্য যত স্তন্যপায়ী প্রাণী আছে সবাই এটা করে। ও ভাই স্ট্রেচ মানে কি, ইম্পর্টেন্ট যে জিনিস কি বলছে কিন্তু। ইয়ে করা হয়, যে বিভিন্ন ধরনের সামনে দিকে স্ট্রেচ। স্ট্রেচ করা? ও ইজ ইট জাস্ট মি নাকি যোগা। ঘুম থেকে ওঠার পর এখন আমি খুবই সাবধানে স্ট্রেচ করি, বিকজ লাস্ট দিন এটা করতে যে আমার একটা পায়ের গেছে, কিছু একটা ছিঁড়ছে মনে হয়েছে। মানে আমি এখন যদি স্ট্রেচও করি যে ঘুম থেকে টান খাই যায়, এই ঠাস করে লাগে, এই জিনিসগুলো এখন ও ভয় লাগে। আচ্ছা হ্যাঁ, ওই দিন আমি কি বয়স হয়ে করছি, যাচ্ছে আমাদের। আমি হচ্ছে হাই তুলছি, হাই এরকম করে তুলছি, আমার না এই যে এই নিচের জয়েন্টটা এমন করে উঠে গেছে, আমি পুরো হাড্ডি লক হয়ে কতক্ষণ ধরে লক হয়ে এমন যায়, ভয় হ্যাঁ। পাইছি। পরে মানে ইয়া করে ঠিকঠাক জায়গায় আনছি আবার, ভাই যে ভয়টা এটা পাইছিলাম। জাফর ইকবালের কোন গল্পে এটা ছিল আপনারা কমেন্টে জানাবেন। জাফর ইকবালের কোনো একটা গল্পে কোনো একজনের এরকম মুখ হা হয়ে আটকে যায়, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, কোনো একটা কিশোর উপন্যাসে। তোমরা এটা পরবর্তী অধ্যায়ে জানতে পারবে।
আপনারা এটা ওই কমেন্টে এপিসোডটাতে জানাবেন। আমাদের প্রায় 2 লাখ ভিউজ এসেছে। ইটস জাস্ট টাইটেলটা ঠিক ছিল, থাম্বনেলটা ঠিক ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ। ও এটা খুব ওই দিনের কন্ট্রোভার্সিয়াল ছিল। পরে জাফর ইকবাল স্যারের বইমেলাতে কোন এক মেয়ে জানি যায় জিজ্ঞেস করছে, স্যার আমাদের ফিজিক্স বইটা এরকম কেন? স্যার জিজ্ঞেস করছে কিরকম, পরে ওই মেয়ে বলছে যে সব অধ্যায়ের নিচেই লেখা থাকে, তোমরা এই জিনিসটি পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। বইলা সে দৌড় দিছে, দৌড় দিছে পুরো, আর খবরই নাই। সাইন নিতে আসছিল, ভাই রে ভাই সেই। জাফর ইকবাল পডকাস্টে আসলে মজা হইতো, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা যেত। So, জানি না স্যারের, স্যারকে তো মনে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে মানে আজাইরে না, জিনিসে ডু মজা ইয়োর করবে এরকম না কারিশমা, মনে হয়। ডু ইয়োর কারিশমা। কি? আমি কিন্তু যখন জাফর ইকবাল বলতেছি এটা নিয়ে ওই ও পডকাস্টে হ্যাঁ, আমি কিন্তু জাফর ইকবাল, আমি জাফর কিন্তু ইকবাল অসম্মান বলতেছে। করতেছি না, আমি যে জাফর ইকবাল বলতেছি, জাফর ইকবাল স্যার বলতেছি না। এটা জাস্ট অনেক বড় পাবলিক ফিগারদের এভাবে ডাকে অনেকে, তো আমি এই হ্যাঁ, জন্য এইভাবে ডাকতেছি। যেমন ধরেন স্যার আমি কেন যখন এটা বলি বলবো, স্যার কেন নেপোলিয়ন, পুরো বলতেই নাম হবে, এটা কোনো বলতেছি তো, ইয়া নাই। এটার মধ্যে অসম্মান আছে? হ্যাঁ পুরা নাম, আমি যদি বলতাম জাফর হ্যাঁ তাহলে অসম্মান হইতো, তাহলে কিন্তু অসম্মান, হ্যাঁ যখন আপনি তাহলে অসম্মান, পুরা নাম হ্যাঁ। বলেন তখন হুম স্যার না বললে তেমন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যেমন ধরেন আমি বলতেছি ক্লিওপেট্রা, হুম তো একটা হ্যাঁ, পাবলিক রানী, ফিগার যখন হয়ে যায় রানী বা বড় মৌমাছি। নাম যখন হয়ে যায় তখন পুরোটা একটা বললেই, পুরো নামটা বললেই হুম সম্মান দেখানো হয় সাধারণত। মানে এটা আবার, এটা একটা মানে বেল কার্ভ আছে, একটা সার্টেন লেভেল গেলে স্যার বলতে হবে, তারপরে আরেকটু পপুলার হইলে নামটাই হচ্ছে ওইটা, যেরকম সাকিব হুম। সাকিব কিংবা সালমান সালমান। হ্যাঁ, ও এটাই। না, এই যে এটা নিয়ে একটা কথা আছে তো, যেমন সলিমুল্লাহ খান স্যার, আমি যদিও স্যার ডাকি, সলিমুল্লাহ খান স্যার হচ্ছে তার যে স্যার আব্দুর রাজ্জাক স্যার, তাকে কিন্তু স্যার ডাকে না, আব্দুর রাজ্জাক সাহেব ডাকে। কেন ডাকে এটা আবার হুম। ব্যাখ্যাও করছিল একটা ইয়ের মধ্যে। তো আব্দুর সাহেব রাজ্জাক ডাকে। কি ওই যে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হুম, জাকিনের যদ্যপি আমার গুরু লেখা হয়েছিল যতটুকু আহমদ আমার বুঝছি গুরু। আহমদ বুঝছি স্যার বুঝছি। লিখছিলেন আর কি। এইটা নিয়ে লাস্ট দিন একটা কনভারসেশন হচ্ছিল যে আপনার যদি লেজেন্ডারি লেগেসি প্রজেক্ট নিয়ে একটা আমাদের আলাপ আলোচনা হওয়ার কথা ছিল। সো ইফ ইউ ওয়ান্ট টু বি দ্যাট লেজেন্ডারি স্ট্যাটাসে যাওয়ার জন্য আপনার কিছু মুরিদ থাকা দরকার। হুম অর্থাৎ আপনার পরের জেনারেশন, আপনার নিজের ইনফ্লুয়েন্সে কিছু মানুষের দাঁড় করা যেতে হবে। জাস্ট বিল্ডিং প্রজেক্টস ইজন্ট এনাফ। সো হুম যেই মানুষগুলো যত বেশি বড় হয়েছে তাদের ওই লেভেলের মুরিদ ছিল, কিংবা তাদের ইনফ্লুয়েন্স এরকম মানুষ তারা তৈরি করে গেছে আর কি। হুম হুম। সো হ্যাঁ, যাদের জন্য আমরা স্ট্যাটাস দিব যে হচ্ছে আমরা কালকে বইমেলায় যাইতেছি, সবাই আমার সাথে দেখা করতে আসবেন। না, ফ্যান না, নট নেসেসিলি ফ্যান, কিন্তু মানে না ইউ না, হ্যাভ বিল্ড সাদমান দিস। সাদমান মিমটা দেখে নাই তাইলে? ও আচ্ছা। এটা নিয়ে একটা মিম আছে যে হচ্ছে যে যখন মানুষ বলে যে হুম। তার সে কালকে বইমেলায় যে যাইতেছে, এটা সবাইকে জানায় স্ট্যাটাস ও দেয়া, সে আচ্ছা, হ্যাঁ নিজেকে হ্যাঁ হ্যাঁ, যা এটা ভাবে, দেখছি, শাহরুখ হ্যাঁ। খানের মুখের মধ্যে রাতুল সিনহার ছবি, তারপর রাতুল সিনহা এরকম করে সবাইকে দেখাইতেছে, ওর জন্মদিনে শাহরুখ খান যেরকম বাইরে হয়, বাইরে দেখাইতেছে। হ্যাঁ, এখানে এই কোয়েশ্চেনটা এভরি ইয়ার এই জিনিসটা আসে যে বই মেলায় জনপ্রিয় লেখক and এই স্টাফ জিনিসটা। হুম এই জিনিসটা যদি কেউ ভিতরে থেকে দেখে, এটা যে কতটুকু মেড আপ, হুম লাইক এটা খুবই ইজিলি আমি বলি আপনাদেরকে, খুব ইজিলি একটা ওয়েতে কিভাবে নিজেকে বড় দেখাবেন বই মেলাতে যায়, এটা একটা তরিকা হচ্ছে যে কোনো ন্যাশনাল ডেতে, মনে করেন 21 ফেব্রুয়ারি কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে, আমি বলতেছি না আপনাকে উৎসব পালন করতে হবে, জাস্ট বলতেছি এই দিনগুলোতে অনেক মানুষের ভিড় থাকে। হুম তো ওই দিন এমনি ভিড় হুম। আপনার জন্য আসে নাই, তারা আসছে জাস্ট ওই দিনের জন্য আসছে। ওই দিনের জন্য তাই আসছে, ওই হ্যাঁ। দিনে যদি আপনি সেলফিটা তুলেন দেখবেন যে আরে জনসমুদ্র ভাই, আমার সমুদ্র, আশপাশে সব মানুষ। হ্যাঁ। সো ইউ ক্যান ইজিলি ওইভাবে ফ্রেম করা যায় টু টেল যে অনেক মানুষ ও আসে। এইবারের বইমেলা নিয়ে কিন্তু আরো কথা হইতেছে, সালমান ভাই নতুন বই আসছে, ভালোবাসা ভাই মরে যাক। আগে বই মেলা ভালোবাসা হয়েছিল মরে যাক। বিহাইন্ড দ্য সিন না হয়েছে। না না, দুইটা বই তার পাবলিশ হয়েছে না এখন হ্যাঁ, পর্যন্ত। আগের বইয়ের নাম কি ছিল? বিহাইন্ড দ্য সিন। ও বাহিনী বিহাইন্ড দ্য সিন। সিন। এবার এবার হচ্ছে মনে হচ্ছে আমি এখনো ভালোবাসা মরে যাক। ভালোবাসা মরে যাক। বইগুলো কি কেউ পড়ছো? আমি পড়ি নাই কখনো। কেমন লেখে সালমান? ভালো? আমি শুধু কয়েকটা লাইন দেখছিলাম মনে হয় বাইন্ড দ্য সিনের, উনি মানে হচ্ছে লেখার ভাষাটা হইতেছে একদম উনি মুখে যা বলে তাই, এতটুকু দেখছিলাম। আর ভালো ভালো খারাপটা জানি না। আমি পড়ি নাই, বাট বেশ আমি দেখে মনে হচ্ছে অনেক বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি হয় বেশি, আবার প্রবাবলি ব্যাশিংও ফ্যান্স। খায় অনেক বেশি সালমান ওকে, ভাই। লেটস জাস্ট ঠিক অ্যাজিউম আছে। বিক্রি, কত বিক্রি বলতে বেশি বিক্রি বুঝাচ্ছি আমরা? আম, আমি বললাম যে ওর বই বিক্রি হয়েছে 20,000 কপি। হুম। আচ্ছা, 20,000 একটু বেশি মনে হয় এখন মানে বইমেলা কিন্তু এখনো হইতে পারে। শেষের পথে প্রায়, তাও 20,000 অনেক বেশি হইতেও পারে। সালমান ভাইয়ের ফ্যান বেজ অনেক বড়, ওকে। তো হইতেও পারে। এখন হুম। জানি না, সালমান ভাই যদি বিয়ে হয়ে যায় কখনো তাইলে হয়তো ফিমেল ফ্যান বেজটা সালমান একটু বলতে বেশি। পারবে হয়তো, সালমানকে একটা পডকাস্ট জিজ্ঞেস করা যায় যে হ্যাঁ, বই বই আসলে কিরকম বিক্রি বিক্রি হয়েছে হইতেছে। কতগুলা। হ্যাঁ, সালমান ভাই এমনি এসে পড়বে পডকাস্টের মধ্যে বলার জন্য যে আমার বই এতটা বিক্রি হয়েছে, এটা তার মেসেঞ্জার একটা মেসেজ দিলেই পাওয়া যাবে। আমি বলে দেবো আপনাদের, ঠিক আছে, হ্যাঁ এটা হ্যাঁ, পরে। হ্যাঁ, ঠিক এখন আছে। আমি আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে বলবো না ভাই, বলবো না, আমি জানি না, বাই দ্য ফর দ্য রেকর্ড আমি জানি না। আর সেটা হচ্ছে গ্রুপ পার্টিসিপেন্ট একজন কোয়েশ্চেন করছে, হ্যাঁ। বাংলাদেশের কোন কোম্পানিগুলো সুদের সাথে জড়িত নাই, তার জানার কোনো উপায় আছে? জানবো কিভাবে? হুম খালিদ হুম ফারহান ভাই, লাভ হুম। রিয়াক্ট। তো শেখ ফারহান হ্যাঁ। ভাই,
আমার মনে হয় না এরকম কোনো কোম্পানি আছে যারা জড়িত না সুদের সাথে। যদি এরকম কোনো কোম্পানি থেকে থাকে তাহলে তারা স্মল স্কেল ছোটখাটো কোম্পানি, যারা ওই পর্যায়ে যাই নেই, যেখানে ওদের জড়িত ইনভেস্টমেন্টের কোনো কিছু করার পর্যায় পর্যন্ত ওরা গেছে। ছোটখাটো আপনি একদম ইসলামী ব্যাংক থেকে শুরু করে যা যা আছে সবাই জড়িত। তো এমন কেউ নাই যে জড়িত না, টপ যদি সে বড় ইসলামিক হয়। স্কলার, মনে করেন টপ যে ইসলামিক বক্তারা আছেন তাদের মধ্যে কেউ কি সরাসরি কোনো ব্যাংকে স্পাউস করতেছে, প্রমোট করতেছে? আমার মনে হয় যদি কেউ করে, মানে যে কেউ করতে পারতেছে না সোফার আই গেস এখনো, বড় বড় যারা ইসলামিক স্কলার আছে বাংলাদেশে এখনো। পসিবলি না। ব্যাংকিং সিস্টেমটা, ব্যাংক তো আসলে যদি সুদ ব্যাপারটা না থাকে তাহলে ব্যাংক কখনো চলতে পারবে না, কারণ ব্যাংকের বিজনেসটাই ওইটা। সো আপনি যদি একটা ব্যাংক চালাইতে চান তাহলে ব্যাংকের দুই সাইড থাকতে হবে, লেন্ডার সাইড আর বড়োয়ার সাইড। ওই দুই সাইডের যে ডিফারেন্স ওইটা আসবে তখনই যখন আপনি ইন্টারেস্ট এক সাইড থেকে নিবেন আর এক সাইডে দিবেন। তো ওইটা যদি না হয় তাহলে কখনো একটা ব্যাংক অ্যাজ আ বিজনেস ওইটা মানে ওটার কোনো মানে থাকবে না যদি ওটার দুইটা সাইড না থাকে। আমি বলতেছি না আপনি করেন, আমি জাস্ট এক্সপ্লেইন করতেছি ওদের বিজনেস মডেলটাই এটা। তো এখানে যে এরকম কিছু জিনিসটা থাকার হইতে কথা পারে না। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফার্ম বলতে পারেন, যে তারা ব্যাংকিং করতেছে না, তাই ইনভেস্ট করতেছে। এই জিনিসটা অবশ্য হুম। অনেক জায়গায় দেখছি যে সব এটাই পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে অবশ্য। বলছেন সবকিছু ঘুরায় ফিরায় কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তুমি আরাম করে আর্গুমেন্ট ফেলতে দিতে হবে। পারো যে হ্যাঁ, ধরো আমি ব্যাংকে টাকা রাখি না, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, কারণ আমি কোম্পানিতে ইনভেস্ট করতেছি। শেয়ার হুম, মার্কেটে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করতেছি ওই কোম্পানিটা আবার টাকাটা ব্যাংকে রাখে। হুম, সো ওই টাকা থেকে যে লাভ হয় সেটা দিয়ে আমাকে শেয়ার মার্কেটে ডিভিডেন্ড দেয়, হুম, বা ওইটা যে ওদের পি রেশিওতে এফেক্ট পড়ে ওটার কারণে আমার শেয়ারের দাম বাড়ে, সো হুম, আমি প্যাসিভলি বেনিফিটেড হই। হুম। সব দিক থেকে চিন্তা করলে মানে এটা ইয়া, লজিক দিয়ে বোঝানো যাবে যে সবই ভুল। আপনি যদি যথেষ্ট র্যাবিট হোলের ভিতরে যান তাহলে যে কোনো কিছুকে আপনি হারাম বলে ফেলতে পারেন। যেরকম হুম, বলতে পারেন যে ট্যাক্স দেওয়া হারাম বলে ফেলতে পারেন, বিকজ আমরা জানি হুম, যে হুম। যে ট্যাক্সটা দিব ওইখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট লোন শোধের জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ। সো নোয়িং দ্যাট আপনি যখন দিতেছেন, ইজ দ্যাট তাহলে যায়? তো এটা নিয়ে বহুত কিছু যেতে পারে। প্লিজ প্লিজ লিঙ্ক, প্লিজ আপনার ওয়েট করেন, লিঙ্ক দেওয়া লাগবে না ভাই, লিঙ্ক দেওয়া হুম লাগবে না। আমি জাস্ট বলতেছি হাইপোথেটিক্যাল আলাপ আলোচনা আর কি, এই জিনিসগুলো এই জন্য ডিফিকাল্ট হয়ে যায় আর কি। হুম এই এই যে ওকে এনায়েত, আমার তোমার কাছে প্রশ্ন আছে। যদি আমরা ওই হুম, আমাদের সমালোচনা টপিকটা থেকে একটু দূরে চলে আসছি, গ্রুপের সমালোচনা, তোমার কি মনে হয় যে মানুষের হাতে যখন একটা সাবস্ক্রাইব করার পাওয়ার আসে, হুম বা যে ওই যে গ্রুপে সমালোচনা করার পাওয়ার আসে, পোস্ট দিচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে হুম এরকম, তখন তাদের মধ্যে একটা ওই যে স্টকহোম সিনড্রোম, না স্টকহোম না, ওই যে প্রিজন এক্সপেরিমেন্ট, স্ট্যামফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট টাইপ একটা মানসিকতা তাদের মধ্যে চলে আসে যে আমি একটা পাওয়ার পাইছি, সাবস্ক্রাইব আমি করবোই না, আমি দেখাবো যে আমার পাওয়ার কত, আমি সাবস্ক্রাইব করবো, বা আমি একটা সমালোচনা করতে পারতেছি আমি এখন সমালোচনা করব। হুম এরকম একটা মেন্টালিটি কি মানুষের মধ্যে চলে আসে? কারণ আমি যখন অন্য দিক থেকে চিন্তা করি এই জিনিসটা অবভিয়াস, মানে যদি আমি এমনি নর্মালি চিন্তা করি, মনে করো একজনের কাছে আম, কিভাবে আমি জিনিসটা এক্সপ্লেন করলে সুবিধা, মনে করো আমি চাল কিনতেছি দোকান থেকে, হুম প্রতিদিন আমি চাল কিনি, চাল কিনে চলে আসি, টাকা দিই না। হুম জিনিসটা কিন্তু একটু মানে অদ্ভুত যে আমি টাকা দিই না, আমি চাল নিয়ে চলে আসতেছি প্রত্যেক দিন। হুম বাট যখন আমি ভিডিও দেখি 2 ঘন্টা, তখন আমার এটা লাগে না, এবং আমার মনেও হয় না যে সাবস্ক্রাইব না করলে মানে হুম এই বেনিফিট রেশিওটা, আমি আপনাকে 1 ঘন্টার এন্টারটেইনমেন্ট দিলাম, হুম আপনি 1 ঘন্টার এন্টারটেইনমেন্ট নিলেন, হুম নিলেন না তা না, এবং প্রতি সপ্তাহে নেন। হুম সো মাসে আপনি 4 ঘন্টার এন্টারটেইনমেন্ট নেন, বছরে 52 ঘন্টার এন্টারটেইনমেন্ট নেন, আপনি কথার কথা এই 52 ঘন্টার এন্টারটেইনমেন্ট নেওয়ার বদলে আপনি সাবস্ক্রাইবও করেন না, এবং আপনার মনে হয় যে না আমি করব না, এটাই আমার পাওয়ার, 52 ঘন্টার মধ্যে 10 মিনিট ভালো ছিল না, সো ও সাবস্ক্রাইব করা ডিজার্ভ করে না। এই জিনিসটা কেমন হইলো? জিনিসটা তো ঠিক মিললো না, তাই না? হুম না না না, বাংলাদেশের মানুষের অ্যাটলিস্ট মানসিকতা তো এইটাই যে প্রথম কথা সে ইন্টারনেটের এমবি, মুরগির ডিম বিক্রি করে এমবি, ওইটা দিয়ে আপনার ভিডিও দেখতেছে, সো এইখানে তার একটা হুম, টাকা খরচ যাইতেছে, যেটা চাল কিনতে গেলে ওয়ান টাইম কস্ট আর কোনো। হুম, তারপরে হচ্ছে ও যে অ্যাডটা দেখে, সে যে এত মূল্যবান সময় খরচ করে অ্যাডটা আসে, তাকে যে আবার স্কিপ করতে হয়, যে কষ্টটা তার সে করতেছে। চাল বিক্রি করার সময় তারা তো কেউ অ্যাড দেখায় না, বা হচ্ছে হ্যাঁ সাইনবোর্ড টাইনবোর্ড দেখে, সেটা সে ইচ্ছা করলে না দেখে চোখ বন্ধ করে চলে যেতে পারে। বাট হ্যাঁ মানে আপনি যেটা মানে যদি সিরিয়াসলি বলি যে মানুষজনের ওই সাবস্ক্রাইব করার পাওয়ারটা, এটা জিনিসটা এরকম না। আমি একবার একটা ছেলের সাথে কথা বলছিলাম, মানে সে এসে কমেন্ট করছিল, কমেন্টের মধ্যে কমেন্ট এরকম ছিল যে আহ, আমি আমি পোস্ট দিছিলাম যে মানে খুব মানে কি বলবো, মানে জেনুইনলি পোস্ট দিছিলাম মন থেকে, যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে যদি আমার এর আগে কোনো সময় দেখা হয়ে থাকে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমাকে দেখার সময়, তখন আপনার কেমন লাগছিল এইটা। হুম, তো ছেলেটা কমেন্টের মধ্যে অনেক তার অনেক ফ্রেন্ডকে ইয়া করছে, ট্যাগ করছে, ট্যাগ করে বলছে সে যে আচ্ছা আমি তো ওই যে দেখছিলাম নটরডেমের সামনেই, আমার তো কিছু মনে হয় নাই।
মানে হুম, দেখে কিছু মনে হয় নাই। মানে আচ্ছা ঠিক আছে, মানে জিনিসটা তো মানে পোলায় যে যেভাবে বলছে মানে মনে হচ্ছে তার কিছু মনে হওয়ার কথা ছিল, বা অন্য মানুষের কিছু মনে হয় এন্ড তার মনে হয় না, এই কারণে সে খুব এক্সক্লুসিভ কিছু, এই কারণে হুম, হয়তো সে সে এইভাবে বলছে। তো আহম, আমি জানি না, মানে এটা হয়তো নিজেকে একটু উপরে দেখানোরও প্রবণতা থাকে, যা হুম ঠিক আছে হুম ট্রাইনোমিয়াল পডকাস্টে সবাই ভালো বলে, আমার কাছে এটা ভালো মনে হয় না। সো এইটাই সিমিলার কাহিনী অনেক হিউমারাস পোস্টের ক্ষেত্রেও হয়। সাপোজ যে আমি আমি বিভিন্ন মাঝে মাঝে লেম জোক বলি, আচ্ছা ঠিক আছে হুম, লেম জোক বলার পরে মানুষজনের, বেশিরভাগ মানুষজনের কমেন্টই থাকে যে ওই আন্ডারলাইন করে দেন কোথায় হাসতে হবে, বা খুব বেশি হাসি আসলো না। তো এইটা একটা জেনারেল ইয়া থাকে, ভাই জিনিসটাই লেম জোক, এটাতে হাসার মানে হুম। লেম দেখেই আপনারা হাসতে হবে। হ্যাঁ সো জিনিসটাই হচ্ছে এইটাই, লজিকটাই লেম জোকের লজিকটাই হচ্ছে এই এটা। এই যে সরি 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 এনাদ বা হ্যাঁ মানে এইখানে তারা হচ্ছে, মানে জিনিসটার মধ্যে তার হাসি আসে না, এটা তার একটা সুপিরিয়রিটি, অন্যদের হাসি আসছে, হুম, সে সুপিরিয়র, তার হাসি আসে নাই। এখন এখন সে যদি নিজেকে এটাতে সুপিরিয়র মনে করে, কিছু করার নাই। জি স্যার, আর আপনি তো রাজা স্যার, আমরা তো আপনাকে এন্টারটেইন করতেই আসছি ভাই, মানে আপনি এন্টারটেইন না হলে তো উই ফেইলড ইউ। হ্যাঁ, আমরা 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 ফেল করে ফেলতেছি। এই তো মানুষ কেন জানি একটা সুপিরিয়রিটির বাবলের মধ্যে থাকে, আর মানে কাল্পনিক এই বাবলটার মধ্যে, যেমন আমার আসলে অনেক বড় ভাই আছে পরিচিত, যে তাদের একটা নিজস্ব একটা বাবলের জগৎ আছে। তা ওই বাবলের জগতে সে একজন বড় সেলিব্রিটি, তার কয়েকজন খুব বড় বড় মুরিদ আছে, ছোট ভাই আছে, যে মানে সে যা বলবে সেই অনুযায়ী ওরা কাজ করবে, মানে এরকম বাবল আছে। তো ওরা নিজেদেরকে ওই বাবলের মধ্যে ওই হচ্ছে সালমান মুক্তাদি, ঠিক আছে। তো হুম, ওই রকম জায়গা থেকে যখন ধরেন ওই বাবলের ভিতরে থাকা সুপিরিয়র মানুষগুলা, যারা নিজেদেরকে সুপিরিয়র ভাবে, ওরা যখন এই ধরনের সুপিরিয়র মানুষ দেখে, যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে খুব বড় ধরনের সেলিব্রিটি টাইপের মানুষ, তো ওদেরকে যখন সে সমালোচনা করে, তার সুপিরিয়রিটিটা তার মুরিদদের কাছে ভ্যালিডিটি পায়। তখন তারা ভাবে হ্যাঁ হুম। ঠিক আছে ভাই, আপনার সাথে আছি ভাই, সহমত ভাই, এরকম আছি। তো নিজস্ব সুপিরিয়রিটি বজায় রাখার জন্য তার থেকে সুপিরিয়র মানুষদেরকে ইনফেরিয়র হিসেবে প্রুফ করাটা, এইটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। সো আই গেস এইটাই নাইসলি হচ্ছে এক্সপ্লেইনড। যে এটাই হচ্ছে যে মেইন কারণ। মাঝে মধ্যে না আমি সমালোচনা দেখলে বুঝি না। তো কিছু কিছু অ্যাঙ্গেল আছে এটা নিয়ে কথা বলার। প্রথম অ্যাঙ্গেল হইলো আম, কোন কোন দেশের প্রধানমন্ত্রীরা যেরকম বলে না যে আমি মোবাইল ফোন দিলাম আমার সাথে, ওরকম আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার গ্রুপ, আমি অ্যাডমিন, আমি সমালোচনা অ্যাপ্রুভ করি। জিনিসটা কেমন? এই জন্যই তো ট্রাইনোমেল পডকাস্ট গ্রুপটা এত বেশি অ্যাক্টিভ, মানে হচ্ছে যেখানে যে কেউ যে কোনো সমালোচনাও করতে পারে, আমরা হ্যাঁ, আমরা আমি মজাটার জন্য ইয়া একসেপ্টও করি। আমি যত বাজে সমালোচনা দেখি আমি সাথে সাথে অ্যাপ্রুভ করি। আমার খুবই ভালো লাগে। তো ও এই বাট মেইন, হ্যাঁ হ্যাঁ। সরি কি, ও এইটা নিয়ে সাকিব ফাহাদ ভাই একটা কথা বলতেছিল, যে সময় সব জানের যে ডিরেক্টর, মানে উনি যখন কয়েকটা গল্প শুনছে, আমাদের যে গল্পটা ছিল, এই গল্পটা সে দিয়ে বেশি আলোচনা হইতে পারে, বেশি মানুষ সমালোচনা করতে পারে, এই কারণে উনি এটা দিয়ে বানাইছে, কারণ জানে যে মানুষ হচ্ছে যে এটা নিয়ে বেশি কথা বলবে, কাইন্ড অফ আনন্দ ভাইয়ের মেন্টালিটি আর কি। যাই হোক, ভালো। আমি না সমালোচনার কোনো অ্যাঙ্গেল বুঝি না। জ্ঞানী কথাবার্তা শোতে আমি কিছু এক্সাম্পল দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। জ্ঞানী কথাবার্তা শোতে একটা পডকাস্ট আছে যেখানে আমাদের দুইটা স্টুডেন্টদের, আহ, আমি মানে ওই দুজন ছিল গেস্ট, এবং উনারা অনেক আগের 2017-18 স্টুডেন্ট, এখন 1-2 কোটি টাকা ইনকাম হচ্ছে উনাদের। উনারা গেস্ট, ওনাদের সাথে আমি কথা বলতেছি, মানে একদম পডকাস্ট হচ্ছে, ওনারা গেস্ট, ওনাদের সাথে কথা বলতেছি। 1 ঘন্টার একটা পডকাস্ট, এক জায়গায় যায় আমি একটা নাম ভুল বলছি একজনের, একজনকে নিয়ে আমরা কথা বলতেছিলাম, মুশফিক নামে একজন। তো এক মুশফিকের কথা বলতে চাই, আরেক মুশফিকের কথা বলছি। অনেক মানুষ পাগল হয়ে গেল যে উনার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, উনি এই যে নাম এখানে ভুল বলছে, এটা এই মুশফিক না, এটা এই মুশফিক। যখন আমি কথাই বলতেছি এমন একজনের সাথে যারাই আর কি লিভিং এক্সাম্পল অফ যে না এটা ঠিক। এটা একটা হুম এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই আমি তোমাকে। আহ, এই যে কি জানি একটা এক্সাম্পলের কথা আমি ভাবতেছিলাম। এই যে ভিডিও আপলোড, যে আহ, এক এক অ্যাঙ্গেলের সমালোচনা আমি প্রায় দেখি যে এনআই চৌধুরী কি ভিডিও আপলোড করে, 4টা রিসার্চ করলে তো এই ভিডিও আমিও করতে পারি। এটা, আর আমাকে নিয়ে একসময় বলতো অনেক, এই যে গত নভেম্বর আমি বলছি খালিদ ফারহানের ভিডিও টিডিও এগুলো কোনো ব্যাপার না, উনি কিছু জানে না। হুম এই যে স্টার্ট আপ নিয়ে একটু ঘাটাঘাটি করলে এগুলো আমিও জানতে পারি। হুম ভাই হুম। তুই যে করতে পারতেছিস না ওইটাই পয়েন্ট, যে আপনি যে রিসার্চ করতে পারতেছেন না, এই জিনিসটাই ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা ঘটনাটা এটা না এটাই। যে আপনি করলে পারতেন, আপনি না করলে পারতেছেন না। আপনি হ্যাঁ সমালোচনা করতে করতে যা মানুষ, যেমন ওই যে খালিদ ফারহান তো বেস্ট হ্যান্ডসাম ম্যান না, আমি ওর থেকে ভালো। আপনি হ্যাঁ। জিনিসটা বুঝেনি এই জিনিসটা আসলে কি হইতেছে। ভাই আপনার এসিও কিন্তু ভাঙছে একজন, দেখলাম আরিফুল কি হ্যাঁ, কবির জানি নাম, আমি ভাঙা গ্রুপে ফেলছে। দেখছি, আমি কেমন গ্রুপে দেখছি। লাগতেছে, হ্যাঁ? এখন আর আপনি মোস্ট তারই হ্যান্ডসাম ম্যান ইন মুরিদ, বাংলাদেশ তারই না? মুরিদ। ও আপনারই মুরিদ। না আমি জানি না, হইতে পারে। ও না, আচ্ছা আচ্ছা। হইতে পারে, এখন একটা ট্র্যাক রাখা খুব কষ্টকর যে গেম কে অন, কি। গেম অন। এটা আমি এখন এই যে সমালোচনার এই ব্যাপারটা আমি বুঝি না, যে অনেকে সমালোচনা করার সময় আহ, অন্য মানে
প্রশংসা সমালোচনাটার মধ্যে আবার একটা প্রশংসা থাকে যেটা উনি বুঝেন। যেমন আমাকে অনেকে বলে যে উনার কথা আসলে খুব একটা ভালো না, উনি সুন্দর করে কথা বলে দেখে সবাই দেখে। তো ওকে মানে ভালো। ওকে হেল্প উইল টেক ইট ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্টেড। হ্যাঁ। শাহরুখ খানকে এই যে এআইবি পডকাস্টের ভিতরে বলছে ওনার অ্যাক্টিং ভালো না, কিন্তু মানুষ ওনাকে পছন্দ করে দেখে ওনার সিনেমা হিট হয়। তো মানে এগুলো কেমন জানি অক্সিমোরন টাইপ সমালোচনা হয়ে যায়, যে জিনিসটা যে আসলে উনি কি বলতে চাইলো উনিও বুঝলো না, আমিও বুঝলাম না। হ্যাঁ, ও সমালোচনা। আচ্ছা, আপনারা জানেন শাহরুখ খান এখন রিসেন্টলি টুইটারে এত অ্যাক্টিভ, আর হচ্ছে ওর একটা থ্রেড চালু করছে যেখানে হচ্ছে ওকে কোন একটা জিনিসে সামথিং একটা হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা করতে বলবে, সে একটা কাজ করবে। যেমন যদি বলেন তাকে একটা লেম জোক বলতে, সে ওই হ্যাশট্যাগটা ইয়ে করে রিটুইট করে একটা লেম জোক বলবে। তারপর আবার বলবে যে কোনো একটা জিনিসে তার লাইফ নিয়ে এক্সপ্লেইন করতে, যে সে আসলে কিরকম। তো সে এটা লিখছে, মানে সে এটা লিখছে যে ধরেন তাকে এক্সপ্লেইন করতে বলছে শাহরুখ খান ক্যারেক্টারটা আসলে কিরকম। তো সে লিখছে যে I take long time to explain anything dot 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 I take long time to explain anything dot 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 I take long time to explain anything এটা দিয়ে এই 3 বার লেখছে এটা। তো মানে সে ইয়া দিয়ে মানে বেশ বেশ মজা করে টুইটারের মধ্যে, মানে টেম জোক বলে, মানে ভালো লাগছে মানে ও মনে ওর হয় সুপারস্টারটা। যে ওর সিনেমার সাকসেস হওয়ার পর মনে হয় অনেক খুশি এখন। মনটা ভালো, হ্যাঁ মনটা ভালো হয়ে মনটা গেছে, এই ভালো। কারণে আমরা যেমন বেশি সাকসেসফুল হইলে বা খুশি থাকলে ফেসবুকে সমানে পোস্ট দেওয়া শুরু করি, শাহরুখ খানের ওটা এখন তুমি হয়েছে। তোমার ওরা কথা জাস্ট বলতেছো। টুইটারে করে, আমরা ও ফেসবুক সরি টুইটারে হ্যাঁ, করে এটাই। টুইটারে করে, হ্যাঁ সরি, আমার কথা বলতেছি, ফারহান ভাইরা দেয় না, সবাই এটা করে না। ফারহান ভাই সাদমান দেয় না। এই বলেন হ্যাঁ বলেন সাদমান, বলেন না বলেন না বলেন বলো। বলেন বলেন আরে বলেন। এই ইদানিং আমার একটা এই যে এই ইয়া হয়েছে এনায়েত বলা বুঝছেন, শুরু এই করছে। আমিনের সাথে থাকতে থাকতে এটা হয়েছে, ফারহান ভাইয়ের সাথে থাকতে থাকতে এটা হয়েছে যে ওই যে সমানে রোস্ট করি না, রোস্ট করার সময় আমরা কি থাকি, আচ্ছা আমি তো বড়, আমিন ছোট, এরকম এরকম করে ইয়া করি। ওই দিন নাদির ভাইয়ের সাথে শোর মধ্যে আমিন গেলাম, আমি না আমিনের পচাইতেছি, মানে সেই পচানোর মুডের মধ্যেই আছি। মানে দেখা যাইতেছে যে এমন হয়েছে যে আমি বলতেছি, একজন কে জানি জিজ্ঞেস, আমিন এটা নিয়ে আলোচনা করতেছে যে আচ্ছা নাদির ভাই আপনার কি কখনো এরকম হয় যে কেউ একজন আপনার এখানে গেছে, আপনার সাথে ছবি তুলছে কিন্তু আপনাকে চিনে না, আর কিন্তু আপনার সাথে ছবি তোলা গেছে। হ্যাঁ আমিন বলছে হ্যাঁ আমার তো হয়। নাদির ভাই বলছে আচ্ছা হ্যাঁ আমারও তো হয়। তখন আমাকে জিজ্ঞাসা আছে এনায়েত ভাই আপনার কি হয়। তখন না আমি ওই মুডে আছি যে আমিনরে পচাইতেছি, ওই মুডে আছি। তো আমি না বইলা দিছি কথায় কথায় যে আচ্ছা আমার না এরকম হয় না, কারণ সবাই আমাকে চিনে। বলার পরে আমি তপ দেখাই গেছি, ভাই আমি এটা কি কইলাম এটা, মানে আমি মজা করতে করতে মানে সিরিয়াসলি নিয়ে নিছি আর কি। আরে যাই হোক, সরি আমি আসলে বেশি টাইম খাই ফেলেছি। বলেন। না, আরে না, তোরই ব্যাপারটা তো শো, প্যারা নাই। আমার মনে হয় না এটা নিয়ে গিল্টি ফিল হুম। করার কিছু আছে। ইটস আ নাইস জোক যদি ঠিক মতো ল্যান্ড করে, সবাই যদি বুঝে। হুম। নাদির ছেলেটা কেমন ছিল? আমি ইভেন্টের ব্যাপারে জানি না, কেমন হয়েছে ইভেন্ট? ও সেরা সেরা সেরা, নাদির ভাই তো এমনিতে একটু ইন্ট্রোভার্ট। আচ্ছা নাদির ভাই ফারহান ভাই থেকে 2 ব্যাচ সিনিয়র, 2 বছরের ওকে, বড় নাদির ভাই বইলেন। আমি তারপরে নাদিরই বলবো। আচ্ছা, আর মানে 10 ব্যাচের ইভেন ইয়াদের থেকে সালমান মুক্তাদির থেকেও বড়। কিসের 10 ব্যাচ? 10 ব্যাচ এ লেভেল। এ লেভেলে 10 ব্যাচ মানে এসএসসি কত ব্যাচ? আমাকে বাংলা এসএসসি ট্রান্সফার। 08 ব্যাচ। ওকে হ্যাঁ এ ঠিক আছে, আমি লেভেলস মানে এসএসসি হচ্ছে 10। অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হচ্ছে এইচএসসি, এ লেভেলে 2010, হ্যাঁ তার মানে হচ্ছে এসএসসি 2008। 8, হ্যাঁ হ্যাঁ, so আমার থেকে 2 বছর বড়, ঠিক আছে। 2 বছরের বড়। তো এখন নাদির ভাই হচ্ছে একটু ইন্ট্রোভার্ট, তো কিন্তু নাদির ভাই ওই দিন দেখলাম যে বেশ ইন্টারাক্টিভ ছিল অডিয়েন্সের সাথে। তো অডিয়েন্স কথা বলছে, নাদির ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমরা তো হচ্ছিলাম, আমাদের কাছে কিছু কোশ্চেন ফ্যানদের কাছ থেকে আসছিল, আমরা কোশ্চেন গুলো জিজ্ঞেস করছি, আর শুরুতে যে আমরা কিছু ইন্টারাকশন করছি সবার সাথে। মানুষ আসছিল, প্রচুর মানুষ আসছিল বনানী মাঠের মধ্যে, বেশ ভালো রকমের মানুষ আসছিল। কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় নাই, মানে জাস্ট লটারি করে বা সামথিং সামহাউ হচ্ছে যে ইয়া ম্যানেজ করছে। আসছিল সাইমা তন্নি আসছিল, এখানে দেখা হয়েছিল, ও আচ্ছা, ফারহান নাইস। ভাইয়ের ফ্যান। হ্যাঁ, তো এই কথা হয়েছে। এই যে একটু আগে আমরা আহমেদ সফার কথা বলতেছিলাম না, যদ্যপি আমার হ্যাঁ গুরু। হ্যাঁ। যদ্যপি আমার গুরু আমাকে সাইমাই গিফট করছিল, তার আগে আমি কখনো পড়ি নাই। তারপরে পড়ে আপনার ভালো লাগছে অনেক। না, পুরো আমার আমার গোটা আমার এটা হলো সালমান মুক্তাদিরের অন্য এক্সট্রিম। অন্য দুইটা হলো এক্সট্রিম, দুই এক্সট্রিমের বই। যারা সালমান দুইটাই মুক্তাদির পড়বেন তারা বুঝতে পারবেন যে আমি কি অন্য বলতেছি। এক্সট্রিম। আচ্ছা সেটা আমার কাছে খুব ভালো লাগছে, সবাই পড়েন, আমি অফকোর্স সাজেস্ট করবো বইটা পড়ার জন্য। না না, পড়ছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে পড়ছি, ভালো লাগে নাই? আমার কাছে ওকে লাগছে। ওকে লাগছে, আচ্ছা না আমার কাছে খুব ভালো লাগছে। ফারহান ভাই আসলে ওইটা বোঝার সামর্থ্য নাই যে এটা হইতে কি পারে, লেভেলের বই। হইতে পারে। যাই হোক, সরি 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 সরি। আচ্ছা আরেকটা হচ্ছে ওই নাদির ভাই আমাদের আমাদের যখন শেষ হয়ে গেল, তারপরে নাদির ভাই নিজে একা কিছু ইন্টারাকশন করছে ফ্যানদের সাথে। ফ্যানরা বিভিন্ন কোশ্চেন করছে, বেসিক্যালি বেশিরভাগ কোশ্চেন এরকম টাইপের ছিল যে কিভাবে কম টাকায় বাজেট ট্রিপ দেওয়া যায় বিভিন্ন জায়গাতে, বা আপনি এত কিছু কেমনে ম্যানেজ করেন, এতগুলা দেশ ঘুরেন কিভাবে, এত টাইম ম্যানেজ করেন কিভাবে এইটা। তারপরে উনি তো ইঞ্জিনিয়ারিং করছে, সো ইঞ্জিনিয়ারিং করার পরেও কিভাবে এত টাইম ইয়ে করে। আর নাদির ভাই একটু মানে
একটু পশকিট, তো মানে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছে, তো তার কথাবার্তা একটু ওইরকম। আমরা তো মানে হইতেছে একেবারে খ্যাত ভাবে কথাবার্তা বলি, ওইভাবে করে ইয়ে করছি, মানে কোশ্চেন করছি। তো নাদির ভাইয়ের পাশে দাঁড়াইলে একটু এরকম মনে হয় যে নাদির ভাই খুব পশ লেভেলের, কিন্তু মানে মানুষ খুবই ভালো মানুষ, মানে হচ্ছে যে ওই নেই একটা ফোঁটাও অহংকার নাই ওনার মধ্যে। তো এরকম বাইরে হচ্ছে। থেকে দেখলেও তাই মনে হয় যে হ্যাঁ, খুব বাইরে থেকে ভালো। দেখলে তো খুবই ভালো মানুষ, হ্যাঁ। নাইস। সাদমানের এরকম সাথে একটা নাদিরের মানুষ। পরিচয় আছে? নাদির অন দ্য গো। আমি এই প্রথমবার আমার নাদির ভাইয়ের সাথে দেখা হয়েছে, মানে এতদিন ধরে মানে কোনো সময় দেখা। নাদির ভাই, যারা এটা জানেন না, নাদির ভাই হচ্ছে হোয়াটসঅ্যাপ বেশি প্রেফার করে, আমি জানি না ইমেইলে কতটুকু রেসপন্স করে। এবং নাদিরের নাম্বার এখন এনায়েত বলবে, আপনারা সবাই ওর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। না, আমার কিছু নাদির ভাই নাম্বার আছে, কিন্তু আমার দেওয়া যাবে না। কিন্তু নাদির ভাই হচ্ছে হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকে, উনি ফেসবুক একদমই ইউজ করে না, ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ থাকে। না, খুব খুব দেরি। আমি আগে জানতাম না, আমি হঠাৎ করে এই 6-7 মাস আগে রিয়েলাইজ করছি যে উনি সেম ভিডিও ইংলিশেও বানায় বাংলায়ও বানায়। হ্যাঁ, এর আগে আমি জানতাম না। যে এটা এটা কিন্তু অনেক দেখেই টাফ। আমার, ভিডিওটা দেখেই আমার কষ্ট লাগছে। এটা বানানোর কথা তো আমি ভাবতেই পারি না, যে দেখেই আমার এত আমার কষ্ট। কেমন জানি মনে হচ্ছে যে আমি এক্সারসাইজ করে উঠলাম। কি পরিমাণ ডেডিকেশন, যে মানে সেম ভিডিও রাস্তা দিয়ে উনি দেখে আপনার 2বার মনে যায়। হয়েছে আপনি এক্সারসাইজ করে উঠছেন এই মাত্র, হ্যাঁ না? হ্যাঁ, ভিডিওটা দেখে আমার কেমন জানি অনেক মনে কষ্ট হচ্ছে যে হয়েছে। কষ্ট হচ্ছে আমার। না যে সেম দেখেন, রাস্তা আপনি দিয়ে 2বার একটা হাঁটে উনি। ক্লিপ আপনি ক্যামেরা নিয়ে একবার বাংলাতে বলবেন, আবার একটা ইংলিশে বলবেন, মানে কি ডেডিকেশন! সেম রাস্তা দিয়ে উনি একবার হেঁটে তারপর আবার শুরুতে যে আবার ইংলিশে বলতে বলতে হাঁটে। হ্যাঁ, ফ্যাসিনেটিং ব্যাপার। এই অবস্থা, সেই অবস্থা। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমাদের নেক্সট ইস্যু কি? আমরা ইস্যু খাওয়ার পরে সাদমান সাহেব উঠতেছি। কিছু আছে ইস্যু টিস্যু? আমরা আমরা এমনি গল্প গুজব করে চলে আমরা যাচ্ছি। আমরা এখন কি আজকে করতে? গল্প গুজু হচ্ছে তো, ঠিকঠাক মতোই আচ্ছা, হচ্ছে তো গত সব। পডকাস্টটা আমাদের কিন্তু অনেক টাইট অ্যান্ড কম্প্যাক্ট ছিল, কিন্তু তারপরেও আমাদের পডকাস্টটা সব কেন জানি থেকে বেশি ভিউজ পচা পায় না। পারফর্ম করছে। পচা পারফর্ম করছে, হ্যাঁ হ্যাঁ, হুম। কিন্তু এটা এইবারে কিন্তু আমাদের যত পডকাস্ট আসছে, মানে সেকেন্ড সিজন যদি বলি আমরা, কামব্যাক করার হুম। পরে কোনো পডকাস্ট কিন্তু খারাপ পারফর্ম করে নাই, জাস্ট লাস্ট পডকাস্টটা ছাড়া। মানে লাস্ট পডকাস্টটা জানি না কত ভিউজ, টাইটেল কিন্তু দুইবার চেঞ্জ করছি আর থাম্বনেলটা টাইটেল, হ্যাঁ, চেঞ্জ আচ্ছা, হয়েছে, থাম্বনেল আসলে কিছু থাম্বনেলটা একটু করার নাই, আমাদের না আসলে তিনজনের একটা ফটোশুট করে নতুন নতুন চেহারা নতুন এক্সপ্রেশন চেহারা দেওয়া একটু দরকার, ইয়ে করা লাগবে, না হ্যাঁ। হলে আসলে আচ্ছা, যে হ্যাঁ, ডিমান্ড ফারহান ভাই কিছু করতেছে নতুন পারবে ছবি না। লাগবে। ফারহান ভাই ছবি দরকার, ফারহান ভাই। আমার আমার একটা ছবি ফটো ব্যাংক আছে, যেখান থেকে আমি আমার থাম্বনেইলের জন্য ইউজ করি ছবি। আপনি ইয়ে দেন না, শেয়ার করতে আপনি পারবো। ফটো ব্যাংকের ইয়েটা আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেন দিব না। না? হ্যাঁ, দিব। তাইলে হচ্ছে ফটো ব্যাংক থেকে, ওইখান থেকে থাম্বনেইল ইয়েগুলো দেওয়া যাবে। যাই হোক, এই পডকাস্টের টাইটেল কি দিব আমরা, এটা হ্যাঁ একটু হ্যাঁ, চিন্তা করা লাগবে। এটা, প্যারা নেই, ফিগার আউট করে দিব না, হ্যাঁ ফিগার হ্যাঁ, আউট এবার করে একটু দিব না। চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে, মানে একটু ডিসকাশনের মাধ্যমেই দেওয়া উচিত, কারণ নাহলে জেনারেলি আমি একাই দিয়ে দিত, ওই কারণে। হুম তবে আমি একা দিছি, এগুলো কিন্তু ভালো চলছে। হুম, আরে না যেটাতে না, কেউ ফারহান ভাই ইয়ে সন্দেহ করে করছে, না। ওইগুলাতে যা ঝামেলা, ওটা তো আমি ওইটাতে ঝামেলা। করছি যখন চলতেছিল না তখন। চললে তো আমি করতাম না। তারপরেও চলে Desperate। ভাই। আরে, তারপরে কি চলে জানি নাই, জানি এটা না, সত্যি কথা। হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা লাস্ট ভিডিওটা 30 সেকেন্ড দেখে হুম, আসবেন হ্যাঁ মিনিমাম। হ্যাঁ, একটু দেখে আসা ফার্স্টের দরকার। এবং ভিডিওটা, ফার্স্টের অ্যাডটা স্কিপ করে 30 সেকেন্ড। ও আচ্ছা, রিসে আরেকটা হ্যাঁ, কথা, বল আরেকটা বল কথা। বল বল বল, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরে গুম করে ফেলাইছে নাকি? হ্যাঁ 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 এটা নিয়ে আমরা কথা বলি নাই। আমি হ্যাঁ। লাস্ট যেদিন এই যে ইয়ার সামনে দিয়ে গেছিলাম, দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে প্রথমে তো বানাইছিল ভাস্কর্যটা, তারপরে সরায় ফেললো, হুম তারপরে আবার বানাইলো ওরা, হুম বানানোর পরে তারপরে এখনো আছে, জাস্ট রবীন্দ্রনাথের মাথাটা এমন করা, এমন ভাঙা দিছে, মনে হয় ওইটাও ভেঙে ফেলাবে হুম। কয়দিন পরে, হইতে পারে, জানি না। এটা দেখছেন কিনা, এটা কি এটা অবস্থা? ভাঙা অবস্থায় প্রথমে চুরি হয়ে গেছিল, এরপরে ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে, এই হ্যাঁ, কারণে ওনার মাথা নিচে হয়ে আছে। তো এখন ভাঙা চুরি হয়ে অবস্থায় গেছিল, ওটাকে আবার এটা একটু বলাটা রিস্কি, বা হুম, হচ্ছে চুরি জানি। মানে ঠিক ওটা আবার ময়লার নাও হইতে জায়গায় পারে। ফেলে আসা হয়েছিল আসলে। হুম, হুম ওকে, তো কিছু একটা হয়েছিল, কিছু আমি একটা তো জানতাম হয়েছিল। চুরি হয়েছিল, আমি ঠিক জানি না এখন কি হয়েছে এটা। হুম ওকে, চুরি হয়তো হয় নাই। যখন ওনাকে আবার তখন ওনাকে যখন সরানো হয়েছিল, তখন ওনার ওই যে বডি ভেঙে গেছিল, সেটা এখন ওইভাবেই সম্ভবত, এই কারণে সম্ভবত মাথা নিচে মূলত আছে, ফ্রি এই জন্য স্পিচ বলছে। নিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ, আর অনেক চলছে, এবং এসব না, ফ্রি এটাই আমার স্পিচ কাছে দরকার হঠাৎ নেই। করে মনে হইলো, ঠিক আছে, ফ্রি স্পিচ নিয়ে কিন্তু আমরা কথা বলতে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর এগেইনস্টে কথা হইতেছে আজকে না, মানে এখনো কিন্তু এমন কোনো আলাদা ইস্যু হয়ে যায় না যে আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এগেইনস্টে কথা বলতে হবে। আহ হুম, মানে আমি জিনিসটাতে একটু আশ্চর্য হয়েছি, মানে জিনিসটা হচ্ছে কন্টেম্পোরারি ইয়ার সাথে, মানে সিচুয়েশনের সাথে যাইতেছে না, কিন্তু তারপরে এটা বানানো হয়েছে এন্ড তারপরে এটা ব্যাকল্যাশ খাইছে, মানে এটা হুম, ইটসেলফ একটা ইস্যু তৈরি করতেছিল, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েই। হুম, তো এইটা আমার কাছে বেশ ভালো লাগছে ইস্যুটা, যে ঠিক আছে, মানে আমরা ইস্যু আসলে ওইটা নিয়ে প্রতিবাদ জানাই না, ইস্যু আমরা নিজেরা তৈরি করতে পারি, বা যে কোনো সময় প্রতিবাদের আসলে কোনো নির্দিষ্ট টাইম নাই। আমি কি বুঝাইতে পারছি? মানে জিনিসটা এরকম না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ইয়াতে কথা বলতেছে, বা হচ্ছে এই যে ফ্রি স্পিচ নিয়ে কথা বলতেছে, এটা সার্টেইন একটা বুঝতে পারছি। মানে টাইম ডিপেন্ডেন্ট না, মানে একটা কোনো ঘটনা ঘটতে হবে এরকম না, যে কোনো সময় প্রতিবাদ হুম। করা যায়। সো এটা একটা নাইস ইয়ে ছিল, ইনিশিয়েটিভ ছিল। আ- আমি এখন পজিটিভ কিছু কথা বলি, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। মিরপুরে, এটা সাদমান ভালো বলতে পারে, মিরপুরে নতুন ফ্লাইওভার উদ্বোধন হয়েছে। জি আমি ভাই, দেখলাম কাশি হাজার ফ্লাইওভার। হাজার
হাজার হাজার হ্যাঁ মানুষ আমি দেখলাম ফ্লাইওভারের উপরে আনন্দ হ্যাঁ হ্যাঁ উৎসব করতেছে। হুম। সাদমানের জীবনে কি কোনো পরিবর্তন আসতেছে এর কারণে? আমার জীবনে এই যে বাঙালিদের একটা চরিত্র এখন বুঝতে হবে, যে কোনো জিনিস যদি নতুন উদ্বোধন হয় প্রথম এক সপ্তাহ আপনারা যাবেন না। হ্যাঁ এনায়েত, ও আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাপারে এটা নিয়ে কিছু এটার জন্য হ্যাঁ মনে হয় কয়টা পিলার, কোন না পিলারটা না 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 দুইটা না, এটা হ্যাং আছে। ফ্লাইওভার সব ওই একই একই ইয়াতে। আমি একটু এই যে ইয়ার দিয়ে কথা বলি, ডিজিটাল সিকিউরিটি একটা পজিটিভ জিনিস নিয়ে কথা বলি। আমার একজন খুব বড় পুলিশ অফিসারের সাথে কথা হইতেছিল, তো উনি, নামটা বলবো না, কিন্তু উনি আমাকে যেটা বুঝাইলো যে তোমার একটা বড় পুলিশ অফিসারের সাথে কথা হয়, এটা সবাই না, জানে। আচ্ছা, যাই হোক, ওটা যেটা যেটা ধরে আছে ঠিক আছে। সো যেটা যেটা আর কি আসছিল কথায় কথায়, যে এখন একজন একটা একটা মেয়ে যে যাকে খুব বড় একজন পলিটিক্যাল লিডারের ছেলে, সে হচ্ছে কন্টিনিউয়াসলি রেপ করতো। মানে হচ্ছে যে হুম। একবার তাদের ফিজিক্যাল ইন্টারাকশন হয়েছিল, হওয়ার পরে ওটা ভিডিও আছে। সো ওই ভিডিওটা দেখা দেখা ওই মেয়েকে হচ্ছে কন্টিনিউয়াসলি রেপ করতো, কন্টিনিউয়াসলি 1 বছর ধরে রেপ করছে। সো যখন ডিজিটাল সিকিউরিটি একটা পাস হয়েছে, তারপরে ওই মেয়ে ওইটার আন্ডারে মামলা করতে পারছে, অ্যান্ড দেন পুলিশ হচ্ছে যে ওকে ধরতে পারছে। অ্যান্ড সে তখন তখন যখন কথা হয়েছিল তখন ও হাজতে আছে, অ্যান্ড শাস্তি পাবে এরকম ইয়েতে ছিল। সো এটার পজিটিভ দিকও আছে, যেহেতু ফারহান ভাই পজিটিভ দিক নিয়ে কথা বলতে বলছে, এটা নাইস, বলে হ্যাঁ দিলাম। হ্যাঁ, ভালো ব্যাপারটা বেশ। আমি আসলে লয়ের ব্যাপারে এনাফ জানি না বলার জন্য যে এটা অন্য কোনো ল দিয়ে ফিক্স করা যাইতো নাকি যাইতো না। পজিটিভ হলে পজিটিভ, খুবই ভালো। বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় এই লটাকে নেগেটিভ লই বলছে। হুম হুম। কিছু কিছু পজিটিভ সাইড থাকতে পারে, বাট আপনারা কমেন্টে জানাবেন এই এবং এই কালশি ফ্লাইওভারটার ব্যাপারে যদি যেহেতু জিজ্ঞাসা করছিলেন, এই যে এইখানে, তো এইটাকে আমরা মাঝখানে মিরপুর ডিএইচএস যারা এখানে আসছে, এখানে একটা ফোরাম আছে, মিরপুর ডিএইচএস রেসিডেন্ট ফোরাম, সেই ফেসবুক গ্রুপে প্রচুর প্রচুর হুম কাহিনী হয়, প্রচুর ড্রামা হয়। সো আমরা ইভেনচুয়ালি এটাকে ডাকা শুরু করছিলাম হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য কেন? কারণ এটা খালি দূর থেকে দেখা যায়, এই ফ্লাইওভারে উঠা যায় না। তো তাই না? এতদিন ধরে কয়েকবার ডেট পিছাইছে, ফাইনালি এটা ওপেন হয়েছে। এখন এটার উপর রিক্সাও চলে, এটার উপর বাসও চলে, এটার উপর আপনার ব্যবসাও চলে, সবই চলে। হ্যাঁ তো ফর কিছুদিন আমি এইখানে চড়া থেকে বিরত থাকতেছি, বিকজ হ্যাঁ। ডেফিনেটলি অলমোস্ট সার্টেনটি দিয়ে বলতে পারি, যদিও সার্টেনটি কেউ দিতে পারে না, এখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হবে, তারপর একটু টনক নড়বে, তারপর কিছু জিনিসপত্র বসাবে, তারপর এই জাস্ট আমি ওই ফার্স্ট মানুষটা হইতে চাই না যে অ্যাক্সিডেন্টের কিছুটা হয়েছে। সো আচ্ছা, ফ্লাইওভারে এইটা একটা ট্রেন। আমি যখন খিলগাঁও ফ্লাইওভার নতুন নতুন উঠছি, বেশ কয়েকদিন আগে, তখনও দেখতাম যে ওইখানে মানে জানি না রিক্সা উঠাই দিত, এবং তখনও ওই যে ওই ব্যাটারি রিক্সাগুলো তো ছিল না, পায়ে চলা রিক্সা উঠতে দেখছি। পায়ে চলা রিক্সা পায়ে উঠছে, চলা রিক্সা মানুষ নিয়ে নিয়ে উঠে উঠছে। গেছে, আরে কি ডেডিকেশন রে ভাই। এটা নিয়ে বলতেছো যে মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হবে, বাট পিপল হ্যাঁ, আর লাইক আরে কি আছে, যাও। আর ওই যে ব্যাটারি রিক্সা যেগুলো, এগুলো তো এখন যে সাহস বাড়ছে, আমি হুম এখনো দেখি ওইগুলো ফ্লাইওভারের মধ্যে উঠায়। হুম রিসেন্টলি আমি হুম। আরেকটা নতুন ধরনের ইয়া দেখছি, এক ছেলে সাইকেলের মধ্যে কাস্টমাইজ করে এটার মধ্যে তেল চালিত মোটর লাগাইছে, and সে হুম হচ্ছে সাইকেল নিয়ে এটা চালায়, হুম। এবং তার যখন মন তেল চায় সে চালিত। তেল চালিত, হ্যাঁ, হুম তেলের একটা ইয়া রাখা দিছে, কি জানি মানে রাখার জায়গা আছে, ওই তেল দিয়ে হচ্ছে চলে। কিন্তু এটা সাইকেলে, সে যখন ইচ্ছা সে কনভার্ট করে নেয় প্যাডেল সাইকেলে, করে। যখন ইচ্ছা সে হচ্ছে ইয়া করে রাখে, মোটর নাইস। সাইকেলে কনভার্ট করে রাখে। আমি আমার সামনে দিয়ে গেল, দেখলাম, হুম। বেশ সুন্দর। আর এই এই জিনিসগুলো, জিনিস এই যে ব্যাটারি চালিত রিক্সা, এই জিনিসগুলো অনেক জোস, বাট এনআই তারা ফিজিক্সটা ভালো বলতে পারে, বাট মেইন জিনিস হচ্ছে এই জিনিসগুলো, এই মেশিনগুলো আর হুম ডিজাইন ফর প্যাডেল। যদি বেশি হুম স্পিড দেই, ওইটাতে যথেষ্ট ব্রেকটা এম্পাওয়ার্ড না যে হুম ওটাকে টাইম মতো থামাইতে পারবে। সো ওইটা ব্রেকটা এই মেকানিক্যাল স্পিডটা হ্যান্ডেল করার মতো তো স্ট্রং হয় না। সো হুম দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম যেটা হয়। আর সেকেন্ড হচ্ছে একটু ওয়েটও থাকা লাগে ফর দ্য ব্রেক টু ওয়ার্ক। হুম। সো হ্যাঁ মনে হচ্ছে খুব দ্রুত যাচ্ছে, হ্যাঁ মেশিন লাগাইছে খুব জোস যাচ্ছে, বাট ওই ব্রেকটা আপডেট না হওয়ার কারণে প্রচুর গ্যাঞ্জাম হয়। আমার সামনেও আজকে এরকম একটা হয়েছে যে সামনে যা ধুম করে লেগে গেছে, বিকজ হুম। আর খেতে পারেনি। আর এইটা জেনারেল, এইটার আরেকটা রিজন কি এইটা না, যে এই রিক্সাগুলা যে কারেন্টটা ইউজ করে, এটাই ইলিগাল কারেন্ট। মানে হচ্ছে যে ওরা তো লিগাল কারেন্ট মনে হয় না ইউজ করে, কারণ ওই যে সাপ্লাই অনেক চেনে টাকা ঢুকলে দিয়ে। ভাই হ্যাঁ আরো। হ্যাঁ, বেশিরভাগ বাংলাদেশের যত অবৈধ দোকানগুলো আছে সবগুলা কিন্তু ওই যে কারেন্টের লাইন থেকে অবৈধ হবে ভাই তাই না? দোকানই অবৈধ। হ্যাঁ, দোকানে অবৈধ। আচ্ছা, তারপরেও যেগুলো লন্ড্রি আছে, লন্ড্রি গুলা বেশিরভাগই এরকম অবৈধ কারেন্ট দেয়, নাইলে এত কম টাকা ইস্ত্রি করে দিবে সম্ভব না বাংলাদেশে। তো এটা ইয়া, মনে হয় করে। ফার্মরা কিছুটা বলতেন, এটা বলার পর আমি আরেকটা ইস্যু নিয়ে বলবো আমি যেটা আমি আজ আমি করবো। আমার সামনে ইয়েতে আমি গাড়ি চালাচ্ছিলাম হইলো নর্থ সাউথে যাওয়ার পথে কোন কুড়িল ফ্লাইওভারে। হুম আমার সামনেই গাড়ির মোটরসাইকেল এইভাবে এসে মোটরসাইকেলটা উল্টায় ফ্লাইওভারের উপরে, মোটরসাইকেলটা দুজন পড়ে গেল। কিছুই হয়নি কারোই ফরচুনেটলি, বাট দুজন মোটামুটি পড়ে গেল। ওখানে যদি আরো দুই তিনটা গাড়ি থাকতো তাহলে তার মধ্যে একজন হয়তো মারা যেত। মোটরসাইকেল নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে, দুইজন হুম। চলতে পারবে না মহাসড়কে, এবং দুইজন মানে নিয়ে পিছন চলতে পারবে না? মানে পিছনে কেউ থাকতে পারবে না মহাসড়কে, ও গতি আল্লাহ। 130-এর না 100-র উপরে যেতে পারবে না, এরকম কি কি জানি অনেকগুলা যদি মোটরসাইকেল ল দুইজন আসছে। চলতে না পারে, পাঠাও উবার গেছে।
শুধু মানে ইয়েতে না, ন্যাশনাল রোডে না, সম্ভবত শুধু হাইওয়েতে। তুমি ঢাকা থেকে খুলনা মোটরসাইকেলে করে ও দুজন আচ্ছা যাইতে আচ্ছা, পারবে, একদম ইন্টারসিটি হাইওয়ে। করতে পারবে না। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সরি সরি। মহাসড়ক যেগুলা। হুম সো একটা মোটরসাইকেল বেশ ডেঞ্জারাস একটা জিনিস, তাই না? যদিও খুব হুম হ্যান্ডি, বাট হুম খুব বিপজ্জনক। না, বিপজ্জনক তো, এটা তো চলতে এমনিতেই না করে। আমরা হচ্ছে যে, আমি বলছিলাম কিনা গল্পটা, একদিন কোন ফ্লাইওভারের উপর দিয়ে যাইতেছি, সাইড দিয়ে যায় না, সাইড দিয়ে তো মোটরসাইকেলটা আলাদা হুম, লেন হয়ে যায় যখন জ্যাম থাকে। যাইতেছে হুম, যাইতেছে হঠাৎ করে কোন এক গাড়ির থেকে যে দরজাটা ঠাস করে খুইলা দিল, ধাম করে আমার বাইক কিন্তু যা লাগছে গাড়ির দরজার মধ্যে। মানে এই লোক বলদ, গাড়ির লোকটা বলদ, বাইকওয়ালার দোষ নাই অ্যাকচুয়ালি, কিন্তু বাইকওয়ালা হচ্ছে ভাগ্যটা ভালো, একটু স্পিডটা কমাই নিছিল, তাই খুব বেশি ঝামেলা হয় নাই। সো হুম। মোটরসাইকেলে হরেক রকমের অ্যাক্সিডেন্ট হইতে পারে, মোটরসাইকেলে যে খোলা তো এই কারণে হরেক রকম অ্যাক্সিডেন্ট, গাড়ি তো তাও একটু বেশি জায়গা নিয়ে থাকে, সো প্রবলেমটা হয় না। এবং এইসব শোনার পরও কালকেও আমি সকালবেলা বাইকেই এ চড়বো, বাইকেই চড়তে হবে, এইভাবেই উপায় চলবো। নাই তো। মানে আমাদের কনভিনিয়েন্স। এখানে এই মধ্যে অনেক অনেক ক্ষেত্রে আটকা। এটা আহ এমন না যে ভাই গাড়ি যে টাকা বাঁচানোর জন্য গাড়ি নিলে লিটারেলি 5 অবস্থা ঘন্টা খারাপ বেশি হয়ে সময় যাবে, হ্যাঁ। লাগবে। সিএনজি নিলেও মানে একটু মনে হয় বাঁচে, কিন্তু সিএনজি ওই হুম, ঝামেলা আছে। হ্যাঁ। আমি লাস্ট দিন তিন শখ করে চাকার। একটু আব্বু আম্মুর সাথে গেছি একই রাস্তায় বাইকে, যে আব্বু আম্মু বেরোছে সবাই মিলে একটা গাড়ি নিছি ভাই, হ্যাঁ মাফ চাইছি। হ্যাঁ, গাড়ি দিয়ে গেলে এই যে আমি জুবাইরের সাথে একবার কি উবার নিলাম, উবার নিয়ে কোন একটা অ্যাওয়ার্ড ফাংশনের মধ্যে যাব। ও মা, মানে ফাংশন পুরা শেষ প্রায়, তখন যে আমরা পৌঁছাইছি ভাই। গাড়ি নিয়ে গেলে এই হলো সমস্যা। র্যাডিসনে হইতেছিল, র্যাডিসন তো ওই যে ওই ফ্লাইওভার টাইপের ওইসব জ্যামের রাস্তাগুলো পার হয়ে যেতে হয় ভাই। মানে মাফ চাই, গাড়ি এরপরে থেকে আমি আর চলি না ভাই। টাকা বেশি যাক, দরকার হলে একটা স্পন্সর বেশি নিব, এটা দিয়ে আমার পাঠাবে খরচ হয়ে যাবে। না না না, এত এত কমও না আমার টাকা, ওইখান থেকে একটা আর পোর্শন হ্যাঁ, নেবো। দোস্ত দোস্ত এই আচ্ছা আচ্ছা, ঠিক লাস্ট আছে ঠিক আছে সেন্টেন্সটা ঠিক আছে, অমিট কর, বাকি সরি। সব ঠিক ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ ফার্মরা কি যিনি বলতেছিলেন আপনি বলার পর আমি একটা চ্যারিটি নিয়ে একটা জিনিস বলবো, আস করবো। না না, আমি কিছু বলতাম না, আমি দেখতেছি, আমি আমাদের গ্রুপের পোস্ট দেখতেছিলাম, তেমন বেশ বেশ মজার মজার পোস্ট। আমি আজকে সব গ্রুপের পোস্ট দেখতেছি এই সপ্তাহে, বেশ হুম। মজার মজার পোস্ট আসছে। আমি ভাবি নাই, আমি এই পোস্টটা দেখছি ফ্রিল্যান্সিং নাসিমের, আমি অ্যাপ্রুভ দেই নাই, কিন্তু তোমরা দুজনের মধ্যে এই কেউ যে একজন দিছে। এই যে এই যে কে জানি দিছে তখন আমার ফিলিংস, সামনে আমি তো আবার যত বললো। মজার মজার বসে থেকে আমি অ্যাপ্রুভ 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 করে দেই, ভালো লাগে। আমার না অবাক লাগে জিনিসটা। আচ্ছা, এটা বেশি কখনো কখনো তোমরা, তোমাদের এটা হয় আমি শিওর, যেহেতু তোমাদের ফেসবুক পেজ আছে জনপ্রিয়, তোমরা কি কখনো ইমেল পাও যে আই ওয়ান্ট টু পোস্ট স্প্যামি টাইপ হ্যাঁ 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 ইমেল হ্যাঁ, আসে না? যে আপনার যে আই চ্যানেল ওয়ান্ট অ্যাক্সেস টু, দেন প্রতি সপ্তাহে $700 $3,500 হ্যাঁ করে দিতে হ্যাঁ। হবে। এই তো সমস্যা। এগুলো তো আমরা সাধারণ মানুষ হিসেবে জানি এগুলা স্প্যাম, এগুলা বিশ্বাস করা হ্যাঁ উচিত না। এই জিনিস কিন্তু শুধু ইমেইল আসে না, এই জিনিস অনেকের হোয়াটসঅ্যাপেও আসে, যাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ, পপুলার, টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে আসে। এই জিনিসগুলোর স্ক্রিনশট নিয়ে ফ্রিল্যান্সিং নাসিম পোস্ট দিয়া বলে আমি $700 ইনকাম করতেছি। তো তাই হ্যাঁ, মানে সিমিলার টোনের জিনিস। তো আমি অবাক হয়ে যাই ব্যাপারটা, যে জিনিসটা আসলে কি হইতেছে, আমি হোয়াট এম আই মিসিং, আমি বুঝতেছি না ব্যাপারটা আসলে কি হইতেছে। যে যে আমার 500 ওয়ার্কার দরকার, কারণ আমার এখানে একটা $7,000 কাজ হচ্ছে। জিনিসটা পড়লেই বোঝা যায় যে এটা ওয়ান অফ দোজ। আচ্ছা আচ্ছা। আমার কাছে বেশ মজার লাগে এটা। এটা নিয়ে আমি একটা শেষ বয়স একটা রিসার্চ পাবলিশ করতে চাই, যে জিনিসটা আসলে কি হইতেছে সাইকোলজিক্যালি। আমার কিন্তু রাগ না, আমার মজা লাগতেছে দেখতে, এবং আমি অবাক হচ্ছি, এবং খুবই ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা দেখে। ভাই আপনারা আপনারা মারামারি দুজন, করেন ভাই, আমরা নাই এই এক্স্যাক্টলি ক্ষেত্রে। আপনারা দুজন বক্সিং ম্যাচ করেন, সামির স্কেন এটা একদম অর্গানাইজ করে দিতে হবে। অর্গানাইজ করে দিবেন, আমি এক্স্যাক্টলি আই ফর স্কেলের দিস। দরকার এরকম কন্টেন্ট সামিরে। ও এগুলার জন্য ওর পারপাস হচ্ছে এইসব করা, মানে ও হ্যাঁ ওর ডায়লগ শোটা বেশ জোস হয়েছে, মানে হি ইজ এক্সপ্লোরিং হ্যাঁ, কন্টেন্ট, আমার জিনিসটা খুব ভালো লাগতেছে। ওই এই জিনিসটা পুল অফ করে ফেলবে কিন্তু কিন্তু ও ডায়লগ শোটা জোস হয়েছে, কিন্তু ওর প্রথম দুইটা ডায়লগ খুব পপুলারিটি পেয়েছে, পরে জানি ফেসবুকে কি একটা গ্যাঞ্জাম হয়েছে ওর, এই কারণে বেশি ভিউ পাইতেছে না। প্যারা নেই, ও ও ও টিকটকে ও এখনো কি অনেকগুলো চালাই দিচ্ছে। এক্সপেরিমেন্ট করতেছিল বুঝছিস, মানে ও এক্সপেরিমেন্ট করতেছিল যে স্পন্সর করে বুস্ট করে কেউ ইয়ে করা যায় কিনা, এই করা যায় কিনা, হুম, ওইগুলো করতে যেমন একটা গ্যাঞ্জাম হয়েছে পেজের মধ্যে। প্যারা নেই, হিল ফিগার ইট আউট। হুম হুম। ও হ্যাঁ, সো যে জিনিসটা আমি বলতে গেছিলাম রিগার্ডিং চ্যারিটি, সেটা হচ্ছে যে, হ্যাঁ বল, হ্যাঁ নেই নেই বল। এটা শেষ করে সামির, এটা শেষ করে নেই। সামির হচ্ছে, সামির ছেলেটাকে আমার খুব পছন্দ হয় এই কারণে সে সবার সাথে লিঙ্ক, ইভেন ওই দিন নাদির ভাইয়ের শোতে সামির আসছিল আবার, এবং জাস্ট নাদির ভাইয়ের সাথে কন্ট্যাক্টটা নেওয়ার জন্য, যাতে নাদির ভাইয়ের সাথে পরে যোগাযোগ করা যায়। তো এই ছেলে কিন্তু খাটে অনেক ভালো, মানে আমার এটা ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সরি আমাকে করতে সালমান। বলছিল ওর একটা ইয়েতে, নাফিসের সাথে না কার সাথে জানি ছিল, তো আমি হুম সময় পাইনি, ম্যানেজ করতে পারিনি। আমাকে হঠাৎ করে ওই দিন সামির মেসেজ পাঠায়, বলে যে আপনার এই ভিডিওর 6 নম্বর মিনিটে, কোন ভিডিওটা আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা টাইম স্ট্যাম্প দিছে আমাকে, যে এই জায়গায় আপনি যে এই জিনিসটা বলছেন এটা আমার খুব ভালো, খুব স্পেসিফিক হুম। কমপ্লিমেন্ট। জানি না এটা কোনো স্ট্র্যাটেজি নাকি, যেখানে ও সবার একটা টাইম স্ট্যাম্প ধরে, যেহেতু না ওটা না না ভালো না, লাগে আমাকে শুনতে কখনো বেশি। না না না, ঠিক আছে, ছেলে ভালো আছে। বাট ছেলেটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সরি সাদমান, বলো, তুমি অনেকক্ষণ হ্যাঁ, ধরে কি জানি সো বলতেছো, হ্যাঁ চ্যারিটি। চ্যারিটি যে জিনিসটা সেটা হচ্ছে
আমি এখন একটা এলাকায় বহু বছর ধরে হাঁটতেছি, এবং এখন বিভিন্ন উৎসবে, যেদিন উৎসবের দিন থাকে ওই দিন স্পেসিফিক কিছু ভিক্ষুক ভিক্ষা করতে আসে। ও এখন এই জিনিসটা আমি দিনের পর দিন দেখতেছি, and আমার আসলে চ্যারিটির উপর থেকে পুরো বিশ্বাস নাই হয়ে গেছে যে বাংলাদেশে এটা হচ্ছে সংঘ। এবার আমি ফার্স্ট হ্যান্ড সাইড থেকে আমি জানি যে জিনিসটা আসলে এরকম। এমনকি আমি আজকে এরকম একটা কবিতা পড়তেছিলাম, এন্ড বেসিক দ্য আইডিয়া ইজ যে ভিক্ষুকরা না এখন এফোর্টও দেওয়া শেষ করে ফেলছে। আগে ভিক্ষুকরা অ্যাটলিস্ট এফোর্ট দিত যে ভাই আমি গরিব। এই যে কবিতাটার নাম হচ্ছে দি ওল্ড বেগার্স। তো এখানে বলা হচ্ছে যে ভিক্ষুকরা এখন ভিক্ষা করতেছে, বাট দে আর লাইক যে তারা ট্রাই করতেছে না। কিরকম ট্রাই করতেছে না? আগে অ্যাটলিস্ট এই লাস্ট সাদমান দিন আটকাই যখন আমি গেছে। গেছি ও সরি সরি, সাদমান আটকানো। ভূত 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 আসছে। মানে ইন্টারনেট জটিলতা, আমরা ভিক্ষুকের কাহিনীটা শুনতে সাদমানের পারলাম না। ব্রডব্যান্ড কোন এক ভিক্ষুক সাপ্লাই দেয়। এখন যেহেতু মেট্রো রেল আসছে, ভালো ইন্টারনেট কানেকশন যাবে মিরপুরে, এরপর আমরা সাদমানের, যদি এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, সাদমানে আজকে আটকায় সাদমান গেল। হয়তো এইটা ডিসকানেক্ট হয়ে কানেক্ট করতে আজকে হবে। মজা হবে। ভালো ভালো। ও বেচারা। আমি চ্যারিটির ব্যাপারে যেহেতু সাদমান বলতেছিল, আমি রিসেন্টলি আমার পলিসিটা চেঞ্জ করছি। আমি জেনারেলি মানে হচ্ছে ভিক্ষুকদেরকে আমি ভিক্ষা দিতে পছন্দ করি না, এই সেন্সের কারণ আমি জানি না সে আসলেই ডিজার্ভ করে কিনা ভিক্ষা দেওয়াটা। তো ওইখানে আমি এখন যেটা করি, সাদমান আবার আসছে, সাদমানকে ভূত ধরছিল। ও সাদমান, আমি চ্যারিটির ব্যাপারটা বলতেছিলাম যে আমি এখন যেটা করি, আমি ভিক্ষুকদেরকে ভিক্ষা দেই না। আমি যেটা করি, সাপোজ কোনো একজন রিক্সাওয়ালা সে যদি ভালো বিহেভ করে, তাইলে হচ্ছে আমি তাকে 20 টাকা 30 টাকা একটু বাড়ায় দিয়ে দিই, মানে ইচ্ছা করে। এটাতে কি হয়, আমি যদি এখন তাকে 200 টাকা বাড়ায় দিই, তাইলে আবার সেটা পছন্দ করে না, এটা খেয়াল রাখতে হবে। পছন্দ করে না কারণ ভাববে যে সে আমার দান করলো, আমার কি ভিক্ষা দিল এটা। কিন্তু সে তাকে যদি 10 টাকা বাড়ায় দিই, সে অনেক খুশি হয়, মানে অনেক খুশি হয়, মানে অনেক খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে 10 টাকা বাড়ায় দিল। সেদিন আমি একজনকে নিয়ে 70 টাকা ভাড়া, সে তাকে ঘুরায় টুরায় নিয়ে গেছি কোন একটা জায়গায়, আমার একটা রাস্তা চিনতে ভুল হয়েছে, তাকে আমি 100 টাকা দিলাম না, ঠিক আছে 100 টাকা রাখুক। ওমা উনি এত খুশি হইছে, এত খুশি হইছে, মানে সে কাইন্ড অফ আমার পিঠের মধ্যে চাপড়ায় দিল, চাপড়ানো তারপরে বাকি হচ্ছে থাকে ভাই। ইয়া করে দিল, আদর করে দিল, মানে সাবস্ক্রাইব আমি করছে। সাবস্ক্রাইব করে নাই। মানে সে অনেক খুশি হয়ে গেছে। কিন্তু তারে যদি আবার আমি 200 টাকা দিতাম, 300 টাকা দিতাম, তাহলে আবার সে বলতো না এটা দেওয়া না লাগবে না, নিবে রাইখা না, দেন। হ্যাঁ। কারণ ভাই একটা আমি সেলফ রেসপেক্ট আছে। আমি কি বইটা দেখাইছি নাকি তার আগে হ্যাঁ কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না বইটা বইটা দেখতে আমরা পাচ্ছি যেটা আমরা। বলতেছিলাম যে ও আগে অ্যাটলিস্ট এফোর্ট দিত ওই গরিব সাজার জন্য, বাট হুম এখন লাইক ওর সামনে টাকা পড়ে আছে, হি ইজ নট ইভেন ট্রাইং টু হাইড দ্য মানি, সামনে পড়ে হুম আছে আর চাচ্ছে। হুম তো এটাই আর কি, জাস্ট উদ্ভর লাগে। এবং যতগুলা মানুষ রাস্তায় হাঁটে হাঁটে দিল, তারা তাদের ইন্টেনশনের কারণে আই গেস রিওয়ার্ডেড হবে, বিকজ দ্য রিলিজন সেজ সো। বাট হুম আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি যে এগুলো হচ্ছে সিজনাল বেগার, আসছে কামাইতে, হুম কামাই চলে যাবে। সো চ্যারিটি দেওয়ার যে মজা, যে আনন্দটা, যে স্যাটিসফ্যাকশনটা, ওইটা চলে যাচ্ছে আসলে, এটাই। হুম এই এটা সত্যি কথা। মানে আপনাদের চ্যারিটির, ওখানে ভিক্ষুক আছে আয়ারল্যান্ডে? হুম হুম হুম। সেরকম হ্যাঁ মাঝে মধ্যে দু একজন দেখা যায়, বাট খুব খুব কম। তাও ফারহান এরকম ভাইয়ের না তুলনায়। জেনারেলি স্টেশন গিটার টিটার টাইপ, মানে অন্য অন্য না অ্যাঙ্গেলের। না, ও অ্যাকচুয়ালি ফারহান অনেক ভাই অনেক এখানে যে মিউজিশিয়ান টাকা দেখি। কামায়, ফারহানের তুলনায় সবাই ভিক্ষুক ওই জায়গায়। তাই না? একদমই না। আমার আমাদের এখন ট্যাক্স সিজন চলতেছে, সো আমার কর্পোরেশন ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্স আমি আর্লি ফাইল করি, সো ইনকাম ট্যাক্সের সময় চলে আসতেছে, আর্লি ফাইল করবো দেখে শেষ হয়ে যাচ্ছে। সো আবার ওই ডিলেমাটা চলে আসছে, খুব কঠিন অঙ্ক। ভিডিওর এই পর্যায়ে হুম এসে অঙ্কটা কতটুকু ডিসক্রাইব করা উচিত আমি ঠিক শিওর না। হুম এই জিনিসটা এত কনফিউজিং। মনে করো তোমার কর্পোরেশন ট্যাক্স হলো 12.5%, হুম আর ইনকাম ট্যাক্স হলো 35,000 ইউরোর উপরে যা ইনকাম হবে ওগুলো 40%। ও বাবা। সো কোম্পানির থেকে বেতন যদি তুমি একটু বেশি নাও, তাহলে এটা 40%-এর ব্র্যাকেটে চলে আসার কারণে ইনকাম ট্যাক্স বেড়ে যায়। কিন্তু কোম্পানির থেকে যদি আমি বেতন কম নেই, তাহলে 12.5%-এ কর্পোরেশন ট্যাক্স বেড়ে যায়, কারণ তাহলে কোম্পানির প্রফিট বেশি হয়, যেহেতু আমি বেতন কম নিচ্ছি কোম্পানির থেকে। সো দুই দিক থেকেই লস। এখন ক্যালকুলেশনটা হলো কোন জায়গায় একটু কম লস হয়। সো এই পুরো ক্যালকুলেশনটার মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি যে কোন জায়গায় আসলে কয়েক হাজার ইউরো বাঁচবে, এবং যেখান থেকে একটু হাজার ইউরো বাঁচবে, তো ওইটার উপর ডিপেন্ড করে আমি হয়তো একটু বেতন বেশি নিব, অথবা কোম্পানির প্রফিট একটু বেশি হবে। হ্যাঁ, এই ম্যাথমেটিক্যাল মডেল ভেজেস এনআইটকে জাস্ট টাকাটা দেন কিছু, ও করে দিবে, এটা খুবই ইজি। এবং তোমার আমার মানে এই জিনিসটা সবসময় করে না যে আপনি নিজের টাকা দিয়ে না করে কোম্পানি টাকা দিয়ে আপনার অ্যামিনিটিস কিনেন, অর্থাৎ গাড়ি লাগলে কোম্পানি টাকা দিয়ে হ্যাঁ, কিনেন, জেট লাগলে কোম্পানি টাকা দিয়ে করেন আর কি। হুম, ইউ নো দ্য ডেফিনেটলি দ্য ট্রিক্স আর কি। অনেক আগে আম, নাইকির নাইকির যে টিক মার্কটা, এই যে লোগোটা, ওই লোগোটার কপিরাইট ছিল বাহামার কোন দেশের। তো নাইকি অনেকগুলো শেল কোম্পানি বানাইছে, লিগাল কিন্তু ইলিগাল কিছু না, অনেকগুলো কোম্পানি বিভিন্ন দেশে বানাইছে। তার মধ্যে একটা কোম্পানি বাহামা না কোন জায়গায় জানি, যে কোম্পানিটাকে ও ওই টিক মার্কটার মালিকানা দিছে।
তো ওই কোম্পানিটা যেই Wow. দেশে অবস্থিত সেই দেশে ট্যাক্স 0%। তো নাইকি জুতা বেচতো আমেরিকায়, জুতা বেচে নাইকির ইনকাম হইতো ধরো $1 বিলিয়ন। এরপর ওই কোম্পানিটা নাইকিকে $1 বিলিয়নের $900 মিলিয়ন চার্জ করতো ওই যে কপিরাইট ফি হিসেবে, রয়্যালটি ফি হিসেবে। সো নাইকির ওই কোম্পানিটাকে $900 মিলিয়ন দিত রয়্যালটি, ওটা চলে গেল বাহামায়। নাইকির ইনকাম থাকলো 1 বিলিয়নের মধ্যে 900 মিলিয়ন দিয়ে দিলে 100 মিলিয়ন থাকলো। তো ওই 100 মিলিয়নের উপর নাইকি কর্পোরেট ট্যাক্স দিত আমেরিকায়, আর ওই 900 মিলিয়ন যেটা ওই কোম্পানিটা নিয়ে নিল রয়্যালটি, ওটা হয়ে যেত ট্যাক্স ফ্রি। এই জিনিস অনেক দিন পর্যন্ত করছে নাইকি, তারপরে এই জিনিসটা সরায় ফেলা হয়েছে। আরেকটা মজার ব্যাপার আছে ট্যাক্সের, এটা কোন কোম্পানি করতো আমার এক্স্যাক্টলি মনে নাই। কি জানি একটা নিয়ম আছে আমেরিকা এবং নেদারল্যান্ডের, যে যদি কোম্পানির দুইজন মালিক থাকে, দুইটা ডিরেক্টর থাকে, তাহলে ওই দুই ডিরেক্টরের মধ্যে ওই দুই ডিরেক্টরের যেই যেই দেশ আছে ওই যে কোনো দেশে ট্যাক্স ফাইল করা যাবে। সো কথার কথা, আমার যদি একটা কোম্পানি থাকে, যে কোম্পানির আমিও মালিক, এনায়েতও মালিক, হুম। এবং এনায়েত মনে করো নেদারল্যান্ডের, আমি মনে করো আমেরিকার, তাইলে আমি নেদারল্যান্ডেও ট্যাক্স দিতে পারি অথবা আমেরিকাও ট্যাক্স দিতে পারি। দুই দেশে দিতে হবে না, যে কোনো এক দেশে দিলেই হবে। ডাবল ট্রিটি ট্যাক্স এগ্রিমেন্ট এরকম কি জানি একটা বলে। তো নেদারল্যান্ডে যখন ও ট্যাক্স দিতে যায়, তখন নেদারল্যান্ডকেও বলে যে আমি আমেরিকায় ট্যাক্স দিছি, আর আমেরিকায় যখন ট্যাক্স দিতে যায় তখন আমেরিকায় বলে আমি নেদারল্যান্ডে ট্যাক্স দিছি। এবং এই জিনিসও খুব একটা বড় কোম্পানি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এই জিনিস ওই কোম্পানি 10-15 বছর ধরে করে আসছে, যে দুই দেশে বলছে আমি অমুক জায়গায় ট্যাক্স দিই, অমুক জায়গায় ট্যাক্স দিই। ট্যাক্স নিয়ে আরো ভিডিও হওয়া উচিত, ট্যাক্স খুব ইন্টারেস্টিং জিনিস। তাই না? হ্যাঁ, মানে এইটা কেমনে ধরতে পারে নাই আজব কথাবার্তা। এই যে শিয়ালকে মুরগি, মানে মুরগিকে শিয়াল, উম। ওই গল্পটায় কুমিরকে আচ্ছা, মুরগি, ওকে ওকে সাদমান, ঠিক you আছে get ঠিক it, আছে, হ্যাঁ। পরে 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 সমস্যা নাই। ও বাই দ্য ওয়ে, এটাকে দেখে মনে হইলো হেরাফেরি 3 আসতেছে, আপনারা কি দেখছেন? হেরাফেরি দেখছেন আপনারা? হেরাফেরি 1 আর 2, হ্যাঁ যে হ্যাঁ, যে দুইটা খুবই দেনে বিখ্যাত, বালা এবং জব মজা এখনকার ছিল। যত মিম অধিকাংশই হচ্ছে যে এই দুইটা মুভি হ্যাঁ, থেকে। তো এটা হ্যাঁ 3 আসতেছে। ইভেন ওটার মধ্যে আমি দেখলাম যে লাস্ট একটা ফটোশুটের ছবি দিছে, একটা একটা ইয়ে আছে না, মিম আছে না, যে অক্ষয় কুমার এরকম করে দাঁড়ায় এইভাবে হ্যাঁ, তাকায় থাকে, এই যে লাল এই একটা এই শার্ট পরা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল একটা শার্ট, ওই লাল প্যান্ট আর একটা চকচকে কিরকম শার্ট, ওইটা হ্যাঁ, লাল পইরাই প্যান্ট। সে একটা শুট করছে, মানে ওই ছবিটার মধ্যে আছে। ভাই না, সেই পুরা। ওজি হেরাফেরি, ওজি। হ্যাঁ, ও যে হেরাফেরি, এটা 3 আসতেছে, খুব ভালো। এটা নিয়ে কাহিনী ছিল, অক্ষয় কুমার নাকি প্রথমে বলছিল যে করবে না সে, পরে আবার জয়েন করছে। বাহ, হুম, গুড তো গুড ও গুড। না থাকলে তো হইতো না। 3জনই আছে, মানে যারা পুরান 3জন, ওই 3জনই আছে, আর পরেশ রাওয়াল ওইদিকে আর নাইস। জন উইক তো ডুইং, সরি, কিয়ানো রিভস তো ডুইং জন উইক একটার পর একটা। আর হ্যাঁ ওইদিকে কি জানি ভিন ডিজেল করতেছে ফাস্ট এন্ড ফিউরিয়াস। হ্যাঁ, ফাস্ট এন্ড ফিউরিয়াসের নতুন ইয়াতে ভাই, আসতেছে। ভাই আর কি বাকি আছে? ওটার মধ্যে জেসন মমো আছে। ও, ফাস্ট আহ এন্ড ফিউরিয়াসের এই ইয়াটা নিয়ে একটা মিম আছে, যে সবাইকে একসাথে দেখাইতেছে যে ভিন ডিজেল গাড়ি নিয়ে, যে স্টিয়ারিং নিয়ে বসে আছে, তার পাশে হচ্ছে জেসন মামা স্টিয়ারিং নিয়ে বসে আছে, তার পাশে এরকম আরেকজন খুব বড় রেসার স্ক্রিনে স্টিয়ারিং নিয়ে বসে আছে, তার পাশে হচ্ছে রন উইজলি, যে হচ্ছে চেম্বার অফ সিক্রেটস গাড়ি ব্যাগ করে কাঁদতেছে। এটা হলাম আমি। সেই পুরো সেই। ও, তারপর হচ্ছে কিয়ানু রিভস নিয়ে কথা বললো না, এটা নিয়ে কিন্তু একটা বড় মিম আছে, যেটা হচ্ছে প্রত্যেকের ছোটবেলার ছবি আর বড় হয়ে ছবি। তো কিয়ানু রিভসের ছোটবেলার ছবি অনেক সুন্দর ছিল, বড় হয়ে এরকম, যে লিওনার্দো ক্যাপ্রিওর ছোটবেলার ছবি ছোট, বড়বেলার ছবি বড়, মর্গান ফ্রিম্যানের বড়বেলার ছবি আর ছোটবেলার ছবি দুটা সেম। ওরে কেউ ছোটবেলায় দেখে নাই, মর্গান ফ্রিম্যানকে কেউ ছোটবেলায় দেখে নাই। এইটা ভাই। তাই না? এই জিনিসটা উইয়ার্ড, ইটস লাইক আবুল হায়াতের মতো, লাইক এদের হ্যাঁ, এটাই আবুল তাদের হায়াতকে আমরা ক্যারিয়ার। কখনো দেখি না। ভাই তো আবুল হায়াত কিন্তু বুয়েটের অ্যালাম নাই, হুম, নাইস। বুয়েট থেকে। আর হচ্ছে উনি উনি ইভেন এখনো বুয়েটের সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত, মানে বিভিন্ন যে রিইউনিয়ন হইলে উনি আসে, কন্ট্রিবিউট করে, দেখা সাক্ষাৎ করে সবার সাথে, খুব নাইস নাইস মানুষ। পৃথিবীর আর কি কি খবর আছে? সাবওয়ে বিক্রি হয়ে যাচ্ছে, তোমরা কি এটা জানো? সাবওয়ে বিক্রি হইতেছে কার কাছে? এটা এখনো কেউ জানে না, এখনো কেউ কেনার অফার দেয় নাই। সো সাবওয়ে সাবওয়ে কি ওই যে লয়ার টয়ার, খায় যে ওইটা না, খাওয়ার দোকান ওটা না এটা? ওদের ওয়ান একটা ফিট লং। প্রোডাক্ট, কোম্পানিটার নাম, হ্যাঁ, 1 ফুট বা হাফ ফুট, 6 ইঞ্চি 12 ইঞ্চি এভাবে বিক্রি হয়। ও, ওরা বিক্রি হয়ে যাচ্ছে, so ওদের আয় হায়, কোম্পানিটার নাম কি কেমনে বলে? সাবওয়ে এত প্রমোশন করলো, কে ড্রামা তো পুরোটাই সাবওয়ে প্রমোশন দিয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার যে জনি হ্যারিসের এনে ভিডিও বানাইছিল সব কে ড্রামার মধ্যে সাবওয়ে কেমনে প্রমোশন করে, এই সাবওয়ে সাবওয়ের বিক্রি হয়ে যাইতেছে। সাবওয়ের বিক্রি হবে ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে এক্সপেন্সিভ বাই। সবাই স্বাভাবিক। প্রেডিক্ট করতেছে যে এত দামে আহ, কখনো আর কিছু বিক্রি হয় নাই। তো দেখা যাক। এবং আমি এগুলো সব ফ্রাইডের পেজ পরে পরে বলতেছি তোমাদের। হ্যাঁ। একটা আইফোন 63,000 ইউরোতে, $63,000 বিক্রি হয়েছে ফার্স্ট জেনারেশনের। ওই মহিলা প্রথম আইফোন কিনছিল, কিন্তু উনি কখনো প্যাকেট খুলে নাই, কারণ উনার যে ফোন ছিল ওটার সিম উনি চেঞ্জ করতে চায় নাই। সো হুম। উনার কারেন্ট যে ফোন, আমেরিকা তো আবার ওই যে ইয়ে লক থাকে,
প্রোভাইডার লক থাকে, যে এটিএনটি থেকে কিনলে এটিএনটির সাথে 12 মাস থাকতে হবে, এরকম ব্যাপার স্যাপার থাকে। তো উনি ওটা চেঞ্জ করতে চায়নি, কারণ উনি কখনো প্যাকেট খুলে নেই, তারপর উনি মরে গেছে। তো ওই 2007 সালের আইফোন এখন নিলামে উঠছিল, $63,000 বিক্রি হয়েছে। ওইটা কত? আইফোন কত এটা? এটা একদম প্রথম ফার্স্ট আইফোন, সো আইফোন ফার্স্ট 1 হবে সব, ইন্টারেস্টিং। 2007 সালের আইফোন। রিসেন্ট একটা পোস্ট দেখছেন বিকাশ নিয়ে, ওই যে সরকারি অনুদান দিছে, তারপর ওইখান থেকে যে বিকাশের টাকাটা বিভিন্ন গরিব মানুষকে দেওয়া হয়েছে, হ্যাঁ ওই পোস্টটা দেখছেন? হ্যাঁ, আমি বুঝি না মানুষ বুঝে না কেন যে কিছু। একটা বিজনেস সার্ভিসের জন্য টাকা নিচ্ছে, হাউ ডেয়ার দে! এটা এটা জানো কি নিয়ে কথা হচ্ছে? না। এক লোক একটা পোস্ট দিছে যে সরকার অনুদানের টাকা যে বিকাশে দেয়, 1 লাখ টাকা দিলে তো 10,000 টাকা ক্যাশ আউট ফি হয়ে যায়। হ্যাঁ আবার ওই টাকাটা যখন আরেকজনের কাছে ট্রান্সফার হয়, 1,000 টাকা দিলে তো আবার 10 টাকা ক্যাশ আউট ফি হয়ে যায়। এতে সরকারের কত কত টাকা খরচ হচ্ছে, বিকাশ এরকম একটা কাজ কিভাবে করতে পারলো, এই অ্যাঙ্গেলের একটা পোস্ট, যে কর্পোরেশনটা খারাপ হুম। এবং উনি একটা জিনিস বলছে। কিছু কিছু মানে জিনিস এক্সপ্লেইন বিকাশ করা যে খুব কঠিন। সার্ভিস চার্জ নেয়, এটা একটা মানুষ হজম করতে পারতেছে না, যে হঠাৎ একটা করে হজম ব্যবসা করতে পারে। সার্ভিস দিবে, টাকা কেন নিবে তারা? ও আচ্ছা 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 আচ্ছা। ভেরি ভেরি ইন্টারেস্টিং। মানে দেশের মানুষের ব্যবসার আইডিয়া এন্ড স্টাফ এরকম এরকম। আজকে একটা লাস্ট দিন টিকটকে একটা ভিডিও করছি, কোয়েশ্চেন করছিলাম, সেটা হচ্ছে অর্ডার করার পর মেনু কার্ডটা কেন সাথে সাথে নিয়ে যায়? হুম, উল্টা রাখলে বেশি অর্ডার দিতাম না আমি? নিয়ে যায় কেন? কম থাকে দেখে? নিয়ে যায় কেন? এখন দেয়ার আর মাল্টিপল অপিনিয়ন্স, না মাল্টিপল স্কুল অফ থটস, লাইক উইনি দ্য ওকে। পু এর ওইভাবে আমি বলতেছি স্কুল অফ থটস। হুম। সো ওয়ান স্কুল অফ থট ইজ যে ওদের অনেকগুলো প্রিন্ট করা থাকে না, তাই মেনু কার্ডটা নিয়ে যায়। হ্যাঁ এটা এটা আমিও দেখছি। হ্যাঁ অভ্যাসবশত নিয়ে যায়। থার্ড স্কুল অফ থট হচ্ছে যে খাবার ময়লা হবে, মানে খাবারের কারণে মেনু কার্ডটাতে ফেলায় ময়লা করবে, তাই তারা হুম খাবারের আগে নিয়ে যাচ্ছে। ফোর্থ স্কুল অফ থট হচ্ছে আপনি মেনু কার্ডটা রাখলে হয়তো বা বেশি চিন্তা ভাবনা করবেন, মাঝখানে অর্ডার ক্যান্সেল করবেন। ফিফথ স্কুল অফ থট হচ্ছে চেয়ার টেবিলটাকে ফাঁকা করার জন্য তারপর তারা মেনু হ্যাঁ, কার্ড। ফাঁকা রাখার জন্য এটা দরকার আসলে, ইনারে খাবার রাখার জায়গা থাকে না। তবে আরেকটা ব্যাপার হইতেছে, আরেকটা সবচেয়ে বড় ঝামেলার ব্যাপার, আমার সাথেই আরেকজন আমার খুব ক্লোজ এক বড় ভাই আর কি, উনি কি করে, আমাদের সাথে বসলো খাবার খাইতে। আচ্ছা ঠিক আছে, উনি একটা অর্ডার দিবে, সুন্দর করে অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পরে আমি আরেকটা জিনিস অর্ডার দিছি, আমি আরেকটা জিনিস অর্ডার দিয়ে খাইতেছি। সে আমার ওই খাওয়াটা দেখা তার এটা খাইতে মন চাবে, সে তার নিজের আগের অর্ডার ক্যান্সেল করে সে আবার আমারটা অর্ডার দিবে। হুম এরকম করে সে কয়েকবার অর্ডার চেঞ্জ করে তার। আচ্ছা ঠিক আছে, এটা খাইতে এখন মন চাইতেছে না, এটা খাইতে মন চাইতেছে। ইভেন আমার টেবিল না, পাশের টেবিলে আরেকটা খাবার আসছে, তার ওইটা দেখে খাইতে মন চাইছে, সে তখন ওইটা অর্ডার দিবে। এমন মেজাজটা গরম লাগে, মানে সে ওই পেমেন্ট ওয়েটারের ফার্স্ট, কাছে তো বলে এই থাকে। জন্যই তো মানে ফার্স্টে আগে অগ্রিম পেমেন্ট নিয়ে তারপর কাজটা করবে খাওয়ার। না, আমি তার মন যখন চাইছে সে অর্ডার ক্যান্সেল করে ইয়া করবে, এখন এমন করে করবে কি জানি জানি না। যখন যখন কোভিড টোভিড আসলো, তখন অনেক এই যে সবকিছু অটোমেট হচ্ছিল, ডিজিটাল হচ্ছিল, তো এই যে রেস্টুরেন্টের মেনু তো কিউআর দিয়ে অনেকে রিপ্লেস করলো, যাতে মেনু ধরা লাগে, হুম। কিউআর স্ক্যান করলে ধরা লাগে না ওই অ্যাঙ্গেলে। এরপরে অনেকগুলো কোম্পানি এটা নিয়ে পরে লং লাস্টিং কাজ করছে, যে আমরা আর মেনুই দিব না, সবসময় মেনুকে কিউআর দিয়ে রিপ্লেস করে দেওয়া হবে। এখন এটা আয়ারল্যান্ডে আমি অনেক দেখি অনেকে করতেছে, বাংলাদেশে হয়তো এখন অনেকে করে নাই, বাট করা উচিত। কিউআর দিয়ে রিপ্লেস করার অনেক বেনিফিট আছে। মেইন বেনিফিট এইটা না যে আগে প্রিন্ট মেনু ছিল, এখন কিউআর এর কারণে আপনি মোবাইলের ভিতর মেনু দেখতে পাচ্ছেন, এটা না। মেইন বেনিফিটটা হলো এই অ্যানালিটিক্সটা পাওয়া, যে আমার কোন খাবার কত বেশি অর্ডার হয় হুম। এবং আমার মেনুর কি কি জিনিস কত বেশি কি কি। সো যে কোম্পানি, আমি ক্যানাডিয়ান একটা কোম্পানি এই জিনিসটা অনেক ভালোভাবে করতেছে, আমি নাম পরে মনে পড়লে আমি কমেন্টে দিয়ে দেবো, আসলে দিব না, আপনারা খুঁজে বের করে কেউ কমেন্টে দিয়ে দেন। তো ক্লাসিক দিয়ে দেবো, ক্লাসিক খালিদ ফারহান খালিদ মোমেন্ট ফারহান, এটা। আমরা কেউ একজন দিয়ে দিন। ওনারা যেটা করে, ওনারা আই ট্র্যাক করে বোঝার চেষ্টা করে যে কোন মেনুর কোন আইটেমের দিকে কে কতক্ষণ তাকায় থাকে, এবং এর থেকে হুম। ওনারা প্রেডিক্ট করার চেষ্টা করে যে কোন খাবার আসলে বেশি জনপ্রিয়, কোন খাবার কম জনপ্রিয়, কোন খাবার আরো ওই 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 মানে ওই ফুড পিরামিডের কোন খাবার আরো বেশি দেওয়া উচিত, কোন ফুড পিরামিড আসলে দরকার নেই, খুব একটা দেওয়া উচিত না। তো এইটা নিয়ে ওরা একটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড বানায়, ওই ড্যাশবোর্ডটাই হলো মেইন সেল, যে রেস্টুরেন্টের এইটার থেকে ওরা বুঝতে পারবে যে কোন আইটেম আরো আনা উচিত এবং কোন আইটেম আরো বাদ দেওয়া উচিত। প্লাস যে মেইন বেনিফিট গুলার একটা, যে কিউআর থাকলে আমার আহ, কারো একজনের এসে অর্ডার নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি দিতে পারতেছি, পেপারের ঝামেলা থেকে বাঁচতেছে, হুম। ওই 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 অ্যাঙ্গেল গুলো তো আছে, বাট মেইন বেনিফিট ওইটা। আমার ধারণা বাংলাদেশও আরো করা উচিত। ও, এই রেস্টুরেন্টের কথা থেকে একটা মনে হইলো যে রিসেন্টলি আমরা গল্প করতেছিলাম, খুব বিখ্যাত এক রেস্টুরেন্টের মধ্যে একটা খুব বিখ্যাত আইটেম ছিল, ওটা কি হুম, লুচির সাথে কি জানি আলুর দম টাইপের কিছু একটা দিত। তো হ্যাঁ। ওইটা ওই রেস্টুরেন্টের খুব বিখ্যাত একটা আইটেম, অনেক বিক্রি হতো, মানে এত বিক্রি হইতো, বাবুর্চিটা নাকি হচ্ছে যে নিচে লুচি বানায়, মানে কুল পাইতো না যে এত লুচি বিক্রি হইতেছে। সো এবং এটার দাম হচ্ছে বেশ অ্যাফোর্ডেবল ছিল, কম দামের ছিল। তো এখন রেস্টুরেন্ট ওনার যে সে বিরক্ত হয়ে
দাম বাড়াই দিছে যাতে এটা কম মানুষ খাইতে পারে। এবং তারপরে ওর ওর রেস্টুরেন্টের মানে কিচেন হচ্ছে ঠিক মতন চলছে, যে আচ্ছা ঠিক আছে এখন কম মানুষ অর্ডার দিতেছে, ঠিকঠাক মতন সাপ্লাই দেওয়া যায়। তার আগ পর্যন্ত এত বেশি বিক্রি হয়েছে যে সাপ্লাই দেওয়া কুল পাইতো না। তাই না? আলুর দম ব্যবসায়ী ফিগার্স আউট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। হ্যাঁ, আজকে আমার খুব খারাপ লাগছে। আজকে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে বসছি, ওইখানে উপরে এক কাপল ডেট করতেছিল। তো আমরা যা বসছি, পরে কাপল ডেটটা আর কি একটু বিঘ্নিত হয়েছে, ডিস্টার্ব করছিস না? কষ্ট ঠিক হয়েছে। করা যে উচিত বলছিস হয়। বাবারা, তোমাদের বাবার নাম কি? না না না, আমরা এগুলো কিছু বলি না, জাস্ট আমরা ছিলাম, ওইটাই তো এক্সিস্টেন্সটাই তো। তুই তো টিচার সাহেব না, তুই তো যে হিসাবই করবি না। বাবা তোমার চুল বড় কেন বাবা? ও, এটাতে হচ্ছে বাংলাদেশের অবস্থা যদি সব ছেলেরা চুল কাইটা রাখতো, যে মডার্ন হয়ে গেছে সব, একদম আকাশে ইয়া উঠতেছে, টেসলার প্লেন উঠতেছে, এরকম অবস্থা যদি বাংলাদেশ সব ছেলে চুল ছোট রাখতো। আচ্ছা, তোমরা বলেন ফারহান ভাই। হ্যাঁ সাদমান কিছু বলতা? আমি একটা বিজনেস আইডিয়া বলবো, বাট ফার্স্ট আপনি বলেন। আমি বলতাম যে ইউটিউবের সিইও চেঞ্জ হয়েছে, এটা ও তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজান ভাজানিয়াক যে ছিল, বোঝেন, সে হ্যাঁ। উনি উনি চেঞ্জ চলে হচ্ছে। গেছে। ইন্ডিয়ান একজন নতুন আসছে, একজন আসছে, নতুন ইন্ডিয়ান ইন্ডিয়ান, একজন আসছে। নতুন হচ্ছে ইন্ডিয়ান এবং একজন। এই তোমাদের কি মনে হয় এতে তোমাদের ক্যারিয়ারে কোনো প্রভাব পড়বে, পজিটিভ যদি বা নেগেটিভ? ট্রাইনোর পডকাস্ট কোনোদিন 1 লাখ রিচ করে, তাহলে আমাদের নতুন ওইখানে আমাদের নতুন সিগনেচারটা থাকবে সিও এর। নতুন সিগনেচার আসবে, রাইট রাইট রাইট। বাট হ্যাঁ, সিও আচ্ছা একটা চিঠি সুজান পাঠায় যে তো। ছিল, সে খুব নাইস পার্সন ছিল, এই সেন্সে যে সে গুগলের একদম শুরুর দিকের প্রতিষ্ঠাকালীন একজন মানুষ ছিল। আর ইউটিউবের মধ্যে তবে তার কিছু বিতর্কিত ডিসিশন আছে, আমিও নিজেও আসলে পুরোপুরি ইউটিউবের ওর ডিসিশন গুলো নিয়ে ফুললি সন্তুষ্ট না। বাট তারপরে সে বেশ ভালো মতন চালাইছে, বেশ লম্বা সময় ধরে চালাইছে। এখন দেখি নতুন সিও আসার পরে কি করে, এটার উপরে দেখে বোঝা যাবে যে আগের সিও কি ভালো ছিল নাকি খারাপ ছিল। এখন যদি সেটি উল্টাপাল্টা কিছু করে, তাইলে তারপরে সমস্যা আছে। এই সিও মনে হয় প্রোডাক্ট না ডিজাইন না এমন তো সেলস। না যে ইন্টারফেস বদলাবে, সিও ডিসিশন তো ইন্টারফেস রিলেটেড না, আর অনেক ফার হ্যাঁ, বড় বড় আউটরিচিং, ডিসিশন বড় থাকে, বড় হ্যাঁ, ডিসিশন, যেমন ওই যেটা যে নট নেসেসারিলি ইউটিউব ডিরেক্টলি শর্টস। রিলেটেড টু ইউআই এক্সপেরিয়েন্স এন্ড স্টাফ। ওই যে হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ, লোগান পল জাপান থেকে আসার পরে ওরা কি করবে, এই ধরনের ডিসিশন হইলো সিইও বেশি নেয়, যদি যে সিরিয়াসলি। স্ট্র্যাটেজিক্যাল তাই কি? জিনিসপত্র, তাই কি? যে আমার পিয়ার গায় কোম্পানির নেয় না? বড় ডিরেকশন কোন দিকে যাবে, ওরকম যে হ্যাঁ, এটা পলিসি কি হবে বাচ্চাদের নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, এরকম। হ্যাঁ। না, এই যে আবার হচ্ছে বাংলাদেশে অফিস খুলবে কি খুলবে না, কখন কত টাকা কি ইনভেস্ট করবে। আমি না, রিসেন্টলি আমার ইউটিউবের ম্যানেজারের সাথে মানে ইউটিউব হচ্ছে, আমি জানি আপনাদের কি ইয়ে করছে, মানে ইউটিউবের কোনো ম্যানেজার কন্ট্যাক্ট করছে, যে পার্টনার ম্যানেজার করেন। না, ও আচ্ছা ঠিক আছে, আমার সাথে ইউটিউবের ডিরেক্টলি কথা হয়েছে, ওদের অফিস তো হচ্ছে সিঙ্গাপুর, মানে সাউথ এশিয়ার পুরোটা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে কন্ট্যাক্ট করে। সো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশে কবে অফিস হবে, বাংলাদেশে এরকম কোনো ফেস টেস্ট যদি হয় তাহলে খুব ভালো হয়। পরে ও আর কি বললো, হ্যাঁ ঠিক আছে, এটা খুব শীঘ্রই চেষ্টা করা হবে ইয়ে করার। তো এখন যাকে দিছে সে বাংলাদেশি, মানে কাইন্ড অফ শতক আর কি, শতকের যেমন টিকটকে যেটা করে, ও হচ্ছে ইউটিউবে সেটা এখন করতেছে আর কি, সেই ভাই। তো উনি আর কি আমার সাথে কথা হইলো, তো আমি বললাম যে কবে এরকম হইতে পারে, তো বললো যে এখন হয়তো বাংলাদেশে করা পসিবল না, বাট এটা চেষ্টা করা হবে যে সাপোজ সিঙ্গাপুরে যদি যে ইউটিউব ফ্যান ফেস্টটা হবে, ওটা যেটা বাংলাদেশি ইউটিউবাররা আসে, সো এইটার নাকি একটা অ্যাটেম্প্ট নিবে। ওকে, নাইস। ওকে। বাংলাদেশে কেন করা পসিবল হবে না? সিঙ্গাপুর তো বাংলাদেশ থেকে অনেক ছোট দেশ। না না না, পসিবল হবে না এই সেন্সে, বাংলাদেশে তো ভালো মানের ইউটিউবার থাকতে হবে, তাইলে না আসবে বাংলাদেশে অফিস অফিস তাহলে বানানোর। নিচ্ছে কেন না, সিঙ্গাপুরে? নিবে হচ্ছে, নেওয়ার জন্য তো অত ঝামেলা থাকে না একটা দেশের মধ্যে, যেমন ইন্ডিয়া হচ্ছে বিশাল মার্কেট, সো হুম। ইন্ডিয়াতে করতে পারছে, কিন্তু বাংলাদেশ তো অত বিশাল মার্কেট না। আমরা আসলে এক্সচেঞ্জ রেটে মাই খাই যাই না প্রচুর। প্রচুর ইন্ডিয়াও মাইর খায়, ইন্ডিয়া প্রচুর মাইর খায়, ইন্ডিয়া এক্সচেঞ্জ রেটে হাই, অনেক মাইর খায়। ও খাইলেও মানে ওদের কিন্তু আমাদের ইউটিউবারদের চেয়ে ওদের টপ ইউটিউবারদের আর্নিং এ কিন্তু একটা হিউমাঙ্গাস হিউজ ডিফারেন্স, ডিসপ্যারিটি হিউজ আছে, ডিফারেন্স, কোটি টাকার ডিসপ্যারিটি আছে হুম হুম ওদের টপ ইউটিউবার ভার্সেস আমাদের টপ হুম। ইউটিউবার। হ্যাঁ, ওদের টপ ইউটিউবাররা 1 বছর 2 বছর ভিডিও যদি নাও দেয়, ওরা খুব আরামসে চলতে পারে। ক্যারি মিনাটি কয় বছর কয় মাস পর পর ভিডিও দেয়। ওদের জন্য ওই প্ল্যাটফর্ম থাকে, ওটার বড় আরো প্ল্যাটফর্ম থাকে, রিয়ালিটি শোতে ওরা যায়, এই হ্যাঁ যায় হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ যায়, হ্যাঁ। সিনেমা প্রমোট করে। হুম হুম। না, ওইটা আমরাও করি সাদমান, সমস্যা নেই। ওদের বাজেট, হ্যাঁ আমি তো বলছি না আমরা করি আমাদের না, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ভেরি আমি প্রাউড অনেকদিন না? কিছু প্রমোট করি না, আমার কিছু প্রমোট করতে হবে। আপনারা যদি কোনো কোম্পানি আপনি হন, আমার আচ্ছা, সাথে যোগাযোগ এইটা করেন। সবচেয়ে মিথ্যা কথা। ফারহান মানে কি কিছু প্রমোট করে না? প্রত্যেকটা অনেকদিন হয়ে গেছে আমি কিছু পডকাস্টে এসে প্রমোট তার নিজের করতেছি না। কোর্স প্রমোট করে, আর কি কি প্রমোট জাস্ট করে। ফ্রাইডে একটা টি শার্ট হ্যাঁ, পরে একটা আসছে, টি শার্ট পরে একটা আছে, কিছুই প্যাসিভ প্রমোট আগে করে প্রমোট। না। হ্যাঁ বিড়ালের বাক্সটা দেখাইছে, হ্যাঁ, আজকে বিড়ালও গেল সামনে দিয়ে। বিড়ালের সামনে দিয়ে হেঁটে গেছে। ওই ক্যাট শোটা, বাংলাদেশে যেটা ক্যাট শো হচ্ছে, ক্যাট র্যাম্প ওয়াক, ওটা কি ফার্মরা কিছু করতেছেন? না না ক্যাট না, আমি বিড়ালকে ক্যাট অবজেক্টিফাই ওয়াক, ক্যাটের বিশ্বাসী না। মডেল, অ্যাকচুয়াল ক্যাটের ওয়াক দেখলাম হ্যাঁ আমরা। ক্যাটের ক্যাট ওয়াক হচ্ছে। হুম, না না, আমি এই ক্যাটের ক্যাট স্কুল অফ ওয়াক। থটে বিশ্বাসী না, যে বিড়ালদের মডেল বানানোর। না না, আমার আমার আসলে মনে হচ্ছে আমি অনেকদিন ধরে কিছু প্রমোট করি না, আমার কিছু প্রমোট করা উচিত। করতেন এর আগে কখনো? মানে বিভিন্ন সময় তো ভাই তো স্পন্সর এইসব নিতাম, অভ্যাস এখন তো আমি নাই, তাই না?
রিসেন্টলি আমি স্পন্সর টন্সর নেওয়া বেশি কমে গেছে, কয়েকজনকে রিপ্লাই দিতে হবে, আর আমিনকে পাঠানো যাবে না, লিড এই দুটো আমি চেঞ্জ তার করতে পারতেছে হবে না তোমার। কিছু করতে। আইমান সাবিত কখনোই পারে আইমান নাই। সাবিত, হ্যাঁ আইমান সাবিত, হি ইজ দ্য গাই। বাংলাদেশে আইমান এখন সাবিত, আইমান ট্যালেন্ট হ্যাঁ। সাবিত ম্যানেজার। প্লিজ একটা একটা লিড নিয়ে আমার সাথে যোগাযোগ করো, একমাত্র ভাই ডিল হলো আমার সাথে কথা বলার চেষ্টা করবা না। হ্যাঁ এইটাই, এটা আমিও বলে দিছি, বাট আইমান ভাই, এখন যতজনের ম্যানেজার ভাই, মানে ও কেমনে এত কিছু ম্যানেজ করে আমি জানি না। আর ভাইয়া দেখিও আমি ট্রাইনোর হ্যাপি। পডকাস্টের কোনো আনতে পারো না কিনা স্পন্সর। হ্যাঁ প্লিজ ওটা আগে, ট্রাইনোর পডকাস্টের স্পন্সর না, এই ব্যাপারটা খুব হতাশাজনক। খুব হতাশাজনক, কিন্তু পডকাস্টের স্পন্সর কে করবে, এটা হলো কথা। নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানি আছে যাদের না না না, দেয়ার আর পডকাস্টের এভিনিউজ অডিয়েন্স দরকার। উইচ উই আর নট আমরা মনে হয় এক্সপ্লোরিং। এক্সপ্লোর করতেছি না, হ্যাঁ, দেয়ার আর চেষ্টা করা যায়। আছে, আমি নিজে এগুলা কিছু জিনিস দেখছি। আমরা জাস্ট আইলশেমের এই যে আমরা যে এডিটরটা পর্যন্ত যে নেই নেই, আমরা 10 দিন আগে যে পোস্ট দিলাম, আমাদের যে 15 জনকে যে অ্যাপ্লাই হয়ে যে বসে আছে, আমরা যে নেই নেই, এই যে আইলশেমি করে যে এটা উই গেট মানে পার পেয়ে যাই। না না, এটা করতে হবে পডকাস্ট তাড়াতাড়ি, যেটাই হোক। হ্যাঁ পডকাস্ট বাই দ্য ওয়ে, আমি আপনারা একটা, যারা, হ্যাঁ বলেন বলেন আপনারা যারা, আমি সাবস্ক্রাইব করতে বলতাম, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে প্লিজ ফেলুন। 1 লাখে তো ভাই হুম। প্লিজ। এইটা খুবই শেমফুল যে আপনি করতেছেন না, এটা সবাই শুনলে হাসবে Shameful। যে হ্যাঁ আপনি একটা it's like জিনিসের এত মানবেতর বেনিফিট আচরণ নিচ্ছেন একটা। হ্যাঁ তো আপনি ওটা সাবস্ক্রাইবও করতেছেন হ্যাঁ, না। এটা আজকের পডকাস্টে আপনি যেই পরিমাণ ইনফো পাইছেন, বলেন কোন টিভি চ্যানেলে এটা পাইতেন? পাইতেন না। কোনোদিনও পাইতেন না, আর টিভি চ্যানেল তো টাকা লাগে দেখতে। ও হ্যাঁ হ্যাঁ, ডিশের একটা বিল দেওয়া লাগে, রাইট? হ্যাঁ, কত এই অ্যাড episode-এ দেখতেছেন ওইখানে, ইউটিউবে তো অ্যাটলিস্ট কম অ্যাড দেখেন। হুম, আর এই এপিসোডে যে কোনো লাগলে আপনি রেস্টুরেন্টে অ্যাড যাবে ব্লকার ওয়াইফাই ইউজ করে করে ফেলবে। তারপরে হ্যাঁ আপনি করেন, আমাদের সাবস্ক্রাইব কোনো করে আপত্তি ফেলেন, নেই। কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করে যান, হ্যাঁ এটা তো হ্যাঁ, এখন লেটস মেক ইট মোর ওয়ার্থ ইওর সাবস্ক্রিপশন। আমি একটা বিজনেস আইডিয়া বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ইয়েস। এখন ওয়েট করে দেন যে জিনিসটা আসলে কিরকম না কিনা, আমার জাস্ট মাথায় আসে, ঠিক আছে? হুম আমাদের যেরকম ফিজিক্যাল পিও বক্স আসে না, হুম মানে ওই যে হুম পিও বক্স দেয় যে, হুম সো আমার যেন অ্যাড্রেসটা না দিতে হয়, এরকম যদি ডিজিটাল পিও বক্স করা যাইতো, আই নো অলরেডি এক্সিস্ট, যেরকম গুগল অটোফিল ই ফর্ম, হুম যে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্ট দিয়ে আমি আমার নিজের ইমেইল ফোন নাম্বার কিছু না দিয়েও ডিজিটাল পিও বক্স থেকে আমি যে কোনো অর্ডার দিতে পারবো। হুম আমি হুম যেখানে অর্ডার দিই না কেন, যে কোনো পেজ থেকে দিই না কেন, আমার একটা ডিজিটাল পিও বক্স থাকবে, ওইটা জাস্ট শেয়ার করে দিব, আমার বাসার ডেলিভারি তারা দিয়ে যাবে, উইদাউট এভার মি হ্যাভিং টু শেয়ার মাই ওন ফোন নাম্বার অর মাই অ্যাড্রেস। হুম হুম। হুম আহ, তোমার কি মনে হয় ফোন নাম্বার নিজের শেয়ার করতে চায় না এইরকম মানুষের মার্কেট সাইজ আসলে কত বড় বাংলাদেশে? হুম, আগে আমি এটা অনেক ফিমেলদের মধ্যে এই জিনিসটা দেখছি যে দে আর অ্যাকচুয়ালি কনসার্ন যে তারা বহুত মানুষের শেয়ার করে ফেলছে আসলে তাদের এলাকায়। ইট ইজ কোয়াইট এ কনসার্ন আসলে। না ওকে, কনসার্ন হ্যাঁ ওইটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হইতে পারে প্রোডাক্ট যদি সেন্সিটিভ টাইপ কোনো প্রোডাক্ট হয়, হুম সো হ্যাঁ, চাই মেয়েদেরই অস্ত্র তো কত শস্ত্র, সেন্সিটিভ মেয়েদের প্রোডাক্ট আছে। শস্ত্র, এরকম কোনো জিনিস যদি হয় যেটার প্রোডাক্ট কে কিনতেছে এটা আমি বাট জানাইতে চাই আসলে না, এটা ওই তো দুইটা যে অ্যাঙ্গেলে। আপনাদের কথা শুনে ভাবতেছি যে আপনারা নিজেরা মানে আই উড থিঙ্ক যে আপনারা এটা ফার্স্ট কাস্টমার হবেন, বিকজ ইউ গাইজ ডু নিড দ্য ডিজিটাল পিও বক্স, কারণ সবার কাছে নাম্বার দিয়ে রাখাটা একটা গ্যাঞ্জাম। হুম হ্যাঁ হয়তো হয়তো হবো, বাট আমরা যদি হইও তারপরেও আমাদের এই মার্কেটটা তত বড় না, তাই না? কতজনই বা হুম, অত বড় হ্যাঁ, যে খুব কম। যাদের নাম্বার শেয়ার করলে খুব একটা সমস্যা আছে, অত বড় খুব একটা আমাদের অডিয়েন্স। বাট ওইটা যদি সত্য হয় যে অনেক ফিমেল শেয়ার করতে চায় না বা প্রোডাক্টের টাইপে ঝামেলা আছে বা ওইখানে কনফিডেন্সিয়ালিটি দরকার আছে, তাইলে বড় হইতে পারে। বাট তারপরে কত বড় এটা আমি শিওর না। হুম, মাইট বি নাইস, কত বড় মানে অনেক বড় যে হইতেই হবে এটা জরুরি না ফর ইট টু বি আ সাকসেসফুল বিজনেস। ধরো মাসে যদি 10 লাখ টাকা আসে, 20 লাখ টাকা আসে, দ্যাটস স্টিল গুড। হুম। 500 কোটি হইতে হবে এটা কেউ বলে নাই। সো টপ সেলিব্রিটি একমাত্র কেমনে অর্ডার করে? মনে করেন তাহসান ভাই অর্ডার করতে চায়, উনি কেমনে অর্ডার করে? নাম দেয় না, ঠিক অন্য আছে, কোনো নাম দিয়ে হয়তো অর্ডার করে। মানে উনার একজন মানুষকে তো টাকা দেয়া থাকে, পেটি ক্যাশ দেয়া থাকে, তারপর এখান থেকে অনেক কি অর্ডার করে দেয় গেস। না, অন্য একটা অথবা অ্যাকাউন্ট হয়তো অনলাইনে খুললেই তো কিনে না। হয়। আমার কোনো অন্য অ্যাকাউন্ট নাই, সো আমি অবশ্য আমি খুব একটা যে অর্ডার করি তা না, বাট যখন করি তখন যাদের কাছ থেকে করি তাদের মালিকদের আমি চিনি, না, সো আয়ারল্যান্ডে তো সমস্যা আপনার নাই। এত ফ্যানও নাই। না বাংলাদেশের কথাই বলতেছি ও আমি। বাংলাদেশে। আয়ারল্যান্ডে তো আমার কেউই চিনি, আয়ারল্যান্ড যেখান থেকে ইচ্ছা অর্ডার করতে হয়। এখানে সমস্যা হয় না। আচ্ছা, খুব না খুব খুব একটা বেশি মানুষের প্রবলেম সলভ করে না আসলে এআই এটা। ঠিক আছে, হুম কে রাইট রাইট মাই লাগে। আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা নিতেন নাকি। হুম। সব কটা কমেন্ট পড়ে কলাম সাজায় এনায়েত আমাদের পরের সপ্তাহে জানবে যে আমি যে কতজন আমি যে রাজি কতজন রাজি না। আমরা যে কত কষ্ট করে এই যে পডকাস্টে 3 জন বসি, এটা যদি কেউ জানতো। আমি আরেকটা পডকাস্ট শুরু করবো ভাই, মানে কারো এনার্জি। না, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে বসতেছি, হ্যাঁ জাস্ট হয়তো
একটু কষ্ট হয়, কিন্তু বসতেছি, না, এটা আমার একটা ভালো ক্ষেত্রে দিক। ভাই সবকিছুর মেইনলি জিনিস হচ্ছে এই কনভারসেশন গুলো হওয়া, না হ্যাঁ, হলে ফাঁকা 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 কিছু ফাঁকা রয়ে হয়, যায় আর কি। রাইট রাইট। অ্যাটলিস্ট এই পডকাস্টের কারণে হইলো না। লাস্ট দিন না আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি পডকাস্টের জন্য বসতেছি, আমি প্রিপেয়ারিং যে কি কি হয়েছে, নাথিং রিয়েলি হ্যাপেন্ড ইন বাংলাদেশ। আমি অবাক যে আমি হ্যাঁ, আজীবন বলে আসছি প্রতি সপ্তাহে কোনো না কোনো ইস্যু কিছু থাকে। না আসবে, হ্যাঁ। আমি পুরো একটা সপ্তাহ ওয়েট করে আমি কোনো টপিক পাইলাম না, সিরিয়াস কোনো টপিক। এই জিনিসটা ঠিক এমন যে আমি বোর্ড হয়ে গেছি, কারণ বইমেলায় প্রতি বছর আমরা সেম ডিবেট দেখতেছি, উই আর বোর্ড। হ্যাঁ হ্যাঁ, আমরা এই কিন্তু বছর যারা বোর্ড, ফার্স্ট রাইট। দেখতেছে তারা কি মনে করতেছে ইট ইজ অফ মাচ বিগার ম্যাগনিটিউড? বিকজ যা বইমেলা নিয়ে যা ডিবেটই হচ্ছে না কেন, আমার কাছে ইনকনসিকুয়েন্সিয়াল মনে হয় পুরো জিনিসটা। হুম, এর চেয়ে সোশ্যাল মিডিয়া প্রতিদিন যেই পরিমাণে বিগার ইম্প্যাক্ট রাখতেছে, দ্য ওয়ে দিস চেঞ্জিং দ্য পিপলস পার্সপেক্টিভ, হুম। বইমেলা ডিবেটটা আসলে যাই না, মানে ডিজার্ভই করে না আলোচনায় আসার। এরকম। হ্যাঁ, জাস্ট আমার কাছে মনে হয়, এই জন্য আমার কাছে ফোকাসটা মনে হয় না, বাট আমি জানি না যে মানুষ কি নিয়ে আসলে ব্যস্ত। আচ্ছা, হুম। বইমেলা প্রায় শেষ, তোমরা কি এমন কোনো বই কিনছো যেটা তোমরা একটা না, শাউট আউট দিতে চাও না। যে এই বই আমি সবার এখনো, পড়া আমি উচিত? এই শুক্রবার, ও ও আচ্ছা আচ্ছা, এই শুক্রবার ওকে যাবো আর কোনো কি। এক শুক্রবার কিছু একটা হ্যাঁ, কিছু কোনো একটা আরে হয়তো অ্যানাউন্স শুক্রবার। না হইতে করতেছে পারে। নাকি? এনায়েত জাস্ট সরি, আরে আমি অ্যানাউন্স যে সে বললাম বইমেলায় যাবে। যাই আপনারা হোক। আপনারা যারা আর খুব বেশি দিন নাই বইমেলার, আপনারা এনায়েতের বই কিনবেন। আহ আর কি উম, আছে? হুম, ইলিয়াস। আমার এখনো নতুন বইটা আসে না, আমার নতুন বইটা আসবে কিনা জানি না, মানে এই লাস্ট উইকে ওয়েট, আসার ওই কথা। হ্যাঁ, এই তোর বই নাকি জানি গবেষণা নিয়ে করতেছিস? হ্যাঁ, আমার কিছু পুরকৌশলের হাতে করি বা পুরকৌশলের কই অ খ, বই যেটা কই? ওইটা ওইটা আসার কথা ছিল, কিন্তু এখনো লাস্ট উইকের লাস্ট মিনিট প্রিপারেশন চলতেছে। দেখি এই বইমেলাতেই আচ্ছা, আমরা লঞ্চ করার মাশাআল্লাহ চেষ্টা করব, মাশাআল্লাহ, কিন্তু ভেরি গুড। আগের না বইটা না আছে, এনে পদ্মা সেতু অবশ্যই বই এখনো আছে। লিখতে হবে আগে। তুমি যদি বই আমি গতকালকে 1 বছর বই আগে লেখা শেষ আমার, ওইটা মানে বইটা একটু কি সফিস্টিকেটেড। পরিকল্পনার ইঞ্জিনিয়ার, মানে এই একটা জিনিস সে। আরে আমার 1 বছর আগে বই লেখা শেষ রে ভাই, পাণ্ডুলিপি পাঠায় দিছি। সো ওইটা এখন একটু কিছু, এই বইটা একটু টাফ আছে, এই বইটা একটু ঝামেলার জিনিস আছে, তো ওইটা ঠিক করতে কি হয়তো টাইম লাগবে। ঝামেলার জিনিস আছে স্যার? পাণ্ডুলিপি রেডি। না না, পাণ্ডুলিপি রেডি, এর কিন্তু এটা একটু ইঞ্জিনিয়ারিং তো, কিছু ভিতরে আমার সাথে অঙ্ক ফাপড় টঙ্ক নিছে, আছে। বই পাবলিশিং ভাই এ আমার সাথে ফাপড় ফাপড় নিতেছি নিছে। না তোর সাথে রে ভাই। এর মধ্যে আর কিছু নাই, ঠিক আছে? জাস্ট না না, সবাই শুনুন, এটা এটা ওয়ার্থ দা ওয়েট। আপনারা অপেক্ষা করুন। বইয়ের দাম কত না? এটা কি ঠিক হয়েছে? না, এখন আমি দেখিনি, তবে দাম একটু আচ্ছা, বেশি, আপনারা একটু হালকা কাগজের দাম। দাম। আপনারা 300 টাকার আশপাশে জমায় রাখেন, এরকম লাগতে পারে আপনার এই বইটা 300 কেনার কমে জন্য। হয়ে যাবে, 300 কমে হয়ে আপনাদের যাবে। বইয়ের দাম কি বাড়াইছেন? ইনাত কি বাড়াইছিস? ফার্মরা কি বাড়াইছেন বইয়ের দাম? আমার বইয়ের ধারণা দাম নেই। সেকেন্ড মুদ্রণে বাড়াইছে, সেকেন্ড মুদ্রণে বাড়াইছে, কারণ হ্যাঁ। পৃষ্ঠার দাম যে বাড়ছে না? ওই জন্য না মেবি, মানে ও বইয়ের দাম এমনিতেই এমনি এনায়েতের দা- স্ট্যাচার বাড়ছে দেখে, না না, ওই জন্য না ব্র্যান্ড মেবি, ভ্যালু। মানে ওভারঅল, হ্যাঁ। সব মিলায়, সব মিলায়, হ্যাঁ। তাই না? আগে যে জ্ঞান আমরা পদ্মা 300 সেতু, টাকা কিনতাম, ওই জ্ঞান ইনফ্লেশন হয়ে, ইনফ্লেশন হ্যাঁ। অ্যাডজাস্টেড হয়ে 320 টাকা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমাদের আলোচনা, এই ফারান ভাই আটকে গেছে। ফার্ম ভাই ব্লক হয়ে গেছে। আয়ারল্যান্ড, আজকে আমি আমি আয়ারল্যান্ড, হচ্ছে যে তাই না? বেস্ট, দেশ আমার থার্ড ইন্টারনেট ওয়ার্ল্ড কিছু কান্ট্রিতে হয় না, কি ইয়েস। হয়েছে? আমার 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 এখানে কোনো সমস্যা হয় নাই। আর সাদমান, হ্যাঁ, সাদমান আর আমিও তো ফারহান ভাই ঠিক আছি। দুজনে এখন পর্যন্ত। আচ্ছা আর হ্যাঁ, এনায়েত, আজকে একটা জিনিস জেনুইন অনেস্টলি আনসার করতো, তোর লাইট কেন ঠিক করিস না তুই? পুরাই আলসামি, সিজনটা পুরাই ও আচ্ছা, আলসামি। মানে আমারে সবাই বলে যে লাইট লাগা লাগা লাগা, মানে আচ্ছা, আমি যদি একটু, আলসেমি হয় এটা কিন্তু লেজিট বাই করার মতো, কারণ হ্যাঁ। আমার মনে হয় না যে এই যে কমেন্ট বাড়ানোর জন্য যে আমরা এক্সট্রা এফোর্ট দিয়ে যে লাইটটা ঠিক করব না, এটা মাচ মোর অ্যানোয়িং। আচ্ছা, এই যে এখন কিন্তু আমার চেহারা একটু ভালো দেখা যেতেছে, 3 জন থাকলে হচ্ছে দোস্ত চেহারা চেহারাকে, ঠিকই আছে, এবং এই হেয়ার কাটটা রাখবি, দিস ইজ গুড। একটু বাল্জ দিছিস মাঝখানে, দিস ইজ ভাই গুড। ভাই ঠিক এটা বলবি? আমি কিছু করি না, এটা জাস্ট এমনি হয়ে রয়েছে, হ্যাঁ, এটা এটা ওর চুল মতো বড় করে হয়, কি ইয়া নাই। ফান ফ্যাক্ট, চুল বড় হয়, হ্যাঁ। So, একটু বাল্জ দিয়ে রাখছিস, ইটস গুড, লুকিং নাইস। ভালো, চালাই যা। থ্যাংক ইউ আমি কিন্তু কি ফার্ন ভাই আসার জন্য ওয়েট করবো? আই গেস আমরা শেষ করে দিই, মানুষ বোর্ড হয়ে যাবে, ফারহান ভাই আসবে, আসতে দেরি হতে পারে। সো আমরা ফার্ন মনে ভাই হয় একটা এখানে স্ক্রিনশট পাঠাইছে, স্ট্রেঞ্জ কানেক্টিং। যাই হোক, যাই হোক, কানেক্টিং শেষ করি, হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ, টাইটেল শেষ দিয়ে দেবো। করি, শেষ করি, আমরা সবাইকে আর বিরক্ত না করি। সো সায়োনারা, 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 টাটা টাটা আল্লাহ টাটা। হাফেজ, বাই বাই।